সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভ আড্ডা ক্রিকলজিতে। newscricket24.com এর লাইভ আড্ডায় বরাবরের মতোই আমি রয়েছে জান্নাতুন নূর মিম এবং আমার সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি। সুধী দর্শক, আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নান সরকার এবং রয়েছেন ক্রীড়া বিশ্লেষক এবং প্রবীণ ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। যদি দর্শক, আমাদের আজকের আড্ডা শুরু করবার আগে একটু জানিয়ে দিচ্ছে, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে জয়েন করেছেন, আপনারা লাইভটি শেয়ার করে দিন এবং আপনার মতামত, পরামর্শ এবং প্রশ্নটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রশ্নটি চলে যাবে আমাদের আজকের অতিথির কাছে। যদি দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের আড্ডার একেবারে মূল পর্বে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ ক্রিকেট 24 এর আজকের লাইভ আড্ডায়। ধন্যবাদ মিম। আসলে এই সময় এই ধরনের আড্ডাগুলো বেশ জমে উঠেছে এবং আমরাও আসলে সবাই ঘরবন্দি, সো আসলে এই ধরনের আড্ডাগুলো আমরাও খুব এনজয় করি এবং আজকে একজন বিশেষ মানুষের সঙ্গে আমি আড্ডা মারছি, মানে যার চোখের সামনে আমাদের বেড়ে ওঠা শামীম ভাই, মোস্ট সিনিয়র একজন পার্সন এবং সাংবাদিকতায় কয়েকজনের নাম যখন চলে আসে শামীম ভাইয়ের নাম তার মধ্যে অন্যতম। সো আমিও গ্রেটফুল যে শামীম ভাইয়ের সঙ্গে অনেকদিন পরে লাইভে কথা হবে, সো আমিও খুব এক্সাইটেড। ধন্যবাদ newscricket24.com কে। হান্নান সরকারের সাথে এটাই আমার প্রথম না, এর আগেও কিন্তু আপনার লাইভ আড্ডা হয়েছে, সে টেলিভিশন টক শোতে আমরা লাইভ আড্ডা করেছি, একাধিকবার হয়েছে সেটা। সুতরাং ও যেটা বললো, আসলে ওর ক্যারিয়ারটা শুরু থেকে দেখা, যার কারণে ও মানুষ হিসেবে অনেক ভালো। বিশেষ করে ওর যে আচরণ, এখনো রাস্তাঘাটে দেখলে ওর যে শিষ্টাচার জ্ঞান, সম্মানবোধ, এটা আসলে অনেক অনেক অভিভূত করে এখন আমাদেরকে। আমরা যার কারণে ওর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, যে পেশায় থাকুক না কেন, যেভাবে থাকুক, বাংলাদেশের ক্রিকেটের জন্য অবদান রাখতে পারুক দীর্ঘ সময়, এটাই আমরা চাই। ধন্যবাদ। আমরাও আশা করছি যে আপনাদের মধ্যকার এই মজার সম্পর্কের আরো অনেক জানা অজানা তথ্য আমাদের দর্শকরাও আজকে জানতে পারবে। আশা করবো যে আমাদের একটা ভালো গল্প, যে গল্পের মাধ্যমে কিছু জানতে পারুক দর্শক, সেটা সেদিকে সচেষ্ট থাকবো আশা করি। এক্স্যাক্টলি। প্রথমে শামীম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এই কোয়ারেন্টাইনের সময়টা কিভাবে কাটাচ্ছেন বাসায়? কোয়ারেন্টাইনের সময় তো আসলে এখন যে অবস্থা, লকডাউনও না, আবার আপনাকে নিজের স্বাস্থ্যবিধি মানতে হবে, নিজেকেই সুস্থ থাকতে হবে, ঘরে থাকতে হবে, এছাড়া তো কোনো বিকল্প দেখি না। এখন ঘরে থেকে আমার কিছু গবেষণা ধর্মী কাজ আছে, যেমন আমি তো একটা বই লিখছি, সেটা হলো আপনার স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্রিকেট, হচ্ছে ক্লাব ক্রিকেটের 5 দশক, এটা একটা আরো 2টা বইয়ের কাজ আমি হাত দিয়েছি। এই বই কাজগুলোই নিরলসভাবে চেষ্টা করছি। আমি সকল পারফরমেন্স শিটটা এবং আপনার যে হিস্ট্রিক্যাল এভিডেন্স যেগুলো আছে, যাদের প্লেয়ারদের পারফরমেন্স আছে ওই ক্লাব ক্রিকেটের যেই বছরে, সেগুলো সব নিয়ে আসার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি একটু হারান ভাইয়ের কাছে চলে যাচ্ছি, যে ভাইয়া এই কোয়ারেন্টাইনের সময়টা আপনি কিভাবে বাসায় কাটাচ্ছেন? খুবই বোরিং টাইম কাটছে বলতে হবে। প্রথমে কিছুদিন ভালো লেগেছিল, বাট তারপরে সময়ের সঙ্গে সঙ্গে আসলে একই রুটিন, এই ধরনের রুটিনে তো আমরা বেসিক্যালি অভ্যস্ত না। আমরা কারণ মাঠের মানুষ, আমরা মানে শুরু থেকে এখন পর্যন্ত মাঠেই রয়েছি, সো মাঠের কাজগুলোকে এনজয় করে, এবং সেটা একটা আমাদের লাইফ স্টাইলও বলা যেতে পারে, লাইফ রুটিন বলা যেতে পারে। তো সেই জায়গাটা খুব মিস করি, বাট আসলে রিয়েলিটির সঙ্গে তো মেনে চলতেই হবে। বা এখন যে অবস্থা, সেখানে বাসায় থাকি, বেসিক্যালি বাসায় থাকা হয়। একটু দেরি থেকে ঘুম থেকে উঠি, আর তারপরে তো দিনটা ছোট হয়ে যায়। 11টার দিকে ঘুম থেকে উঠলে আসলে দিনটা অর্ধেক শেষ হয়ে যায়। তারপরে ফ্যামিলিকে সময় দেওয়া, ছেলেকে একটু সময় দেওয়া। আর বিকেলে আমার একটা রেগুলার রুটিন এখন রয়েছে, যেটা হলো আমি ঘুড়ি উড়ানো খুব পছন্দ করি। প্রায় 25 বছর পরে এখন রেগুলার ঘুড়ি উড়াই এবং বেশ এনজয় করছি। মানে 5:30টার পরে নামাজ পড়ে আমি 6টার দিকে ছাদে যাই, সন্ধ্যা পর্যন্ত ছাদে থাকি, ঘুড়ি উড়াই। তারপরে ফ্যামিলির সঙ্গে আবার সেই সময় কাটানো বা ছেলেকে একটু নিয়ে পড়তে বসানো, এভাবেই চলছে। বাট বেসিক্যালি মাঠের লাইফটা খুব মিস করছি, বাট কিছু করার নেই, এখন এটাই মেনে চলতে হচ্ছে এবং রুটিনটা এখন মোটামুটি এইভাবেই চলছে গত কয়েক মাস যাবত।
ধন্যবাদ ভাই। আসলে এই ঝুড়ি উড়ানোর ব্যাপারটা এই কোয়ারেন্টাইন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা উৎসবের মতো হয়ে গেছে, একটা জমজমাট ব্যাপার স্যাপার। সব জায়গায় এখন হচ্ছে যে যার মতো ছাদে বা যেখানে একটু জায়গা পাচ্ছে সবাই ঘুরে উড়াচ্ছে। এটা খুব সুন্দর একটা ব্যাপার। ভাই এবার একটু জানতে চাইছি যে এই কোয়ারেন্টাইনের প্রায় 4 মাস ধরে আমাদের মাঠের ক্রিকেটাররা মাঠের বাইরে রয়েছে। তো এই এই যে একটা লম্বা সময় ধরে তারা মাঠের বাইরে রয়েছে, এটা তাদের ফিটনেসের ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে বা কতটুকু চ্যালেঞ্জিং বলে আপনি মনে করছেন? আম আসলে এটা ফিটনেসের ক্ষেত্রে খুব বেশি চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় না। মানে ফিটনেসের চেয়ে মোর লাইক স্কিলের ব্যাপারে হয়তো চ্যালেঞ্জিংটা একটু বেশি হবে। বিকজ আ ফিটনেসের কাজ কিন্তু সবাই কম বেশি করছে। তবে ফিটনেসের একটা পার্ট হয়তো খুব বেশি করার সুযোগ হচ্ছে না, যেটা হলো রানিং সেশনগুলো। বিকজ ট্রেডমিলে রানিং করা আর আউটফিল্ডে বা ওপেন জায়গায় রানিং করার মধ্যে একটা আ ভালো গ্যাপ রয়েছে। মানে ওই ফিলটা বা ওই অভ্যাসটা একটা অন্যরকম ব্যাপার। সো ফিটনেসের দিকে রানিংটা একটু বাধার সম্মুখীন হতে পারে। মানে ফিটনেসের আদার্স যে ব্যাপারগুলো, যে ফিটনেসের স্ট্রেংথের কাজ করা বা ফিটনেস ধরে রাখার জন্য যে বেসিক যে কাজগুলো করতে হয়, সেগুলো কিন্তু সবাই কম বেশি করছে। সেটা আমরা বিভিন্ন ভিডিও লাইভে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি রেগুলার করছে যারা প্রফেশনাল প্লেয়ার। সো তারা সেই জায়গাটা চেষ্টা করছে। বাট রানিংটা হয়তো তারা এই খেলা শুরুর আগে, এখন যেমন অলরেডি মুশফিক বা কয়েকজন ন্যাশনাল প্লেয়ার আমরা জানি যে রানিং সেশনগুলো শুরু করেছে। সো তারা সেটা কাটিয়ে উঠতে পারবে। বাট সবচেয়ে বড় যেই ব্যাপারটা সেটা হলো স্কিল, যেটা ব্যাটিং বা বোলিং বা কিপিং যার যেটা স্কিল রয়েছে, সেই স্কিলটার ক্ষেত্রে মনে হয় একটা বড় বাধার সম্মুখীন হবে। কারণ স্কিলটা কিন্তু তারা করতে পারছে না। একটা ছোট গ্যারেজের মধ্যে বা ছাদের একটা ছোট কর্নারে তারা হয়তো ড্রিল করতে পারছে বা কিছু অ্যাক্টিভিটিস করতে পারছে। বাট ওপেন প্লেসে বা ম্যাচ এনভায়রনমেন্টে বা সেন্টার উইকেটে যে প্র্যাকটিসগুলো, সেই সেশনগুলো কিন্তু তারা করার সুযোগটা পাচ্ছে না। সো এই জায়গায় তাদেরকে সেই জায়গাটা ফিরে আসার জন্য একটু সময় লাগবে। মানে ফর এক্সাম্পল আমি তারা যদি একটা ম্যাচ খেলে, সেই ম্যাচের আগে মিনিমাম আমার ধারণা অ্যারাউন্ড 1 মান্থ তাদেরকে লাগবে সেই ম্যাচের অবস্থানে ফিরে যাওয়ার জন্য। বিকজ নেট প্র্যাকটিস থেকে শুরু করে সেন্টার উইকেটে, তারপর ম্যাচ সিচুয়েশনে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেই জায়গায় সেশনগুলো করা, এই জায়গাটায় মনে হয় তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আসবে। তবে প্রফেশনাল প্লেয়াররা আসলে এটা কাটিয়ে উঠতে পারে। বিকজ অনেক সময় হয় না যে একটা প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে, সে ১-১.৫ মাস ২ মাস হয়তো ইঞ্জুরির কারণে পুরো ক্রিকেট থেকেই বাইরে থাকে বা স্পোর্টস থেকেই বাইরে থাকে, আবার কিন্তু ফিরে এসে সে কিন্তু কামব্যাক করতে পারে। সো অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমি শিওর যে তারা সেই জায়গাটায় ফিরে আসতে পারবে। বাট একটু সময় দিতে হবে। মানে হুট করে যদি এখন ১৫ দিনের মধ্যে মাঠে নামিয়ে দেওয়া হবে, গেম খেলার জন্য নামানো হয়, সেখানে স্কিলের একটা বড় গ্যাপ দেখা যাবে। আদারওয়াইজ আমার মনে হয় যে তারা ফিটনেসের জায়গা থেকে বেশ মেনটেন করছে। স্কিলের জায়গায় একটু বাধার সম্মুখীন হবে, বাট মাসখানেক সময় পেলে তারা সেটা রিকভারি করে উঠতে পারবে। ধন্যবাদ ভাইয়া। এই করোনার কারণে যে বাংলাদেশের অনেকগুলো সিরিজ এখন পেন্ডিং রয়েছে, তো এই ব্যাপার সম্পর্কে আপনার কি মতামত? আচ্ছা, সিরিজ আসলে এটা খুবই আনফরচুনেট যে প্লেয়ারের জায়গা থেকে চিন্তা করলে, মানে আমি নিজেও যখন প্লেয়ার ছিলাম, একটা ম্যাচ মিস করলে মনে হয় যে খুব বেশি মন খারাপ হয়ে যায়। আর এটা তো একটা ম্যাচ না, অনেকগুলো ম্যাচ, মানে বেশ কয়েকটা সিরিজ এবং মানে অনেকগুলো ম্যাচের থেকে মানে এক্সপেরিয়েন্স গ্যাদার করার যে সুযোগ, স্পেশালি টেস্ট ক্রিকেটাররা, মানে টেস্ট ক্রিকেটে যে একটা অপরচুনিটি ছিল, যে বছর অনেকগুলো টেস্ট খেলার সুযোগ ছিল। আমরা টেস্টে যেটা হয় অনেক পিছিয়ে রয়েছি বা টেস্টে খেলার সুযোগ কম পাচ্ছিলাম, সেই জায়গায় এই বছর আমার মনে হয় যে এই জায়গাটা আমরা একটু মানে ব্যাকফুটে চলে যাওয়ার অবস্থায় চলে এসেছি। এই ম্যাচগুলো খেলতে পারলে অবশ্যই এই বছর আমরা বেশ ভালো কিছু করার একটা অবস্থানে চলে যেতে পারতাম। কারণ আমরা কিন্তু ২০ বছর কাটিয়েছি টেস্ট ক্রিকেটে। কিন্তু যেরকমটা আশা বা ওঠা উচিত ছিল উপর অবস্থানে, সেই জায়গাটায় যেতে পারিনি। সো আমার মনে হয় যে এই ম্যাচগুলো কিন্তু অবশ্যই প্লেয়াররা মিস করছে, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ক্ষতি করেছে। সরি। তো আমার মনে হয় যে ম্যাচগুলো মিস করেছে, এটা আসলে কারো কন্ট্রোলে ছিল না। যেটা হয়েছে শুধু বাংলাদেশ না, প্রতিটা দেশই কিন্তু এই জায়গায় অনেকগুলো ম্যাচ মিস করেছে বা সিরিজ মিস করেছে। তবে এটা অবশ্যই আইসিসি কিন্তু চেষ্টা করবে যে কোন গ্যাপে কীভাবে এই সিরিজগুলোকে আবার অ্যারেঞ্জ করে খেলানো যায় বা কীভাবে অ্যারেঞ্জ করে সেই জিনিসগুলো ফুলফিল করা যায়। সো এটা অ্যাজ এ ক্রিকেটার হিসেবে ক্রিকেটাররা প্রচুর মিস করেছে, অ্যাজ এ আমরা দর্শক হিসেবে আমরাও মিস করছি, এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই ম্যাচগুলো মিস করা বা সিরিজগুলো মিস করা। তবে আমি শিওর যে খুব শীঘ্রই আবার এই সিরিজগুলো রিশিডিউল করে আবার আমরা খেলতে পারবো, এবং আমি শিওর যে প্লেয়াররা সেই ম্যাচগুলো আবার খেলার সুযোগ পাবে। ধন্যবাদ ভাইয়া। আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। এবার একটু চলে যাচ্ছি শামীম ভাইয়ের কাছে। হ্যাঁ মিম, শুনতে পাচ্ছেন? আম, জি জি, ক্লিয়ার। ভাই আপনার কাছে একটু জানতে চাইছি যে এই করোনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে করছেন? না আসলে ওই যে একটু আগে যে হান্নান যে বলল যে
আমাদের যে গ্যাপটা, একটু খেলার গ্যাপটা ইতিমধ্যে আপনি 4 মাস পেরিয়ে গেছে। আমরা কিন্তু 8টা টেস্ট, 4টা ওয়ানডে, 4টা টি-20, এটা আমাদের যে শিডিউল যেটা ছিল এফটিপিতে, যেটা ফিউচার ট্যুর প্রোগ্রাম বলে আইসিসি, আমরা যে এখন যেটা হয় যে দ্বিপাক্ষিক সিরিজ হিসাবে বিবেচিত হচ্ছে, আমরা এটা মিস করেছি। আমাদের এই বছরটা সম্ভবত, আপনার ইতিমধ্যে তো জানেন যে এশিয়া কাপও আপনার স্থগিত হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপ যখন তখন স্থগিত ঘোষণা হয়ে যাবে, কারণ এখন অস্ট্রেলিয়ার অবস্থা আবারও একটু ব্যাকফুটে চলে গেছে। তারা আপনার মেলবোর্নে অলরেডি লকডাউন দিয়েছে। সুতরাং আমাদের কিন্তু সামনে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারটা এই বছরে কিন্তু আর নাই। একটা মাত্র সিরিজ থাকে, সেটা নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ড হোস্ট করবে কিনা, যেহেতু ওটা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, সুতরাং ওইটা যাওয়া ঠিক হবে কিনা, বা ওরাই আপনার রিঅ্যারেঞ্জ করবে কিনা, এটা একটা বিরাট প্রশ্ন বোধক ব্যাপারটা। একটা বছরে 8টা টেস্ট, 4টা ওয়ানডে, 4টা টি-20, এটা মিস করা খুবই কষ্টকর ব্যাপার। বিশেষ করে টেস্ট, আমরা যেহেতু টেস্ট আমরা পাই না বছরে, আমরা খুব কমই টেস্ট খেলি। আমরা আপনার গত 20 বছরে আমরা 119টা টেস্ট খেলেছি, সংখ্যাটা কিন্তু অনেক কম। আপনি খেয়াল করে দেখবেন যে মুশফিক যখন টেস্ট ক্যারিয়ার শুরু করেছে, তার প্রায় 1 বছর পরে অ্যালিস্টার কুক টেস্ট খেলেছে, মানে শুরু করেছে। অ্যালিস্টার কুক কিন্তু 130টা টেস্ট খেলে পরে রিটায়ার করেছে। মুশফিক কিন্তু এখন 7টা টেস্ট, দ্যাট মিনস হচ্ছে কি আমাদের 60-70টা টেস্ট। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আমাদের টেস্ট সংখ্যাটা এত কম খেলি আমরা, যে আমাদের যে ক্যারিয়ারের যে একটা মাইলস্টোন, অনেকগুলো মাইলস্টোন সামনে ক্রিকেটার থাকে, একটা খুব লিমিটেড আমরা যে মাইলস্টোন অ্যাচিভমেন্ট করতে চাই, সেটা কিন্তু করতে পারছি না এই টেস্ট কম খেলার কারণে। এবার যেহেতু বাইলেটারাল সিরিজে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এমন একটা সুযোগ করে দিয়েছিল যে আমাদের টেস্ট সংখ্যা কিন্তু এবার অন্যান্য বছরের গুলোর তুলনায় বা অন্যান্য এফটিভির তুলনায় আমাদের টেস্ট সংখ্যা বেশ ছিল। এক বছরে আমরা যদি এবার পুরো টেস্ট খেলতে পারতাম, আমাদের খেলা হতো টেস্ট হলো 12টা টেস্ট, এটা কম নয়। যদি শিডিউলটা মেনটেন হইতো, তাহলে আমরা 12টা টেস্ট খেলতাম এটা। এবং সম্ভবত এক বছরের আমাদের যে হিসাবটা বলে, 2000 সবচেয়ে বেশি টেস্ট খেলেছি আমরা 2003 সালে। সেবার খেলেছিলাম আমরা 10টা টেস্টের মতো। এবার আমরা আরো বেশি টেস্ট খেলতে পারতাম, এই সুযোগটা আমাদের সামনে ছিল, সেই সুযোগটা আমরা হাতছাড়া করলাম। এর মধ্যে দিয়ে আপনি খেয়াল করে দেখবেন যে বেশ কিছু মাইলস্টোন আমাদের হাতছাড়া হয়ে গেল। বিশেষ করে সাকিব সাকিব তো বাইরে আছে, তামিম, মুশফিক, তাদের জন্য খুব মানে ক্ষতিকর হয়ে গেল একটা, যে তাদের যেহেতু তাদের বয়সটাও বেড়ে গেছে, খেয়াল করে দেখবেন যে এখন তার রিটায়ার হয়তো করবে, আরো 2-3 বছর খেলবে বা 4 বছর খেলবে, কিন্তু একটা বছর তাদের ক্যারিয়ার থেকে চলে যাওয়া, এটা কিন্তু বিরাট ব্যাপার। একটা ক্যারিয়ার শেষে বলতে পারতো যে আমি টেস্টে এত রান করেছি, ইন্টারন্যাশনাল ওডিআইতে এত রান করেছি, টি-20 এত রান করেছি, সেটা কিন্তু তারা বলতে পারবে না। বা উইকেটের ক্ষেত্রে একই অবস্থা, তাইজুল বলতে পারতো যে আমার এত উইকেট হয়েছে, সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে বড় ধরনের একটা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এখন আহ এই সে হান্নানরা ভালো বলতে পারবে, ক্রিকেট বোর্ড কিন্তু ইতিমধ্যেই আপনার হান্নানের এজ গ্রুপ যেটা আছে, সেটা মনোবিদের সাথে ইতিমধ্যে ট্যাগ করেছে ক্রিকেটারদের। কারণ এই লম্বা সময় গ্যাপে শুধু কিন্তু ফিজিক্যাল নয়, মেন্টাল ফিটনেসও কিন্তু আপনার থাকে না। কারণ দীর্ঘদিন খেলার বাইরে থাকলে হয় কি, যেটা হচ্ছে কি, যে আপনার আড়ষ্টতা নিজের কাটাতে একটু সময় লাগে। ওই যে হান্নান যেটা বললো, যে আপনি ধরেন স্কিল ট্রেনিংটা হচ্ছে না, স্কিল ট্রেনিং না হওয়ার ফলে কি হবে, আপনি যখন ব্যাটিং করতে যাবেন, আপনার একটা বল দেখতে, একটা বলের সাথে অভ্যস্ত হইতে আপনাকে আবার সময় লাগবে। আবার একই অবস্থা বোলারদের ক্ষেত্রে, বোলারদের লেন্থ লাইন ঠিক রেখে কোন বলটা ইয়র্কার করবে, কোন বলটা সুইং করবে, কোন বলটা আউট সুইং করবে, কোন বল রিভার্স করবে, এই জিনিসটাও কিন্তু আসতে সময় লাগবে। সুতরাং এখন ক্রিকেটাররা যে স্বল্প পরিসরে প্র্যাকটিস করছে, যেটা ফিজিক্যাল ফিটনেসটা ঠিক রাখছেন, মেন্টাল ফিটনেসটাও এখন খুব জরুরি। এই জায়গাটা নিয়েও ক্রিকেট বোর্ডের কাজ করা দরকার, আমি মনে করি। এই কারণ মেন্টাল ফিটনেস এর উপরেও কিন্তু লড়াইয়ের আগে কিন্তু অনেক কিছু হয়। সেই সেই আবহ গুলো কিন্তু তৈরি করতে হবে, আমাদের আমাদের সেই প্রস্তুতিগুলো, মানসিক প্রস্তুতিগুলো নিয়ে রাখা দরকার বলে মনে করি। ধন্যবাদ ভাইয়া। আসলে এই 1 বছরের এই ঘাটতিটা আসলে কিভাবে পূরণ হবে আমরা আসলে এখনো নিজেরাও বলতে পারছি না, বা এই করোনার এই সময়টা আসলে আর কতদিন দীর্ঘস্থায়ী হবে সেটাও আমরা জানি না, একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। ভাই আজকে আমাদের সঙ্গে অনেকে লাইভে জয়েন করেছেন এবং অনেক কমেন্টসও করছেন, এর মধ্যে আমি একটি কমেন্টস পড়ছি। আশরাফুল হক হৃদয়ে জানতে চেয়েছেন যে করোনা পরবর্তী সময়ে টেস্ট দিয়ে ক্রিকেট মাঠে ফিরলে বাংলাদেশ কবে নাগাদ মাঠে ফিরবে বলে ধারণা আপনার? হৃদয়ের প্রশ্নের উত্তর আমি আমি কিছুক্ষণ আগে বের করে রাখছি। সেটা হচ্ছে, এবছর আমাদের আর কোনো টেস্ট নেই। এখন যদি আপনার করোনা উত্তর সময় যদি ক্রিকেট বোর্ড কোনো অ্যারেঞ্জ করতে পারে কারোর সাথে, সেটা আলাদা ব্যাপার।
এই বছর কোন টেস্ট নেই। আগামী বছরের জানুয়ারিতে আমাদের হোমে আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টা টেস্ট, 3 ম্যাচের টেস্ট সিরিজ আছে। এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে অলরেডি ওয়েস্ট ইন্ডিজের সাথে আছে। ওয়েস্ট ইন্ডিজ এখন খেলতে আসলে সেটা আমাদের জন্য খুব মঙ্গল হবে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে আমরা আগামী বছর আমাদের ক্যালেন্ডারটা শুরু করতে পারবো। এখন আপনি খেয়াল করে দেখবেন যে এই যে এখন যে আইসিসির একটা নতুন ফিউচার টেস্ট প্রজেক্ট হয়েছে, যেটা 4 বছর মেয়াদি, কিন্তু 2 বছর অন্তর অন্তর আপনার কিন্তু একটা সাইকেল আছে, 2 বছর একটা সাইকেল। সে 2 বছর সাইকেলটা কিন্তু আগামী বছরের অগাস্টের শেষ, মানে অগাস্টের শেষ হয়ে যাওয়ার কথা, মানে এপ্রিলের শেষ হবে, অগাস্ট থেকে আবার নতুন করে শিডিউল করা হয়। সেই হিসাবে কিন্তু আমাদের এই সাইকেলটা কিন্তু শেষের দিকে। এই সাইকেলে আমরা কয়টা টেস্ট খেললাম মাত্র, এটা একটা হিসাব করার ব্যাপার আছে। এখন আপনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট যেটা বন্টন হচ্ছে, এই বন্টন প্রক্রিয়া থাকবে না আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিডিউলটা রাখবে নাকি দ্রুত করে রিশিডিউল করবে, এইটা একটা ব্যাপার। এখন আমি আশা করব যে সকল ক্রিকেট বোর্ডই যে সবাই ক্ষতিগ্রস্ত কম বেশি, অ্যাপার্ট ফ্রম ইংল্যান্ড টেস্টের দিক দিয়ে। সুতরাং তারা আমার মনে হয় আইসিসির সাথে একটা নতুন নেগোসিয়েশন করে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিধিটা একটু লম্বা করবে, না হলে কিন্তু আপনার চক্র যেটা, সেই চক্রটা পূরণ হবে না। আমাদের যে একটা সাইকেলে যে 14টা করে টেস্ট খেলার কথা আছে, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে যদি 2023 শেষ হয়ে যায়, তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়বো, আমাদের পয়েন্ট সিস্টেমও একটা সমস্যা তৈরি হবে। এই ব্যাপারটাও আইসিসি কে আসলে ভেবে দেওয়া দরকার। ক্রিকেট বোর্ড এই উদ্যোগ নিবে আশা করছি নাকি। ধন্যবাদ ভাইয়া। ভাই এবার একদম আপনার সম্পর্কে জানতে চাইবো যে অনেকটা সময় ধরে আপনি স্পোর্টস এর সাথে জড়িত রয়েছেন, এই দীর্ঘ সময়ের মধ্যে নিশ্চয়ই অনেক ভালো লাগা এবং খারাপ লাগার অভিজ্ঞতা হয়েছে, তো সেই সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। না, আপনি যখন আমরা সাংবাদিকতা শুরু করেছি তখন আসলে এখন ক্রিকেট রিপোর্টিং অনেক সহজ হয়ে গেছে, স্কোর কার্ড পাওয়া যায়, আপনার বল টু বল অ্যানালাইসিস পাওয়া যায়। তখন কিন্তু অনেক কঠিন ছিল। আর কঠিন ছিল কি, আপনাকে এমনও দেখা গেছে যে বিকেএসপি খেলা দেখতে গিয়েছি, বা ধানমন্ডি স্টেডিয়ামে, বা ফতুল্লা তখন শুরু হয়নি, বিকেএসপি অনেক পরে শুরু হয়েছে, ধানমন্ডি মাঠে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কোরের কাছ থেকে স্কোর লিখে নিয়ে আসতে হতো আমাদের। স্কোরের কাছে স্কোর লিখে নিয়ে আসতাম, স্কোরের কাছে বলতো। অনেক সময় যদি মাঠে সকাল থেকে না থাকতাম, স্কোরারদের বিরক্ত করতাম যে এই একটু একটু বলেন তো যে কিভাবে আউট হয়েছে, কি হয়েছে। কারণ স্কোর কার্ডে তখন কিন্তু এত ডিটেলস লেখা থাকতো না, অনেক সমস্যা তৈরি হতো। আর ধানমন্ডি স্টেডিয়ামে এমন হচ্ছে যে এই যে হান্নান সরকারের বাউন্ডারি মারছে, সেই বাউন্ডারি বল প্রোটেক্ট নিজেরাই করছি, বাইরে বাউন্ডারির পাশে দাঁড়িয়ে। ওইখানে স্কোরারের জন্য বসার একটা জায়গা ছিল, একটা টেবিল ছিল, একটা চেয়ার ছিল, আর উপরে একটা ছাতা ছিল। আমাদের জন্য বসার জায়গা পর্যন্ত থাকতো না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেটা ছিল, এই যে এখন যেটাকে বলা হয় ক্লাব হাউস, নিচতলা, ওই যে আপনি শেড দেখেন যেটা, নিচতলা যে শেড, ওই শেডের নিচে আমাদের একটা বসার জায়গা ছিল। ওই দর্শকের দর্শকের যে চেয়ার আছে, দর্শকের চেয়ারে আমরা বসতাম, ওখানে বসে হাত দিয়ে নোট করতাম, এবং লাস্টে করতাম কি, স্কোরের সাথে মিলাই নিতাম যে স্কোরটা ঠিক আছে। স্কোর ফটোকপিও করা হতো না, এমন একটা অবস্থা ছিল। তারপরে আপনি ওইখানে আপনার আমি বলি এটা 93-4 কথা। তখন আপনার ক্রিকেট বোর্ডের জয়েন্ট সেক্রেটারি ছিলেন অপু ভাই, গোলাম ফারুক অপু ভাই। উনি এখন আর বেঁচে নেই। উনি 2006 সালে ইন্তেকাল করেছেন আমেরিকাতে। উনি তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, লিগ কমিটির আবার সেক্রেটারি ছিলেন উনি। আমাদের জন্য একটা ব্যবস্থা থাকতো কি, আমরা এক কাপ চা, একটা বড় ধরনের একটা কাপ ছিল, ওই কাপে দুধ চা, আর হচ্ছে আপনি কখনো হতো অলিম্পিয়ার 2টা টোস্ট বিস্কুট, কখনো হতো যে আপনার যে সল্টেড বিস্কিট, এইটা দিত। এটাই আমরা খাইতাম। খুব কাছাকাছি যেটা ছিল, কাছাকাছি ভেনু যেটা, যদি পকেটে কারো টাকা থাকতো, দৌড় দিয়ে যে পূর্ণিমার থেকে আপনার আপনার ডিম চপ বন খেত, জিলাপি খেয়ে চলে আসতো। তখন পানি কিন্তু ফিল্টার পানি শুরু হয় নাই। তখন ওই গ্লাসের যে পানি জয়নাল, ওইটাই আমাদেরকে দিত। বিসিবিতে এখনো আছেন উনি, জয়নাল, ওই দিত। এইভাবেই আমাদের, এবং খুব তখন কিন্তু খুব আন্তরিকতার সাথে আপনি এই এক কাপ চা, একটা বিস্কিট বা 2টা বিস্কিট খুব আন্তরিকতার সাথে আমরা খেতাম। কারণ আমরা আমাদের খেলা দেখার সুযোগ খুবই কম ছিল, শুধুমাত্র বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটটাই আমরা ফলো করতে পারতাম। হঠাৎ হঠাৎ এশিয়া কাপ হলে, ইন্টারন্যাশনাল ক্রিকেট হলে, তখন একটা আলাদা ব্যাপার। সেটা তো আপনি রোটেশন অনুযায়ী বিভিন্ন ভেন্যুতে হয়তো, বাংলাদেশের বাইরে হয়তো বেশি, সুতরাং সুযোগ খুব কম ছিল। এমসিসি আসলে বা কোনো রিজিও, মানে ইন্টারন্যাশনাল সাইড, দ্যাট মিনস হচ্ছে আপনার হায়দ্রাবাদ ব্লুজ, তারপরে ইংল্যান্ড এই টিমগুলো আসলে তখন আমরা একটু প্রেস বক্স, মানে একটা অস্থায়ী প্রেস বক্সের মতো একটা জায়গায় বসার সুযোগ পেতাম। তখন সাংবাদিকতা অনেক কঠিন ছিল। এমনও দেখা গেছে যে বিকেএসপি যেতাম কি, এখান থেকে মনে করেন গুলিস্তান থেকে আবদুল্লাপুর, নিশ্চয়ই খেয়াল আছে, এই হান্নান বলতে পারবে ভালো। আবদুল্লাপুর থেকে আবার ওইখানে তখন ছিল ম্যাক্সি শুরু হলো। ম্যাক্সি মানে আপনার ওই দেখেন এখনো
মুগদাপাড়া রুটে চলে আপনার ইসের থেকে, ওই গুলিস্তান সিনেমা হলের সামনে থেকে। তো ওই আপনি ওই ওই ম্যাক্সিতে করে যেতে হতো হচ্ছে বাইপাইল, ওইখান থেকে আবার আবার বিকেএসপি যেতে হতো আইদার কোনো আইদার কোনো বাসে অথবা কোনো আপনার ওই কি বলে একটা ওই যে ভ্যানের মতো আছে 6 জন করে বসায় মুখোমুখি করে, সেটাতে করে যেতে হতো বিকেএসপি। বিকেএসপি গেটের থেকে আবার মাঠ পর্যন্ত, ওই মাঠ পর্যন্ত হেঁটে যেতাম। এই আসার সময় করতাম ওইখান থেকে স্কোরটা স্কোরারের কাছ থেকে অনেক সময় করতে করতে স্কোর দিত, আমাদের সাথে লোক পাঠাই দিত, একজন স্কোরার নিজে দিত। ওই স্কোর করতাম কি, ফটোকপি করতাম আপনার ইসের থেকে বসে। এর মধ্যে ম্যাচ রিপোর্ট যেটুকু লেখা দরকার আগে, তখন তো পেপার ছিল হচ্ছে আপনি নিউজ প্রিন্ট পেপার, ছোট ছোট পেপার অফিস থেকে দিত, ওই টেপ করা থাকতো, ওই ওই পেপারে ম্যাচ রিপোর্ট আগে রাখতাম হাতে লিখে, তারপরে ওইখান থেকে ফটোকপি করে নিয়ে এসে আমরা যে 3-4 জন সাংবাদিক দেখতাম, ওই 3-4 জন সাংবাদিকই ফটোকপি করে যার যার অফিস দিতাম। আর বাকি যারা ছিল কিভাবে নিউজ দিত একমাত্র আল্লাহ জানে। কোন কোন নিউজ দেখা গেছে একদিন দুদিন পরেও গেছে, মানে যারা মাঠে যেত না তাদের জন্য খুব ভোগান্তি হতো। তো বিকেএসপি যাওয়া এবং আসাটা খুব ভোগান্তি ছিল আমাদের জন্য, যে বিকেএসপি গেলে আপনার ওই দিন আমাকে আর অন্য কোনো রিপোর্ট করতে হতো না, ওই একটা রিপোর্টই আমাকে করতে হতো, ম্যাচ রিপোর্ট বা সাইড রিপোর্টে, এর বেশি কোনো কিছু করতে পারতাম না। কারণ আস্তে আস্তে অফিসে 8টা বেজে যেত, তখন খুব চাপ দিত যে 8টা 8:30 বেজে যেত, চাপ দিত যে তাড়াতাড়ি পাতা উঠাতে হবে, কোনোভাবে লিখে ছেড়ে দাও। এইভাবেই আমাদের প্রথম দিনগুলা, সাংবাদিকতার প্রথম কষ্টগুলো পাড়ি দিছি। এখন তো অনেক সহজ হয়েছে, এখন তো আপনি প্রচন্ড সহজ হয়েছে, এখন তো আপনি সবকিছু হাতের নাগালে পান, একজন তথ্য পেলে সবাই পেয়ে যায় এমন অবস্থা। তখন কিন্তু তা ছিল না, সবই ইন্ডিভিজুয়াল, যে যা করবো তারই এটা তার সম্পদ। পরদিন পত্রিকা কি প্রকাশিত হয়েছে অন্য পত্রিকা না দেখা পর্যন্ত বলার কোনো সুযোগ ছিল না যে কে কি লিখেছে। এইভাবেই আমাদের শুরুর দিনগুলো গেছে, অনেক কষ্টেই গেছে। ধন্যবাদ ভাইয়া, আমরা আসলে জানতে পারলাম খুব কষ্টই হতো তখনকার সময় রিপোর্ট করাটা। ভাই আমরা আরো অনেক গল্প শুনবো, এবার একটু চলে যাচ্ছি হান্নান ভাইয়ের কাছে। ভাইয়া জানতে চাচ্ছি যে টেস্ট ক্রিকেটে এত বছর পাড়ি দেওয়ার পরেও কেন বাংলাদেশ প্রত্যাশা মতো পারফর্ম করতে পারে না, এই ব্যাপারে আপনার কি মতামত? না, এই ব্যাপারে তো আমরা অলরেডি কিছু সময় ডিসকাস করেছি যে আসলে যেটা শামীম ভাই কিন্তু ডিটেল বললেন যে গত 20 বছরে আমরা মাত্র 119টা টেস্ট খেলেছি, মানে বছরে এভারেজে 6টা টেস্টের মতো পড়ে। তো এটা কিন্তু আসলে একটা টেস্ট প্লেইং নেশনের জন্য, ডেভেলপমেন্টের জন্য এনাফ না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মানে টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য প্লেয়ারদের যেই মানে অভ্যাসের যে ব্যাপারটা, সেই জায়গাটায় কিছুটা ঘাটতি রয়েছে, এটা বলতে হবে। বিকজ আমাদের টেস্ট টিমে যারা খেলে তারা কিন্তু রেগুলার আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে হয়তো অ্যাটেন্ড করতে পারে না। এখন আমাদের ফরম্যাটের অনুযায়ী কিন্তু প্লেয়ার চেঞ্জ হচ্ছে, এখন আমাদের প্ল্যানিং চেঞ্জ হচ্ছে, গত কয়েক বছর যাবত কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। বাট তার আগে যদি আমরা দেখি, প্রথম 10 বছর 12 বছরের কথা যদি বলি, একজন প্লেয়ার প্রতিটা ফরম্যাটেই খেলতো। যার কারণে হতো কি, সারা বছর যেই ধরনের ম্যাচ থাকতো, সে হয়তো দেখা যেত আমাদের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট ন্যাশনাল লিগ, সেটাতে হয়তো বছরে আমরা 10টা ম্যাচ খেলতাম। সেই ন্যাশনাল টিমের প্লেয়ার হয়তো বা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পেতো না, 3টা 4টা ম্যাচ খেলার সুযোগ পেতো। এতে হতো কি, লঙ্গার ভার্সন ম্যাচ খেলার যে অভ্যাসটা, সেই জায়গাটা কিন্তু সেভাবে ডেভেলপ হয়নি। এর কারণে আমাদের টেস্ট ক্রিকেটে প্লেয়াররাও কিন্তু এক্সট্রাঅর্ডিনারি খুব বেশি ভালো পারফর্ম করেনি। আর বাংলাদেশ টিমও তখন কিন্তু এই জন্য টেস্ট ক্রিকেটে ভালো রেজাল্ট আনতে পারেনি। বর্তমানে যেটা হয়েছে, আমাদের প্লেয়ার কিন্তু টেস্ট প্লেয়ার আলাদাভাবে মানে আইডেন্টিটি তৈরি হতে শুরু হয়েছে। যেমন জানি আমরা মমিনুল আমাদের টেস্ট ক্যাপ্টেন, সে কিন্তু শুধু টেস্ট ফরম্যাটেই খেলছে। তো এরকম ক্যাটাগরি হওয়াতে সে কিন্তু যখন টেস্ট ক্রিকেট হচ্ছে না, তখন কিন্তু ন্যাশনাল লিগ বা বিসিএল, আমাদের যে লঙ্গার ভার্সন ক্রিকেট হচ্ছে, সবগুলো ম্যাচ অ্যাটেন্ড করছে বা প্রচুর ম্যাচ খেলছে। কিন্তু আগে প্লেয়াররা এই লঙ্গার ভার্সন ম্যাচগুলো খুব বেশি খেলার সুযোগ পেত না। যেটা তামিম, সাকিব, মুশফিক এদের কথা যদি বলি, তারা কিন্তু ইন্টারন্যাশনাল কেরিয়ার যখন শুরু করেছে, তারপর থেকে ন্যাশনাল লিগে কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। বিকজ একটা হলো ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে ওয়ানডে ফরম্যাট বা টি-20 বা টেস্টের যে শিডিউল ছিল, অনেকগুলো ম্যাচ খেলার পরে তারা হয়তো ন্যাশনাল লিগ বা টেস্ট, আমাদের লঙ্গা ভার্সন যে ম্যাচ হয় ডোমেস্টিক, সেটাতে খেলার আগে তাদের রিকভারিও দরকার হয়, মানে ইন্টারন্যাশনালের জন্য। সো তারা হয়তো সেই ম্যাচগুলোতে অ্যাটেন্ড করতে পারতো না। আমার মনে হয় ম্যাচ না খেলার যে একটা ব্যাপার, সেটার কারণে অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছিল টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্সের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে যে একটা প্লেয়ারের মানসিকতার যে বিষয়টা, আমি টেস্ট ক্রিকেট খেলবো বা আমি লঙ্গা ভার্সন ক্রিকেট খেলবো, সেখানে আর্থিক একটা ব্যাপারও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমি জানি যে টি-20 একটা ম্যাচ খেললে আমি যে পরিমাণ টাকা পাই, টেস্ট খেললে আমি সেই পরিমাণ টাকা হয়তো পাই না। বা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেললে যে ধরনের টাকা পাই, বা ওয়ান ডে ক্রিকেট খেললে আর্থিকভাবে যেভাবে সচ্ছলতা আসে, বা ভালো খেললে যেভাবে অনেক ম্যাচ খেলার সুযোগ আসছে, টেস্টে একটা ভালো খেললাম, হয়তো পরের ম্যাচে আমি ওয়ান ডেতে খারাপ খেললাম, পুরো টেস্টেও বাদ, ওয়ান ডেতেও বাদ, কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি না। বাট ওয়ান ডেতে ভালো খেললে কিন্তু সে অটোমেটিক টেস্টে সুযোগ পাচ্ছে। সো এই যে মানসিকতাটা, মানে আমি টেস্ট প্লেয়ার হব, আমি টেস্টে ভালো খেলবো, এই মানসিকতাটা
একজন প্লেয়ারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেটা এখন কিন্তু তৈরি হয়েছে। মানে রিসেন্টলি বাংলাদেশ টিম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করেছে টেস্টের জন্য বেশ ভালো একজন টেস্ট প্লেয়ারের জন্য ভালো লোভনীয় অফার, যেমন একটা ম্যাচ খেলে 6 লাখ টাকা পাচ্ছে। তারপরে বেতন ক্যাটাগরিতেও কিন্তু টেস্ট প্লেয়ারদের ভালো একটা স্যালারি স্ট্রাকচারে ফেলানো হচ্ছে। সো এই যে টেস্ট প্লেয়ার তৈরির ক্ষেত্রে বা টেস্ট ক্রিকেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে একটা মানসিকতা চেঞ্জের যে একটা অবস্থান তৈরি হয়েছে, এই জিনিসটা এখন হয়েছে। এটা যদি আরও আগে হতো হয়তো আরও ইমপ্রুভ হওয়ার সুযোগ থাকতো। সো আমার মনে হয় যে এই সবগুলো বিষয় মিলেই আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটে আমরা গত 20 বছরে যেই অবস্থানে থাকা উচিত ছিল সেই অবস্থানে যেতে পারিনি। বাট আমি শিওর যে এখন যেভাবে আমাদের প্ল্যানিংগুলো হচ্ছে, যেমন টেস্ট প্লেয়ার সাইফ হাসান আমরা জানি যে টেস্ট ক্রিকেট খেলছে, মমিনুল টেস্ট খেলছে, এরকম স্পেশালাইজড টেস্ট প্লেয়ার সাদমান ইসলাম সে টেস্ট খেলছে, এরকম কিছু কিছু স্পেশালিস্ট টেস্ট প্লেয়ার যদি আলাদাভাবে তাদেরকে সবসময় সারা বছরের জন্য প্রস্তুত রাখা হয়, এবং পাশাপাশি টেস্ট ক্রিকেট যদি আমরা বেশি খেলার সুযোগ পাই, যেমন এই বছর 12টা টেস্ট ছিল, এটা কিন্তু একটা প্লেয়ারের জন্য বিশাল ব্যাপার। বিকজ শাহিন ভাই যেটা বললো যে 2003-এ আমরা 10টা টেস্ট খেলেছি, আমি সেই 10 টেস্টের মধ্যে 8টা টেস্ট খেলেছিলাম, 2টা টেস্ট আমি খেলিনি। সো ওই এক বছরে 8টা টেস্ট খেলা কিন্তু একটা প্লেয়ারের জন্য বিশাল ব্যাপার, বিশাল এক্সপিরিয়েন্স, ভালো খারাপ যাই হোক, বাট ওই টেস্ট খেলার যে মানসিকতা বা আমি টেস্ট খেলবো যেভাবে নিজেকে প্রিপেয়ার করবো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। সো আমার মনে হয় যে এখনকার প্লেয়াররা এই সুযোগটা পাচ্ছে, এবং যদি এই বছর মিস করেছে আগামী বছর যদি আইসিসি এই সুযোগটা আবার করে দেয়, আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটে ইমপ্রুভমেন্টের জায়গাটা এবং বাংলাদেশ ক্রিকেটে টেস্ট ক্রিকেট অবস্থানটা অবশ্যই আরও ইমপ্রুভ করে উপরের দিকে উঠে যাবে। ধন্যবাদ ভাইয়া। এবার একটু জানতে চাইছি যে পঞ্চপাণ্ডবের বাইরে বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে ভালো খারাপ মিলেই, তবে আমি কিছু প্লেয়ারের ক্ষেত্রে খুব বড় স্বপ্ন দেখা শুরু করেছি। স্পেশালি লিটন দাস যেভাবে গত 1 বছর ক্রিকেট খেলছে, আমার মনে হয় যে তার কাছ থেকে এখন মনে হয় যে পঞ্চপাণ্ডবের যে অবস্থান, লিটন সেই পঞ্চপাণ্ডবের একটা অবস্থানে যাওয়ার মতো নিজেকে প্রমাণ করা শুরু করেছে। মানে লিটন গত প্রায় 4 বছর যাবৎ কিন্তু বাংলাদেশ টিমে খেলছে, 4-5 বছর যাবৎ। গত 2-3 বছর মানে এই 1 বছর আগে 2-3 বছর কিন্তু সেভাবে আমাদেরকে স্বপ্ন দেখায়নি। মানে ভালো খারাপ মিলে খেলেছে। বাট গত 1 বছর যেভাবে কনসিস্টেন্ট খেলছে, আর একটা প্লেয়ার পারফরমেন্স তো খুবই ইম্পর্টেন্ট, তার পাশাপাশি দ্য ওয়ে মানে খেলার যে ওয়েটা, মানে লিটন গত 1 বছর যেই ওয়েতে খেলেছে বা যেভাবে নিজের ব্যাটিংটা মানে খেলে যাচ্ছে, মানে যেভাবে ডেভেলপ করে যাচ্ছে, আমার মনে হয় যে লিটনকে নিয়ে সেই পাণ্ডবের যে অবস্থান, আরেকজন পঞ্চপাণ্ডবের জায়গায় কে আসতে পারে, লিটনকে নিয়ে সেই স্বপ্ন দেখা শুরু করেছি। সৌম্যকে নিয়ে খুব বড় আশা আমরা করি, এবং সৌম্য আসলে সেই অ্যাবিলিটিরই প্লেয়ার, এবং সেটা বিভিন্ন সময় কিন্তু প্রমাণ করেছে। সৌম্যর কাছ থেকে আমার মনে হয় যে আরেকটু কনসিস্টেন্ট পারফরমেন্স আশা করি। লাস্ট বিয়ের পরে কিন্তু সৌম্য ভালো খেলা শুরু করেছে। সো এই কনসিস্টেন্ট পারফরমেন্সটা যদি সৌম্য খেলে, আমি শিওর যে সৌম্য কিন্তু তামিম চলে গেলে তার জায়গাটা সেভাবে ফিল আপ করার মতো অ্যাবিলিটি, বা তার জায়গায় সেভাবে রিপ্লেস হওয়ার মতো অ্যাবিলিটি তার অবশ্যই রয়েছে। আর যারা আপকামিং প্লেয়ার রয়েছে, আমার মনে হয় যে বেশ কিছু প্লেয়ার আছে, নাজমুল হোসেন শান্ত রয়েছে, সে আন্ডার-19-এ প্রমাণ করে এসছে, ন্যাশনাল টিমের ডেবুর পরে কিন্তু একটা গ্যাপ গিয়েছিল, আবার কিন্তু পাকিস্তান সিরিজে টেস্টে ভালো খেলেছে। সো শান্ত কিন্তু একজন ফিউচার ভালো প্লেয়ার হতে পারে বাংলাদেশ টিমের জন্য। মানে এদের কথা বলছি, এরা আগামী মানে এই 4-5 জন যারা পঞ্চপাণ্ডব, এর মধ্যে অলরেডি মাশরাফি কিন্তু প্রায় ছাড়া অবস্থায় চলে গেছে, আর হয়তো অল্প কিছুদিন খেলবে। বাকি যে 4 জন রয়েছে, শাহিন ভাই যেটা বললেন, হয়তো 3-4-5 বছর খেলবে ম্যাক্সিমাম। তো তারপরে এরা কিন্তু এই 3-4 বছরে নিজেদের অবস্থানটা আরও দৃঢ় করবে, এবং তারা চলে যাওয়ার পরে এই যারা আপকামিং এই প্লেয়ারগুলো রয়েছে, লিটন, সৌম্য, শান্ত বা মোস্তাফিজ, স্পিনারের মধ্যে মিরাজ রয়েছে, এরা কিন্তু ওই জায়গাটা ফিল আপ করবে, মানে তারা ওই আসনটা দখল করবে, যে ওই 5-6 জনের জায়গায় তারা ওই 5-6 জনের অবস্থান তৈরি করবে। সো আমার মনে হয় যে আপকামিং যারা প্লেয়ার রয়েছে, স্পেশালি এই কয়েকজন প্লেয়ার, আমার মনে হয় যে ফিউচারে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ টিমকে নিয়ে যাবে, আরও উপরের দিকে নিয়ে যেতে হবে। সেই জায়গাটা ফুলফিল করার মতো তাদের মধ্যে অ্যাবিলিটি রয়েছে। বাকিটা হচ্ছে তাদের মানে ডেডিকেশন এবং কমিটমেন্ট, এবং তাদের সেটা আছে, এবং তারা কিন্তু এখন সেটা ফিল করতে শুরু করেছে। সো আমি শিওর যে তারা বাংলাদেশ টিমে ফিউচারে এই 4-5 জনের জায়গায় ফিল আপ করার মতো অ্যাবিলিটি তাদের অবশ্যই রয়েছে। ভাই, লিটন দাসের প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছিল, তো এবার একটু জানতে চাইছি যে লিটন দাস ঘরোয়া ক্রিকেটে সবসময় ভালো করেছেন এবং ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দিয়ে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন, কিন্তু জাতীয় দলে প্রথম 2-3 বছর লিটন প্রত্যাশা পূরণ করতে পারেননি। সবশেষে জিম্বাবুয়ে সিরিজে লিটন দাস 2টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
তবে কি লিটন দাস বুঝতে পেরেছেন যে আন্তর্জাতিক ক্রিকেটটা কিভাবে খেলতে হয়? এই ব্যাপারে আপনার আসলে মতামত? লিটনকে আমি আসলে কাছ থেকে খুব পেয়েছি, মানে ১ বছর আবাহনীর কোচ ছিলাম ২০১৫-তে ১৪-১৫ মৌসুমে। তখন লিটনকে কাছ থেকে পেয়েছি। তার ওই বছর হাইয়েস্ট স্কোরার হয়েছিল সম্ভবত। তো ন্যাশনাল লিগেও খুব ভালো খেলেছিল ওই বছর। মানে লিটন বেসিক্যালি সুইট টাইমার। মানে ও কিন্তু অনেকের মতো অনেক হার্ড হিটার ব্যাটসম্যান না। ও হলো বলকে সুন্দর টাইম করে। ওর টেকনিক হলো, ব্যাটিং টেকনিক হলো অ্যাজ এ টাইমার হিসেবে ও নিজেকে সবসময় মানে প্রমাণ করেছে এবং পারফর্ম করেছে। ন্যাশনাল টিমে ডেবু হওয়ার পরে আমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো তখন দেখেছি, আমি সেই বছর আবাহনীতে করার পরে আমি কিন্তু তার ১ বছর পরে আবার সিলেক্টর হিসেবে জয়েন করেছি। সো ডিরেক্টলি কোচিংয়ে বা সিনিয়র প্লেয়ারদের সঙ্গে কাজ করার সুযোগটা কম হয়েছিল। তো যেটা হয়েছে, তাকে আমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতাম বা যখন টিভিতে খেলা দেখতাম, তখন দেখতাম সে জোর করে ব্যাটিং করতো। মানে পাওয়ার হিটিংয়ের জন্য তার ব্যাটিংয়ে কিছু টেকনিক্যাল বিষয়, যদিও ওই বিষয়গুলো টেকনিকে কিছুটা মানে আমি চেঞ্জ দেখেছিলাম। যেটা বটম হ্যান্ড আমরা যেটা বলি, বটম হ্যান্ড মানে যে ডানহাতি ব্যাটসম্যানের টপ হ্যান্ড যে কন্ট্রোল বা হাত দিয়ে, সেই কন্ট্রোলটা কমে গেছিল, ডান হাতে বেশি ইউজ করতো, মানে বটম হ্যান্ডের ইউজটা বেশি হতো। তো সেই জায়গাটায় তার সঙ্গে প্লেয়ার কোচটা কাজ করেছে বা সবাই কাজ করেছে, আমিও পার্সোনালি যেহেতু ভালো একটা সম্পর্ক, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তো আমি পরে দেখেছি সেই জিনিসটা কিন্তু আবার ফিরিয়ে এনেছে। এখন কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখছি, মানে আমি গত ২ বছর যে বিপিএলে কাজ করেছি, রাজশাহী রয়্যালসের টিম ম্যানেজার ছিলাম, সিলেট সিক্সার্সের টিম ম্যানেজার ছিলাম, ২ বছরই লিটন আমার টিমে ছিল। তো এই ২ বছরও তাকে কাছ থেকে দিয়েছি। এখন কিন্তু সে আগের টেকনিকে ফিরে এসেছে। সে কিন্তু এখন বলটাকে টাইম করার চেষ্টা করছে। মানে বটম হ্যান্ডের ইউজটা কমিয়ে আবার সে আগে যে ব্যাটিংটা করতো, সেই টপ হ্যান্ড কন্ট্রোল বা ব্যাটিংয়ের যে ব্যাটিং যে একটা গ্রাফ থাকে, একটা প্ল্যান থাকে ব্যাটিংয়ের, সেই প্রসেসটাতে আবার ফিরে এসেছে। সো এই কারণে আমার মনে হয় যে লিটন আবার ফর্মে এসেছে বা কনসিস্টেন্ট রান করার একটা ওয়ে পেয়েছে বা প্রসেসটা এখন খুঁজে পেয়েছে। এই জন্য লিটনের কাছ থেকে আমার মনে হয় যে বড় রান আশা করতে পারি। ওয়ার্ল্ড কাপে কিন্তু চমৎকার একটা ইনিংস খেলেছে, সাকিবের সঙ্গে পার্টনারশিপ আমরা দেখেছি। তার আগে এশিয়া কাপে একটা ১০০ করেছে। সো রিসেন্ট ক্রিকেটে কিন্তু লিটন সেই কনসিস্টেন্ট পারফরমেন্সটার একটা স্বপ্ন দেখাচ্ছে, এবং সেটার অন্যতম কারণ হচ্ছে তার ব্যাটিং, যে ব্যাটিং প্রসেস, পাশাপাশি তার যে ব্যাটিং টেকনিক, সেটা সে অনেক ডেভেলপ করেছে এবং সেই জায়গাটা সে ওয়ার্কআউট করছে। কারণ বিপিএল আমি দেখেছি, সে কিন্তু যখন আমাদের নেট চলে, নেটের পরে সে তার এই জিনিসগুলো নিয়ে দেখেছি আলাদা স্কিল করছে, মানে আলাদা ওয়ার্কআউট করছে। সো সে নিজেও এই জিনিসগুলো রিয়েলাইজ করেছে এবং সেই জিনিসগুলোতে ফোকাস করছে। এবং সে তার সিলেট সিক্সার্সে, মানে এবারের বিপিএলের আগের বিপিএলে তাকে দেখেছি যেভাবে, এই বিপিএলে তাকে আমি আরও ডিফারেন্ট দেখেছি। মানে ১ বছরের ব্যবধানে তার যে ডেডিকেশন, কমিটমেন্ট, সেই জায়গাটাও আমি চেঞ্জ দেখেছি। সো আমার কাছে মনে হয় যে লিটন অবশ্যই পারফর্ম করার পেছনে তার এই ডেডিকেশন, কমিটমেন্টের চেঞ্জ, তার যে মানে দ্য ওয়ে নিজেকে চেঞ্জ করেছে, এই সব কিছু মিলেই মনে হয় সে পারফর্ম করছে। এবং মনে হচ্ছে যে দীর্ঘমেয়াদী তার কমিটমেন্টগুলো থাকবে এবং ডেডিকেশনটা থাকলে সে লম্বা কেরিয়ার করতে পারবে। এবং এই ওয়েতে যে প্রসেসে সে রান করে যাচ্ছে, আমি শিওর যে প্রসেসটা সে খুব পছন্দ করেছে এবং পিক করতে পেরেছে, এবং এটা কন্টিনিউ করলে আমি শিওর যে সে পারফর্ম করবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ধন্যবাদ ভাই। এবার একটু জানতে চাইছি যে দেশের ক্রিকেটের উন্নয়নে কোন দিকটাতে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আহ, দেশের ক্রিকেট উন্নয়নে আসলে ক্রিকেট বোর্ড কিন্তু কাজ করছে। মানে আমি যেহেতু এজ গ্রুপ নিয়ে কাজ করছি গত ৪ বছর যাবত, এজ গ্রুপে কিন্তু আমাদের রেগুলার কিছু না কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা খুঁজে বের করছি এবং সেই জায়গাটা আমরা ওয়ার্কআউট করে ডেভেলপ করার চেষ্টা করছি। এবং আলটিমেটলি কিন্তু ফল আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি। সো এটাই হলো আমাদের যে কাজ হচ্ছে বা আমরা যে প্রসেসের মধ্যে রয়েছি, সেই জায়গাটায় ডেভেলপ হচ্ছে। সো এজ গ্রুপের জায়গায় অবশ্যই কাজ হচ্ছে। সিনিয়রের জায়গায় আমার মনে হয় যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটার উপরেও ক্রিকেট বোর্ড খুবই জোরালোভাবে ফোকাস করেছে। সেটা হলো প্লেয়ার, মানে ডিফারেন্ট ফরম্যাটের জন্য ডিফারেন্ট প্লেয়ারকে রেডি করা। এবং আরেকটা অন্যতম বিষয় ছিল যেটা হলো প্লেয়ারদের আর্থিক যে ব্যাপারটা, সেটাতে একটা ক্লিয়ার একটা মানে ভিউ, এবং প্লেয়ারদের একটা স্যাটিসফ্যাকশন বা প্লেয়ারদের একটা নিশ্চয়তা, সেই জায়গাগুলোতেও কিন্তু ক্রিকেট বোর্ড কাজ করছে বা করেছে। যেটা হলো স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করে সেখানে বেশ সম্মানজনক একটা স্যালারি স্ট্রাকচার তৈরি করেছে। আর প্রতিটা ফরম্যাটে প্লেয়ারদের ম্যাচ ফির জায়গা থেকে বেশ ভালো একটা সম্মানজনক ম্যাচ ফির অবস্থা ক্রিয়েট করেছে। পাশাপাশি কিন্তু প্লেয়াররা এখন যে জিনিসগুলো চাচ্ছে, সেই জায়গাও ক্রিকেট বোর্ড চেষ্টা করছে তাদের ফ্যাসিলিটিসের জায়গাটাও ঠিক করার জন্য এবং ইমপ্রুভ করার জন্য। সো ক্রিকেট বোর্ড চেষ্টা করছে, ইমপ্রুভমেন্টের আসলে জায়গার শেষ নেই। মানে যত মানে ইমপ্রুভ করা যাবে তত ভালো, এবং যত ইমপ্রুভ করা হবে তারপরেও আরও ইমপ্রুভ করার জায়গা থাকবে। সো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু ইমপ্রুভ হচ্ছে। এখন যেটা হয়েছে আমার মনে হয় যে আরেকটা বড় ইমপ্রুভমেন্টের জায়গা, সেটা হলো মিরপুর ইনডোরের উপর যে প্রেশারটা,
সেই প্রেশারটার থেকে বের হয়ে আরেকটু কোথাও যদি নতুন অবস্থান তৈরি করা যায়, মানে মিরপুর ইনডোরে, যেটা ইনডোর বলতে আমি বুঝাচ্ছি মিরপুর ইনডোর বা ইনডোরের পাশের যে উইকেটগুলো রয়েছে বা একাডেমি মাঠের যে উইকেটগুলো রয়েছে, সেই জায়গার উপর এত বেশি লোড পড়ে, যেটা হয়তো সারা বছর দেখা যায় যে মানে উইকেটগুলোর যত্নটা যেভাবে করা উচিত বা যেভাবে চায় প্লেয়াররা, সেই জায়গাটা হয়তো বা পায় না অনেক সময়। এই জায়গায় যদি প্রেশারটা কমে আরেকটা নতুন কোনো জায়গা যদি এরকম তৈরি করা যায়, সেই জায়গাটা মনে হয় প্লেয়ারদের ইমপ্রুভমেন্টের জন্য বা প্লেয়ারদের ফ্যাসিলিটিসের দিকে আমার মনে হয় যে খুব ভালো কাজে লাগবে। মানে মিরপুরের সাইড উইকেটটা যেমন শুধু ন্যাশনাল টিম ইউজ করে, আমরা আন্ডার 19 টিম ইংল্যান্ড ট্যুরে যখন গেলাম 2019-এর জুলাই, যাওয়ার আগে আমরা 10 দিনের জন্য সেই উইকেটগুলো পেয়েছিলাম। বাট ওই উইকেটটা যদি আরেকটা জায়গা থাকতো বা আরেকটা যদি এরকম ফ্যাসিলিটিস থাকতো, 19 টিম হয়তো আরও বেশি ফ্যাসিলিটিসটা ইউজ করতে পারতাম। সো এই যে বিষয়গুলো, এরকম ফ্যাসিলিটিস ইমপ্রুভমেন্টের জায়গা তো অবশ্যই রয়েছে, যেটা ক্রিকেট বোর্ডও কিন্তু কাজ করছে অলরেডি, নতুন একটা স্টেডিয়ামের কাজ মানে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে আমরা জানি। সো এরকম বেশ কিছু জায়গায় কিন্তু কাজ হচ্ছে, এবং উইকেটের ব্যাপারে আমরা জানি যে প্রতিটা মানুষই কিন্তু কথা বলছে, এবং ক্রিকেট বোর্ডও কিন্তু মানে সেই জায়গাগুলো চেষ্টা করছে। যেমন আমরা জানি সিলেটের উইকেটটা একটু বাউন্স, একটু ডিফারেন্ট, বগুড়ার উইকেট রয়েছে, রাজশাহীর উইকেট, খুলনার উইকেট, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ক্যাম্পের সময় বিভিন্ন ফ্যাসিলিটিস আমরা চাই, এবং সেই জিনিসগুলো কিন্তু ইমপ্রুভ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। এবং আমি যেটা বললাম যে ইমপ্রুভ যে হচ্ছে, তার প্রমাণ কিন্তু আমাদের এজ গ্রুপে আমরা যে ফ্যাসিলিটিসগুলো চেয়েছিলাম বা পাওয়ার যে সুযোগ পেয়েছি, সেটা ইউজ করার চেষ্টা করেছি, এবং সেটার রেজাল্ট কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি, সাউথ আফ্রিকায় যে চ্যাম্পিয়ন হয়েছি। সো সব কিছু মিলে ইমপ্রুভ হচ্ছে, বাট ইমপ্রুভমেন্টের শেষ নেই। যত ইমপ্রুভ করা যায় তত ভালো, এবং ইমপ্রুভমেন্টের আরও জায়গা কিন্তু ক্রিকেট বোর্ড খুঁজে বের করছে, এবং সেই জায়গাগুলো কাজ করার চেষ্টা করছে। ধন্যবাদ ভাইয়া, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো, আর অনেক কিছু জানার আছে। আমরা এবার চলে যাচ্ছি একটু শামীম ভাইয়ের কাছে। সরকার একটা ক্যারেক্টার লম্বা সময় খেলেছে, এবং বিশেষ করে তার একটা ছিল যে তার টেস্ট, ওয়ানডে এবং তার ডোমেস্টিক ক্রিকেট নিয়ে বেশ কিছু পারফরমেন্স আছে, বেশ কিছু আবার তার বাদ পড়ার কিছু কারণও আছে। তারপরে হচ্ছে যে আপনি তার, আমার কেন যেন মনে হয় যে আমরা কিছু অজানা গল্পটা আমরা জানি, তাহলে ভালো হবে। আমি কিছু প্রশ্ন করতে চাই হান্নান সরকারের কাছে। এটা আমার নিজেরও কিছু অজানা আছে, আমি কিছু জানি, কিছু অজানা আছে। সেই প্রশ্নগুলা সবার মাধ্যমে, আমার আপনার মাধ্যমে বা আপনাদের এই ইসের মাধ্যমে, নিউজ cricket24.com এর মাধ্যমে সবাই জানুক, এটা আশা করব। আমি কি প্রশ্ন করতে পারি? শিওর ভাইয়া, আমরাও আসলে জানতে চাই। আচ্ছা, হান্নান, হান্নান কি স্ক্রিন আনতে হবে? হান্নান, জি। আচ্ছা, হান্নানের কাছে একটা জানতে ইচ্ছা করতেছে। হান্নানের তো ক্যারিয়ারটা শুরু হলো 2000 সালে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ দিয়ে, যেটাতে হচ্ছে হান্নান ক্যাপ্টেন্সি করেছে সরাসরি, এবং হান্নানের ক্যাপ্টেন্সিতে কিন্তু রাজিন সালে, তারপরে হচ্ছে আশরাফুল, সেলিম, আনোয়ার হোসেন মনির, বেশ কিছু ন্যাশনাল প্লেয়ারও তৈরি, বিকাশ রঞ্জন দাস, বেশ কিছু ন্যাশনাল প্লেয়ারও তৈরি হয়েছে। আর কিন্তু ওই যে আমরা যে 2000 সালে যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেললাম, তার আগে কিন্তু একটা হাইপ ছিল যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 1998-এ আমরা প্লেট চ্যাম্পিয়ন হয়েছি। ওটা কিন্তু একটা আমাদের টাফ কন্ডিশনে, সেটা হচ্ছে আমরা খেলেছিলাম, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার কন্ডিশনে। কিন্তু আমরা আরো আমি ছিলাম হ্যাঁ সেটাতে, হ্যাঁ, আমরা আশা করছিলাম যে হান্নান সরকারের ক্যাপ্টেন্সিতে আমরা রেজাল্টটা আরেকটু ভালো করব। সেটা হচ্ছে শ্রীলঙ্কা, যেহেতু আমাদের সিমিলার কন্ডিশন শ্রীলঙ্কাতে। কিন্তু আনফরচুনেটলি আমরা ওই আসরটা আমরা খুব বেশি ভালো করতে পারিনি, আমরা প্লেট রানার্স আপ হয়েছি। আমরা একটা ম্যাচ সম্ভবত বৃষ্টিতে ওয়াশ আউট হয়েছিল নিউজিল্যান্ডের সাথে, যার কারণে আমরা একটা গ্রুপ রাউন্ডে একটা বিপদে পড়ে যাই, তারপরে আমাদের প্লেটে খেলতে হয়। একটু কি একটু কি হান্নান বলবে, কারণ ওই টিমে কিন্তু কাইফ যুবরাজ কিন্তু সুপারস্টার, তারপরে আপনার, তারপরে তোমার সাউথ আফ্রিকার গ্রাইম স্মিথের মতো প্লেয়ার, তারপরে আলবে মর্কেল, এরা কিন্তু পরবর্তীতে লম্বা সময় তাদের টিমকে সার্ভিস, অনেক অনেক বড় সার্ভিস দিয়েছে। একটু কি ওই T20 ওই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু বলতে পারো? একটু বলো, একটু শুনি একটু আমরা গল্পটা। অবশ্যই শামীম ভাই। প্রত্যাশার জায়গাটা কেন পূরণ করতে পারিনি, এই জায়গাটা একটু বলবে? শামীম ভাই, একটা জিনিস কি, 98-এ যেটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ আমরা খেললাম, সেটা তো আমি ছিলাম। আলশারিয়া রোকন আমাদের ক্যাপ্টেন ছিলেন। আমরা প্লেট চ্যাম্পিয়ন হয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে। যে ওয়েস্ট ইন্ডিজ টিমে আপনার ক্রিস গেইল, সারওয়ান স্যামুয়েলস ওরা ছিল সেই 98-এর সাউথ আফ্রিকার মাটিতে। তো যেটা হয়েছে, ওই বছর আমরা প্লেট চ্যাম্পিয়ন হয়েছি। পরের বছর স্বাভাবিকভাবে আমরা সিমিলার কন্ডিশনে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছি, এবং আমাদের টিমে কিন্তু বেশ কিছু প্রমিজিং প্লেয়ার আপনি যা অলরেডি মেনশন করেছেন, রাজিন, বিকাশ রানা, বিকাশ রঞ্জন দাস, তারপরে আনোয়ার হোসেন মনির, আশরাফুল, বেশ কিছু, মোহাম্মদ সেলিম, অনেকগুলো প্লেয়ার ছিল যারা পরে বাংলাদেশ টিমেও খেলেছে। সো ভালো টিম নিয়েই আমরা গিয়েছিলাম। এবং আপনি অলরেডি মেনশন করেছেন যে আনফরচুনেটলি
নিউজিল্যান্ডের সঙ্গে একটা ম্যাচের আমরা কিন্তু পয়েন্ট হারিয়েছিলাম। তো ওই পয়েন্টে কিন্তু আমরা মানে ওই ম্যাচটা কিন্তু আমরা আশা করেছিলাম যে যেহেতু আমাদের সিমিলার কন্ডিশন এবং নিউজিল্যান্ডের সঙ্গে ওই কন্ডিশনে খেললে আমরা হয়তো ভালো কিছু করার একটা সুযোগ পাবো এবং আমরা তখন কাপে চলে যাওয়ার সুযোগ পাবো। আলটিমেটলি হয় কি, প্লেট চ্যাম্পিয়ন হয়েছি, তার পরের স্টেজটা হচ্ছে কাপ, মানে টপ 8-এ যাওয়া। সেই টপ 8-এ যাওয়া মানে হলো আমরা এক স্টেপ উপরে যাওয়া। তো আমাদের টার্গেট ছিল ওই ওয়ার্ল্ড কাপে যে আমরা কাপে খেলতে পারলে এক স্টেপ উপরে যাওয়া হবে। তো সেই সুযোগটা আমরা মিস করেছি। এক তো বৃষ্টি একটা ব্যাপার ছিল, তারপরও আমরা আরেকটু এক স্টেপ নিচে নেমে গেছি। 98-এ চ্যাম্পিয়ন আর 2000 আমরা রানার্স আপ হয়েছি, যেটা সেটা হলো সাউথ আফ্রিকার সঙ্গে আমরা ফাইনালে হেরেছিলাম। সাউথ আফ্রিকা ওই বছর যে ওয়ার্ল্ড কাপটা খেলতে এসেছিল, সাউথ আফ্রিকায় এর আগে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটাতে তারা খুব আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যখন 2000-এ তারা খেলতে এসেছে, তাদের মিডিয়া থেকে সব জায়গায় তাদের মানে মানে প্রেসটা এরকমভাবে প্লেস করেছিল যে তাদের গতবার মানে 98-এ যে আন্ডার 19 টিম ছিল তার থেকে 70% বেটার টিম নিয়ে তারা শ্রীলঙ্কায় আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। মানে তাদের টিমটা এবার এতটা স্ট্রং হিসেবে তারা মনে করছে এবং তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। আনফর্চুনেটলি তাদের 2টা ম্যাচ ওয়াশ আউট হয়েছিল বৃষ্টির কারণে, এবং তাদের নেপাল একটা ম্যাচ সম্ভবত কার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে না কার সঙ্গে যেন নেপাল একটা ম্যাচ জিতে গিয়েছিল। তো নেপাল একটা ম্যাচ জিতে যাওয়ার পরে নেপাল তখন সাউথ আফ্রিকার উপরে চলে যায়। তো এবং রান রেটে না কীভাবে যেন, যাই হোক মানে রান রেটে বা হোয়াট এভার একটা, মানে আমার ঠিক মনে পড়ছে না, হচ্ছে 20 বছর আগের ঘটনা। সাউথ আফ্রিকা ওই বছর খুব ভালো টিম নিয়ে এসেও কাপে না যেয়ে প্লেটে চলে এসেছে। এখন আমাদের সঙ্গে এসে ফাইনালটা পড়েছে এবং ফাইনালে আমি সেই ম্যাচে আমরা যেটা করেছিলাম, আমরা হেরেছিলাম। আমি ম্যাচে 50 করেছিলাম। আপনি যেটা মর্কেল থেকে শুরু করে স্মিথ, এবং মানে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ছিল। আমি আন্ডার 19-এ যে 2টা ওয়ার্ল্ড কাপ খেলেছি আন্ডার 19, সেই আন্ডার 19 আমি সাউথ আফ্রিকার ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে, শ্রীলঙ্কার মাটিতে ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে যেই স্ট্রাগল করেছিলাম, আমি আন্ডার 19 আমার কেরিয়ারে এত টাফ টাইম পার করিনি। তো মানে এত কুইক এবং এত বাউন্সি এবং থ্রেট ছিল বোলিংয়ে। তো সেই টিমের এগেনস্টে আমি যখন খেলেছি, আমার কাছে মনে হয় যে আসলে সাউথ আফ্রিকা টিমটা ভালো ছিল। বাট আনফর্চুনেটলি আমরা যেটা হয়েছে, প্লেট ফাইনালে হেরে রানার্স আপ হয়েছি। বাট বেসিক্যালি ওই বৃষ্টির সিজন হওয়াতে কিন্তু পুরো টুর্নামেন্টটা এলোমেলো হয়ে গেছিলো। আমাদের একটা ম্যাচ ওয়াশড আউট হয়েছে, সাউথ আফ্রিকা কাপে যেতে পারেনি ভালো টিম নিয়েও, এবং আমাদের স্বপ্ন পূরণ হয়নি। সব কিছু মিলে বৃষ্টি একটা ব্যাপার ছিল। আর আমি মনে করি যে ওই টুর্নামেন্টটা আমাদের জন্য একটু ভাগ্যও খারাপ ছিল। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আসলে রেজাল্ট হয়নি। সো এটা আসলে লাকের উপরে অনেকটুকু ডিপেন্ড করে। সো আমার মনে হয় যে ব্যাড লাক ছিল আমাদের জন্য। বাট আমরা এর পরের ওয়ার্ল্ড কাপে ভালো খারাপ মিলে কিন্তু অনেকগুলো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলেছি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, তোমার তো 2001-2 তো দুর্দান্ত একটা মৌসুম গিয়েছে, যেই মৌসুমে তুমি ঢাকা প্রিমিয়ার ডিভিশনে 2টা সেঞ্চুরি আছে। খুব একটা হচ্ছে আবাহনীকে একাই হারালা তুমি, আর সম্ভবত মৃদুল ছিল তোমার ব্যাটিং পার্টনার। তারপরে হচ্ছে আরো একটা সেঞ্চুরি, 2টা সেঞ্চুরি হলো। তারপরে তোমার ওই বছরই ইন্টারন্যাশনাল ডেবল, তার আগে তুমি ওয়েস্ট ইন্ডিজের বুস্টার কাপে গেলা। তার আগে তুমি ওই বছরটাই সম্ভবত তোমাকে ক্রিকেট বোর্ড থেকে পাঠানো হলো, স্কলারশিপ দিয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হলো। তোমার তোমার যেহেতু তোমাকে বলা হয় যে তোমার টেকনিকের দিক দিয়ে সবচেয়ে বেশি তারা খুব ছিল, প্রচন্ড আশ্বস্ত ছিল এবং তোমার উপরে খুশি ছিল বলে তোমাকে বাইরেই স্কলারশিপের জন্য পাঠালো। একটু ওই বছরটা তুমি একটু 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 নিজেকে একটু মূল্যায়ন করো তো। বুস্টার কাপে তো যাওয়ার পরে এত বেশি ভালো করলা যে আমরা তোমার, তখন তুমি খুবই ছোট ছিল, তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা খুব ভিড় পড়ে গেছিল স্টেডিয়ামে। আমার এখনো খেয়াল আছে, তোমার গায়ে একটা হলুদ একটা টি শার্ট ছিল। আমরা সবাই, ম্যাচ চলছিল কিন্তু তখন আমরা মাঠের মধ্যে বাউন্ডারি রোপের পাশে যে তোমার ইন্টারভিউ নিলাম। একটু একটু বলবা যে বুস্টার কাপ এবং তোমার ওই যে যে প্রিমিয়ার ডিভিশনটা, তারপর তোমার বাইরে যে তোমার তোমার যে উচ্চতর ট্রেনিং, যেটা একটু সবকিছু মিলে একটু বলো তো ওই সময়টা কেমন গেল তোমার। শামীম ভাই, আমি 97-এ ন্যাশনাল টিমে কল পেয়েছি। আমি অস্ট্রেলিয়া আসলে 97-এ আমাকে পাঠানো হয়েছিল আন্ডার 16, আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম ইন্ডিয়াতে। এরপরে এসে 97 আমাকে অস্ট্রেলিয়া 1 মাসের ট্রেনিংয়ে পাঠানো হলো। আমি অস্ট্রেলিয়া থেকে জুলাই মাসে ব্যাক করলাম, মে মাস পুরোটা ছিলাম, জুলাই মাসের 1 তারিখে ব্যাক করলাম। তারপর 97-এর সেপ্টেম্বরের দিকে মনে হয়, মানে আইসিসির পরে আমি ন্যাশনাল টিমে কল পাই। আমি 2 বছর ন্যাশনাল টিম, তখন আন্ডার 19 খেলছি, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেললাম 98-এ। 99 ওয়ার্ল্ড কাপে যেটা আমার জন্য খুবই বড় একটা সেটব্যাক ছিল, 99 ওয়ার্ল্ড কাপে যখন টিম স্কোয়াড ঘোষণা হলো, 30 জন স্কোয়াড থেকে আমি বাদ পড়েছিলাম। মানে তখন কিন্তু আমি 97-এ ন্যাশনাল টিমে ডাক পেলাম। আমি 1-1.5 বছর ন্যাশনাল টিমের সঙ্গে ছিলাম, আন্ডার 19 খেলছি, 18 খেলছি। বাট হঠাৎ করে আমি একটা সিজন খারাপ খেলার পরে 99 ওয়ার্ল্ড কাপে 30 জন স্কোয়াড থেকে বাদ পড়লাম। তখন আমার আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আবার কিভাবে ব্যাক করব।
99 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়েছি, বাট আমাকে তো সামনে এগিয়ে যেতে হবে। তখন কিন্তু দৌলতুজ্জামান আমরা আমাদের খুবই প্রিয় একজন কোচ ছিলেন। দৌলত স্যারের একটা একাডেমি ছিল, একাডেমি হলো যে মতিঝিলে ছিল, মানে মতিঝিল মডার্ন ব্রাদার্স ভিক্টোরিয়া ক্লাবের পাশে একটা মাঠ ছিল, যেখানে ওখানে একটা একাডেমি ছিল। তো ওই একাডেমিতে আমি স্যারের ওখানে রেগুলার যেতাম, এবং আমি ওখানে যেটা করতাম, বাচ্চাদের সঙ্গে তাদেরকে কিছু দেখাতাম, কিছু শেখাতাম। তারপরে যেটা করতাম, আমি ওখানের বেস্ট বলার যারা, ওদেরকে নিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কখনো মানে লম্বা সময় ব্যাটিং করতাম। এবং দৌলত স্যার আমাকে সেই অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিল যে হ্যাঁ হান্নান, তুমি আসবা, কিন্তু বাচ্চাদের তুমি একটু দেখাবা কিছুক্ষণ, 1-1.5 ঘন্টা দেখানোর পরে লাস্টে তোমার জন্য ভালো বোলার দিব, তুমি ব্যাটিং করবা। তো এইভাবে করে আমি ওইখানে বেশ ভালো লম্বা একটা সময় কাটিয়েছি, যখন আমি ন্যাশনাল টিমের বাইরে ছিলাম। এবং ওই জায়গায় আমি প্রচুর ড্রিল করেছি এবং নেট করে আমি আবার কিন্তু পরের বছর যেটা বললেন 2000-এ এসে আমি কিন্তু যে ওই বছর লিগটা খুব ভালো খেলেছি, এবং ওই বছর ন্যাশনাল লিগও শুরু হয়েছে। ন্যাশনাল লিগও আমি একটা ম্যাচ খেলার পরই আমাদের কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজে যেটা বুস্টার কাপ খেলতে গেলাম। তো আমার ওই মানে বাদ পড়ার পরে যে একটা চ্যালেঞ্জ বা একটা মানে জিদ হিসেবে নেওয়া, একটা চ্যালেঞ্জ হিসেবে না, ওই জায়গাটায় আমি আসলে মনে হয় ভালো কাজ করেছিলাম। এবং তার ফল হিসেবে কিন্তু আমি ডোমেস্টিক ক্রিকেটে আবার নিজেকে পারফর্ম করার একটা সুযোগ পেয়েছি, এবং সেটা করেছি। মানে প্রিমিয়ার লিগে ভালো খেলেছি, পরপর 2টা ম্যাচ, আপনি যেটা বলেন পরপর 2 ম্যাচে দুইটা 100 করলাম। 3 নম্বর ম্যাচটা ছিল ধানমন্ডি আবাহনী মাঠে, ওই মাঠে যে পরপর 3টা 100 হলে কিন্তু এটা একটা রেকর্ড হতো। তো সেই রেকর্ডটা আমি মিস করেছি, ওই ম্যাচে আমি 0 করেছিলাম। তো যাই হোক, তো এরকমভাবে ওই বছরটা আমি ভালো খেলেছি। বুস্টার কাপে যে মোটামুটি মানে যে প্রিপারেশনটার কথা বললাম, সেখানেও ভালো করেছি। এবং বুস্টার কাপে একটা জিনিস কি, ওখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আমরা প্রায় লম্বা 56 দিন ছিলাম, এবং আমাদের টিমের ক্যাপ্টেন ছিল দুর্জয় ভাই, আকরাম ভাই থেকে শুরু করে সিনিয়র প্লেয়াররাও ছিলেন। তো ওইখানে উইকেটটা কিন্তু আমাদের সিমিলার উইকেট ছিল। আমাদের মতো কেমন বললাম, ওইখানের উইকেটটা কিন্তু খুব বাউন্সি ছিল না, এবং মাঝে মধ্যে কিছু বল ওঠানামাও করতো, মানে কিছুটা আনইভেন বাউন্স ছিল। এরকম সব কিছু মিলে আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি ছিল। তো ওই জায়গায় মনে হয় ওই চ্যালেঞ্জটাও আমার জন্য মানে জয় করতে সহজ হয়েছিল। তো সব কিছু মিলে আমার মনে হয় প্রিপারেশনটা ভালো ছিল, এবং আমার ডেডিকেশন কমিটমেন্ট যেটা ছিল সেই জায়গাটায় আমি মনে হয় ভালো কাজ করেছিলাম। যার কারণে পরপর 2 বছর আমি ডোমেস্টিক ভালো খেলার পরেই কিন্তু আমি লম্বা সময় ন্যাশনাল টিমের আশপাশ ঘোরাফেরা করার পরও বা আন্ডার 19, 81 খেলার পরে 2002-এ যে আমার ডেবু হয়, সো ওই পরপর 2টা বছর ভালো খেলার ফল হিসেবেই কিন্তু আমার ডেবুটা আমার হয়। এবং আমি পরপর 2 বছর ভালো খেলার পেছনে আসলে আপনাদেরও সবার সাপোর্ট ছিল, কারণ আমি যখন ভালো খেললাম ওই 2টা বছর, মিডিয়ার কিন্তু তখন, যেটা আপনি শুরুতে বলছিলেন, যে মিডিয়ার সাপোর্টটা কিন্তু তখন অনেক বড় সাপোর্ট ছিল। মিডিয়া কি লিখছে, কোন পত্রিকায় কিভাবে হাইলাইট করা হচ্ছে, সাংবাদিকরা কার ব্যাপারে কি, কারণ তখন কিন্তু এত অনলাইন ছিল না, এত ম্যাচের রিপোর্ট পাওয়া যেত না, কে কেমন খেলেছে সেটা কিন্তু অনেকেই জানতো না। মানে ক্রিকেট বোর্ডে অনেকে হয়তো ম্যাচ সব দেখার সুযোগ পেত না, তারা কিন্তু ওই পেপারে বা আপনাদের মাধ্যমে কিন্তু পড়ে বা জেনে, হ্যাঁ হান্নান ওই ম্যাচটা এইভাবে খেলেছে, ওই ম্যাচটা এই সময় লাইভ পেয়েছিল, বা ওই ম্যাচটা এইভাবে করে ইনিংসটা বিল্ড করেছে। এই যে আপনাদের যে বিশ্লেষণ, মানে এটা শুধু আমার ক্ষেত্রে না, আপনাদের মানে ওই বিশ্লেষণে কিন্তু তখন ন্যাশনাল টিমের যারা প্লেয়ার ছিল বা যারা চোখের আড়াল হয়ে গেছিল, তাদেরকে ফিরিয়ে আনার পেছনে আপনাদেরও কিন্তু ভালো ওই অবদান ছিল সেই ক্ষেত্রে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে প্লেয়াররা ভালো খেলার পাশাপাশি আপনাদেরও অবদান ছিল, এবং সেই সব কিছু মিলেই কিন্তু একটা প্লেয়ারের আবার কামব্যাকের সুযোগটা হয়। এবং আমার মনে হয় যে আমিও কামব্যাক করেছিলাম সেই সব কিছু মিলে, আপনাদের এবং আমার পারফরমেন্স মিলিয়ে। আচ্ছা, হান্নানের কাছে আরেকটা প্রশ্ন। হান্নান, সেটা হচ্ছে যে তোমার যেভাবে শুরুটা তুমি করেছিলে, ধরো তুমি তোমার অভিষেক টেস্টে তুমি 50 করলা শ্রীলঙ্কার সয়েলে, যে তারপরে হচ্ছে সরি, তারপরে হচ্ছে তোমার বিশেষ পারফরমেন্স যেটা নজর কাছে সবার, সেটা 2003 সালে আমরা যে অস্ট্রেলিয়া গেলাম, কেয়ান্সে তোমার ব্যাক টু ব্যাক 50, মানে আনবিলিভেবল। সেটা এই কারণেই যে ওইখানে কিন্তু তখন ব্র্যাড হক, ডেনিস লিলি তারা বলছে যে এটাকে ওয়ান ডে টেস্ট বানিয়ে দাও, 2 ডে টেস্ট বানিয়ে দাও। এবং মিডিয়াতে তারা, অস্ট্রেলিয়ান মিডিয়া তোমাদের যাওয়ার সাথে সাথে তোমাদের উপরে প্রচন্ড রকমের বিরক্ত, যে বলা হচ্ছে মিস ম্যাচ খেলতে আসছে এরা, তাই না? ওই টেস্টে সেখানে তুমি কেয়ার্সে ব্যাক টু ব্যাক 50 করলা, যে মানে অস্ট্রেলিয়ার সয়েলে ব্যাক টু ব্যাক, এবং ফুল ম্যাকগ্রা, ওয়ান, গিলেস্পি যখন সুপার ফর্মে তাদের এগেনস্টে ব্যাটিং করে, একটা ম্যাচ তো 4 ডে নিয়ে গেল। একটু বলবা কি, ধরো ওই যে তোমার অস্ট্রেলিয়া তোমার যে ওই যে ব্যাক টু ব্যাক 50 কাহিনী, তখন তো তুমি কোচ হিসেবে পেলা ডেভ হটমরকে, যে ডেভ হটমর একাই সামাল দিত মানে ফরেন মিডিয়াকে। ওই সময় আসলে ওই সময়ের ওই পারফরমেন্সটা এবং ওই সময়ের আবহাওয়াটা একটু, এবং অস্ট্রেলিয়ার মিডিয়া বা আমাদের ডেভ হটমরের ভূমিকা সবকিছু মিলে ওই জায়গাটা একটু বলো তো। শামীম ভাই, আমি 2003-এ অস্ট্রেলিয়া যখন গেলাম, তার আগে 2003 ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে
আমরা 3 জন প্লেয়ার কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করিনি, সবাই জানে আমরা ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ জিততে পাইনি। সেখান থেকে আসার পর আমরা 3 জন প্লেয়ার কিন্তু ওয়ার্ল্ড কাপ টিম থেকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড মানে ওয়ার্ল্ড কাপ থেকে আসার পর 3 জন প্লেয়ার হোমে যে সাউথ আফ্রিকা সিরিজ ছিল সেখানে বাদ পড়েছিলাম। খালেদ মাসুদ পাইলট ভাই ক্যাপ্টেন ছিল ওয়ার্ল্ড কাপে, পাইলট ভাই বাদ পড়েছিল, আমি বাদ পড়েছিলাম এবং আরশাদের রোকন। আমরা 3 জন কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে আসার পর সাউথ আফ্রিকার সঙ্গে হোমে যে সিরিজটা ছিল সেটাতে বাদ পড়েছিলাম 3জনই আবার কিন্তু লিগ খেললাম। আমি আর রোকন ভাই খেললাম আবহানিতে, পাইলট ভাই খেললো মোহামেডানে। আমরা খেলেই কিন্তু আবার পারফর্ম করে আবার পরে অস্ট্রেলিয়া সিরিজে গেলাম, মানে সাউথ আফ্রিকার ওই হোম সিরিজের পরে অস্ট্রেলিয়া সিরিজ ছিল। তো এখানে পারফর্ম করার পরে আবার ন্যাশনাল টিম আমরা 3জনই আবার ব্যাক করলাম, রোকন ভাই ব্যাক করিনি, পাইলট ভাই আর আমি ব্যাক করলাম। তো ওই সিরিজে ব্যাক করার পরে যেটা হয়েছে, নতুনভাবে আবার যে জীবন ফিরে পাওয়া, মানে একবার বাদ পড়ার পরে আবার কিন্তু টিমে চান্স পাওয়া কিন্তু একটা প্লেয়ারের জন্য একটা চ্যালেঞ্জ, এবং সেই জায়গাটা ধরে রাখা আলাদা একটা চ্যালেঞ্জ। সো চ্যালেঞ্জটা এসেছে খুব কঠিনভাবে, বিকজ অস্ট্রেলিয়ার কন্ডিশনে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা আমরা জানি যে সবসময় কঠিন একটা কাজ। এবং কোন অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভ ওয়া টেস্টের ক্যাপ্টেন, যে অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্যাপ্টেন রিকি পন্টিং, এবং যেই টিমে রয়েছে ম্যাকগ্রাথ, গিলস্পি, ব্রেটলি, শেনওয়ান ছিল না, ম্যাকগিল। সো মানে 2003-04 অস্ট্রেলিয়া মানে কিন্তু অন্য অস্ট্রেলিয়া, মানে যেটা হলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সবাই নির্দ্বিধায় মানে টানা 3বারের চ্যাম্পিয়ন। তখন তাদের মানে মোস্ট ডোমিনেটিং একটা টিম, তারা ওই টিমের এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে। এবং আপনি যেটা বললেন, মিডিয়া থেকে শুরু করে সবাই 2 দিনের টেস্ট শেষ হয়ে যাবে, বাংলাদেশের সঙ্গে কী টেস্ট খেলবে, মানে এই ধরনের একটা মানে সেই জায়গার প্রেশার কিন্তু ছিল যে 2 দিনের টেস্ট শেষ হয়ে যাবে। এবং এটা কিন্তু অস্বাভাবিক ছিল না, বিকজ আমরা কিন্তু অন্যান্য টেস্টগুলো দেখা যায় আমরা 3 দিন বা 4 দিন, ম্যাক্সিমাম 4 দিন যেত, 4 দিনের লাঞ্চের আগে হয়তো খেলা শেষ। তো সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ওই বোলিং এগেনস্টে আমরা ব্যাটিংয়ে কতটা স্ট্রাগল করতে পারবো। সো এই ধরনের একটা কমেন্টস কিন্তু আমরা মানে শুরুর আগের থেকে পাচ্ছিলাম অস্ট্রেলিয়া যাওয়ার পরে। বাট যেটা হয়েছে, আমরা লাকি, হয়তো আমরা ভালো খেলেছি, আমরা 2টা টেস্টই কিন্তু 4 দিন পর্যন্ত নিয়ে গেছি অস্ট্রেলিয়ার সঙ্গে। 4 দিন টেস্ট খেলা মানে 2 দিনের জায়গায় তাদের মিডিয়াকে মুখের উপর একটা চর বানার মতো ব্যবস্থা, যে 2 দিনের টেস্ট তারা শেষ করবো, সেই ম্যাচকে আমরা 4 দিনে নিয়ে গেছি। সো সেরকমই ম্যাচ হারবো, এটা খুবই স্বাভাবিক ছিল। এটা মানে আমরা জানি যে ম্যাচ হারবো, বাট সম্মানজনকভাবে ভালো খেলে কিভাবে এগিয়ে নেওয়া যায় ম্যাচটাকে, সেই জায়গায় আমরা 2টা টেস্ট কিন্তু 4 দিন নিয়ে গেছি। সো আর আমার মনে হয় আমার জন্য যেটা হয়েছে, আমার ব্যাটিং টেকনিকের একটা ব্যাপার ছিল যে আমি যেভাবে সাফল করতাম, মানে এই সাফলিংটা মানে আমি একটু ব্যাক এন্ড একটু জাম্প করে যেতাম। এরকম ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক বড় প্লেয়াররা করতেন, যেমন অ্যালেক্স স্টুয়ার্ট কিন্তু ওই ধরনের জাম্প করতো। এই ধরনের টেকনিকে যারা খেলে বা তাদের জন্য হয় কি, বাউন্স ক্রিকেটে একটু সুবিধা হয়, মানে তাদের বল ছাড়ার ক্ষেত্রে বল জাজমেন্ট একটু সুবিধা হয়। আমি অস্ট্রেলিয়ায় কিন্তু ওই 2টা ইনিংসে, যেটা আপনি করলেন, কেয়ার্সে রান করেছিলাম 76 আর 55, আমি কিন্তু পেস বলে আউট হইনি, মানে ওপেন করেছে ম্যাকগ্রা এবং গিলস্পি, চেঞ্জ এসেছে ব্রেটলি। আমি 2টা ইনিংসে কিন্তু রান করার পরে সেট হয়ে আউট হচ্ছে ম্যাকগিলের বলে। তো আমি কথাটা এই জন্য বললাম, পেস বলের যে থ্রেড বা পেস বলের যে মানে হ্যান্ডেল করার যে ব্যাপারটা, উইকেটে থাকার যে ব্যাপারটা, সেখানে আমি স্ট্রাগল করতে পেরেছিলাম, বিকজ ওই টেকনিকের কারণে আমি হয়তো বল ছাড়া বা মানে উইকেটে থাকার যে ব্যাপারটা, সেখানে স্ট্রাগল করতে পেরেছিলাম। বাট রান করার লোভে যে আমি আউট হয়েছিলাম ম্যাকগিলের বলে। বাট মিডিয়া বা সব জায়গায় কিন্তু পরে আমাদের ব্যাপারে খুব পজিটিভ বলেছিল, মানে ওই সিরিজের পরে তাদের মিডিয়া কিন্তু বাংলাদেশ টিমের ভবিষ্যৎ নিয়ে খুব ভালো কথা বলেছে, এবং 2জন প্লেয়ারের ব্যাপারে খুব পজিটিভ বলেছিল, মাশরাফি এবং আমার ব্যাপারে। মাশরাফি এবং আমার ব্যাপারে তারা বলেছিল যে অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেটে, আমরা জানি যে অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেট মানে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে টাফ ক্রিকেটের একটা ডোমেস্টিক ক্রিকেট, সেই ক্রিকেটে খেলার মতো আমাদের 2জনের অ্যাবিলিটি রয়েছে। সো এই ধরনের কমপ্লিমেন্টস আমরা পেয়েছিলাম, এবং বাংলাদেশ ক্রিকেটের ফিউচার নিয়ে তারা খুব আশাবাদ ব্যক্ত করেছে। আমার তো এখনও মনে আছে, আমরা একটা ডিনার ছিল 2 টিমের একসঙ্গে, যখন ডিনার ছিল, গিলক্রিস্ট আমাদের সঙ্গে কথা বললো, স্পেশালি আমার সঙ্গে, আমি ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আমাকেও মানে ও তো হেলমেট পরা, আমাকে তো আর ওইভাবে চেনে না। আমি বললাম যে সরি, আমি সেই ওপেনার হান্নান সরকার, এই ব্যাপার। তখন ও আমার ব্যাটিং টেকনিক নিয়ে কিছু কথা বললো বা আমাকে কিছু টিপস দিয়েছিল। সরি। সো গিলক্রিস্টও যেভাবে আমাদেরকে আশাবাদ মানে পজিটিভ কথা বলেছে, তাদের প্রতিটা প্লেয়ার আমাদেরকে কিন্তু মাঠে, অস্ট্রেলিয়াকে আমরা তখন যেভাবে জানি স্ল্যাজিং করা বা মাঠের ভিতরে অনেক বেশি অ্যাগ্রেসিভ, সেই জায়গাটায় তারা আমাদের ব্যাপারে অতটা ছিল না বলবো না, মাঠের ভিতরে ছিল। বাট ওই আমাদের যে একটা ডিনার ছিল, সেই ডিনারে কিন্তু তারা আমাদেরকে নিয়ে গল্প করেছে বা আমাদের খুব পজিটিভ কথা বলেছে, আমাদেরকে ইন্সপায়ার করেছে। সো আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার ওই সিরিজটা আমাদের বাংলাদেশ টিমের জন্য, যেহেতু অস্ট্রেলিয়া আমরা ফার্স্ট গিয়েছি, ওই সিরিজটা আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছিল, বাট আমরা সোফার ওই সিরিজটা অন্তত ভালো খেলেছিলাম। ওটা তো ওটা তো শুধু প্রথম টেস্ট সিরিজ না, সম্ভবত অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এই আর গত 17 বছর আর কোনো
আতিথ্য পায়নি টেস্টের জন্য অ্যাটলিস্ট, এবং 2023 পর্যন্ত আতিথ্য পাওয়ার সম্ভাবনাও নেই এই যে বর্তমান শিডিউলে। আচ্ছা, আমার আরেকটা কথা, সেটা হচ্ছে কি, ওইখানে আসলে যাওয়ার আগে তো আমরা বেশ কিছু প্রেস কনফারেন্স ফেস করলাম, যেহেতু নতুন কোচ হচ্ছে হোয়াটমোর আমাদের, তাকে তো একটা বিরাট হাইপে নেওয়া হলো। সরি, এখন হোয়াটমোর আসলে তোমাদেরকে কি মেসেজটা দিছিল ওইখানে যাওয়ার পরে বা এখান থেকে যাওয়ার আগে, যে অস্ট্রেলিয়া কিভাবে তোমরা খেলবা বা কিভাবে কি করতে হবে, যেহেতু হোয়াটমোরের ইন্টারন্যাশনাল এরিনায় হোয়াটমোরের সম্পর্কে তো আলাদা একটা আহ, আলাদা একটা আছে, মানে জাস্ট তার সম্পর্কে একটা অনেক বড় ধারণা আছে। ওই জায়গাটা একটু বলো তো, হোয়াটমোর আসলে তোমাদের কি মেসেজ দিয়েছিলাম? তুমি কিন্তু পার্টনার হিসেবে পেয়েছিলে হাইবুল বাসার সুমনকে, যে ক্যাপ্টেন ওইখানে ছিল, তোমার সাথে একটা লম্বা পার্টনারশিপও ছিল তার। একটু হটমোরের পার্টটা আমি জানতে চাচ্ছি, যেহেতু অনেকদিন পর হয়ে গেছে, 17 বছর আগের কাহিনীটা, একটু হটমোরের কথাটা জানতে চাচ্ছিলাম। না, খুব ভালো কথা বলেছেন। আসলে ওয়াটমোর কথা, আপনি ওয়াটমোর কথা বলেছিলেন, আমি মিস করে গেছি কথা প্রসঙ্গে। ওয়াটমোর আসলে কি ওই সিরিজটা তার জন্য ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল। মানে ওই সিরিজে বেশ কিছু চেঞ্জ ছিল। মানে খালেদ মাহমুদ সুজন ভাই ফার্স্ট ক্যাপ্টেন হয়ে গেল ওই সিরিজে। তারপরে ওয়াটমোর ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল অ্যাজ এ কোচ হিসেবে। নাসির আহমেদ নাসু ভাই কম্পিউটার অ্যানালিস্ট। আমাদের কিন্তু ওই সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশ টিমে কম্পিউটার অ্যানালিস্ট ছিল না। নাসু ভাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ এ কম্পিউটার অ্যানালিস্ট। সো ওই সিরিজে বেশ কিছু জিনিস নতুন ছিল। এবং যখন একটা মানুষ নতুন কিছু শুরু করে বা ফার্স্ট হিসেবে শুরু করে, তখন কিন্তু তার মানে ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সব কিছু কিন্তু থাকে ওইটাকে নিয়ে। মানে ডেভ ওয়াটমারের কিন্তু ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তার প্রিপারেশন, তার মনে করেন ইনভলভমেন্ট থেকে শুরু করে কিভাবে ভালো করার জন্য কি করবে, এবং সে নিজে যেহেতু অস্ট্রেলিয়ান, তার যে অস্ট্রেলিয়ার যে ব্যাকগ্রাউন্ড এবং অস্ট্রেলিয়া সম্পর্কে তার যে ধারণা, সবগুলো কিন্তু এই সিরিজে সে ঢেলে দিয়েছে। ফার্স্ট অ্যাসাইনমেন্ট তার একটা বড় চ্যালেঞ্জ, ফার্স্টে কিছু করতে হবে। সো সেই জিনিসগুলো সে কিন্তু চমৎকারভাবে আমাদের সঙ্গে শেয়ার করেছে। সে নিজে অস্ট্রেলিয়ান হওয়াতে একটা ভালো সুবিধা হয়েছে, অস্ট্রেলিয়ান খুঁটিনাটি থেকে শুরু করে প্রতিটা জিনিস তার জানাশোনা মুখস্থ। সে তার ভেন্যু থেকে শুরু করে প্লেয়ারদের সাইকোলজি থেকে শুরু করে কিভাবে কি কোন জায়গাগুলো চ্যালেঞ্জগুলো নিতে হবে, এই জিনিসগুলো চমৎকারভাবে আমাদেরকে গাইড করেছে। আর সে যেহেতু তার ইন্টারন্যাশনাল কেরিয়ার হয়তো খুব বেশি বড় না, বাট অ্যাজ এ কোচ হিসেবে কিন্তু সে মানে একজন সাকসেসফুল কোচ ওই সময়ে, যেহেতু শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন টিমের কোচ ছিলেন। সো এই ধরনের মানে সাবকন্টিনেন্টের প্লেয়ারদের মানসিকতা কি হতে পারে সেটা কিন্তু তার মুখস্থ, এবং সে কিন্তু সেইভাবেই আমাদের প্লেয়ারদের সঙ্গে ওইভাবে ডিল করেছে। এবং তার একটা মানে সেক্ষেত্রে একটা সহজ কাজও ছিল। জিনিসটা এরকম যে বাংলাদেশ টিম ভালো ক্রিকেট খেলছে না, বাংলাদেশ টিম যাত্রা শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এই টিমের পাওয়ার কিছু নেই। সেই টিমকে হ্যান্ডেল করার ক্ষেত্রে তার জন্য কিন্তু একটু মানে একটু কিছু বাড়তি পেলেই কিন্তু তার সাকসেস। সো তার জন্য এই জায়গা থেকে কাজটা কিন্তু সহজ ছিল, এবং সব কিছু মিলে সে কিন্তু খুব ভালো মোটিভেশন দিয়েছে। এবং ডেভটমোর, আমি কিন্তু আমার কেরিয়ারের শেষ পর্যন্ত, মানে আমি যেই সময়টা খেলেছি ডেভটমোর ওই সময়টা থেকে শুরু করে আমার শেষ পর্যন্ত পেয়েছি, ডেভটমোর কিন্তু ভালো মোটিভেশন দেয়। তার সাবকন্টিনেন্টাল প্লেয়ারদের যেমন আমরা বলি যে গিরিঙ্গি বুদ্ধি আছে, সেই জিনিসগুলো সে বুঝতে পারে, এবং সেইভাবেই কিন্তু প্লেয়ার ডিল করে। মানে প্লেয়ার ডিলিংসটা কিন্তু অ্যাজ এ কোচ হিসেবে খুব ইম্পর্টেন্ট। প্লেয়ার ম্যানেজমেন্ট করা, তার সাইকোলজির সঙ্গে ডিল করা, সেই জিনিসটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, যেটা অনেক কোচ অনেকভাবে ডিফারেন্ট কোচ ডিফারেন্টভাবে করে। ডেভ ওয়াটমোর কিন্তু এই জায়গাটায় মানে খুব ভালো মানে রিড করতে পারে, এবং সেইভাবেই কিন্তু সাইকোলজি রিড করে সে কিন্তু প্লেয়ারের সঙ্গে পার্সন টু পার্সন ডিফারেন্ট ওয়েতে মানে মানে ডিসকাস করে বা প্ল্যান করে। সো ডেভটমোর ওই জায়গাটায় ফার্স্ট অ্যাসাইনমেন্ট থাকার কারণে সে কিন্তু চমৎকারভাবে পজিটিভ ওয়েতে প্রতিটা প্লেয়ারের সঙ্গে ডিল করেছে। আমার মনে হয় যে ওই সময় ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসেবে ডেভ কিন্তু চমৎকার কাজ করেছে, এবং তারপরে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভালো কাজ করেছে। পরের দিকে এসে বিভিন্ন নেগেটিভ কথাও তার সম্পর্কে এসেছে বা বিভিন্ন সময় এসেছে, বাট শুরুটা ওই সময় যেহেতু ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল, তার পজিটিভ বিষয়গুলো বেশি ছিল। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমাকে তো, তোমার যে বয়স এখনো, আমরা আশা করতাম যে তুমি হয়তো এই বয়সে ক্রিকেটার থাকবা, ক্রিকেটের পরিচয় থাকবে, তুমি টেস্ট তোমার যেভাবে শুরু করেছো টেস্ট, সেইভাবে তুমি অ্যাটলিস্ট টেস্টে তুমি সাস্টেইন করবা লম্বা সময়। এখনো তো তোমার সাথে খেলা শুরু করেছে আশরাফুল, এখনো আশা করে যে টেস্ট মানে টিমে, ন্যাশনাল টিমে কামব্যাক করার। মাশরাফিও তোমার কাছাকাছি বয়সে, তোমার বয়স তো খুব বেশি না, 27 বছর, ওদের বয়সের কাছাকাছি তোমার বয়স। তো তুমি বেশ আগেই তোমার ডিপার্টটা হয়ে গেল। এই ডিপার্ট হওয়ার আগে তোমার কিছু আছে, সেটা হচ্ছে তুমি আহ, এই হোম সয়েলে তোমার কিন্তু 50 মাত্র একটা টেস্ট ওয়ানডে মিলে, কিন্তু তোমার বাইরের সয়েল গুলোতে তোমার 50, কিন্তু টেস্টের যে 5টা 50 দেশের বাইরে, আর ওয়ানডে 3টা 50, 2টা 50 দেশের বাইরে। আবার এখানে কথাও আছে যে তুমি যে বললা যে তুমি বাস্তা কাপ, তোমার যে বুস্টা কাপে তোমার জন্য বেশ মোটিভেশন হয়েছে, এবং তোমাকে বেশ তুমি বিভিন্ন মানে ওয়েস্ট ইন্ডিজের, পুরো ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে তোমার একটা ধারণা হয়েছে, কারণ আমাদের লিওয়ার্ডস আইল্যান্ডে যেতে হয়েছে, গায়াটার বহু কিছু জায়গা যেতে হয়েছে আমাদের খেলার জন্য। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে তোমার একটা বাজে রেকর্ড আছে। তুমি, সেটা হচ্ছে কি যে
তুমি এক পেড্রো কলিন্সের বলে 3 ইনিংসে ডাক মেরেছো। একটা হচ্ছে আমাদের এখানে 2002-তে, আর দুইটা হচ্ছে তুমি ওয়েস্ট ইন্ডিজের 6-এ। তোমার এখানে 17টা টেস্টে 5টা 50-র পাশে 5টা কিন্তু ডাক, তাই না? একটু বলো তো যে আসলে, এবং এই ওয়েস্ট ইন্ডিজের কিভাবে ঘটলো এটা, যে একই অবস্থা যে তুমি সেন্ট লুসিয়াতে আর জ্যামাইকাতে তুমি পেড্রো কলিন্সের বলে প্রথম বলেই তুমি বোল্ড হয়ে প্রথম বলে তুমি আউট হয়ে আসলা। এই এই জায়গাটা একটু বলো তো যে তোমার নিজের কাছে কেমন খারাপ লাগছে? কারণ তুমি এসে কিন্তু আমাদের ইন্টারভিউ দিছিলা, তোমার সম্ভবত তুমি জানো যে 2004-এ যখন টিমের সাথে ফিরে আসলা, আসার পরে তোমার এয়ারপোর্টে আমাদের মধ্যরাতে বাংলাদেশ টিম ল্যান্ড করেছে, সেদিন ছিল আবার হটমরের 50তম জন্মবার্ষিকী। আমরা সবাই গেলাম ইন্টারভিউ নিতে, তোমারও কিন্তু সেখানে পাশাপাশি যে খালেদ মাসুদ পাইলট, তারপরে হচ্ছে তোমার রুমামদ রফিক, তাদের ইন্টারভিউর পাশাপাশি তোমার ইন্টারভিউটা নেওয়া হয়েছিল। একটু বলো তো ওই জায়গাটায়। এটা আসলে এখন এখন চিন্তা করলে বা শুনলে হাসি পায়, বাট ওই সময়টা একজন প্লেয়ার হিসেবে এর চেয়ে দুঃখের বা কষ্টের আসলে কিছু থাকে না। ফার্স্ট বলে আউট হওয়ার যে বিষয়টা আসলে আপনি যেটা বললেন 2002-এ বাংলাদেশে একটা বঙ্গবন্ধুতে, যেটা আমি বোল্ড আউট হয়েছিলাম ফার্স্ট বলে। তারপরে যেটা হয়েছে 2004-এ, তখন আসলে আমি যেটা মিসজাজ করেছিলাম ফার্স্ট টেস্টে, যেটা সেন্ট লুসিয়ায়, সেটা হলো তার ইনসুইং একটা বল আসে, ইনিংসের ফার্স্ট বলটা যখন ইনসুইং করে আমি আসলে বুঝতে পারিনি যে এত বড় ইনসুইং করতে পারে। শর্ট অফ থ্রি কোয়ার্টার লেন্থ বল ছিল, খুব বেশি শর্ট বল ছিল না, গুড লেন্থ না, তার থেকে একটু পিছনে, শর্ট অফ গুড লেন্থ, মানে যেটা হলো ভালো একটা লেন্থ। তো ফার্স্ট বলটা আমি স্বাভাবিকভাবেই বলটা ফিফথ স্টাম্পের দিকে ছিল, মানে ফিফথ স্টাম্পের বলটা সাধারণত এত বড় সুইং করবে আমার চিন্তায় আসেনি। আমি স্বাভাবিকভাবে বলটা লিফট করেছিলাম, আমি তো বলটা খেলে বা বোল্ড হয়নি বা ছেড়ে বা এলবি হয়নি, বলটা লিফট করেছিলাম আমি, বলটা সুইং করে এসে আমার পিছনের পায়ে হিট করে, এবং হিট করার পরে এলবিডব্লিউ হই। সেকেন্ড ইনিংসে যেটা হয়েছে, এটা কিন্তু বলটা শর্ট বল ছিল, মানে জ্যামাইকাতে যেটা, ওই বলটা ছিল শর্ট অফ লেন্থ আরও একটু পিছনে, মানে থ্রি কোয়ার্টার লেন্থের থেকেও দূরে, যেটা শর্ট বল, বলটা বাউন্স করে উপর দিয়ে চলে যাওয়ার কথা, সেই বলটাও আমি লিফট করেছি। এবং বলটা যখন আমি লিফট করেছি, আমি জাম্প করে লিফট করেছি, বলটা উপর দিয়ে যাচ্ছে, আমার বেশ উপরের দিকে লেগেছিল। এটা আসলে আম্পায়ার একটা ভুল আউট দিয়েছে এখন বলতে হয়, বিকজ পরে ভিডিওতে দেখা গিয়েছে এটা ভুল আউট, বিকজ বলটা অনেক উপরে ছিল, মানে উইকেট থেকে প্রায় আমি যদি বলি প্রায় 1 বিঘা, মানে এত উপর উইকেটটা মিস করছিল। যখন আমরা ভিডিওতে আবার পরে দেখলাম, তখন তার মানে রিভিউ নেওয়ার সিস্টেম ছিল না বা এই প্রসেসটা ছিল না। বাট যেটা আপনি বললেন যে হ্যাঁ, বলটা ছাড়লাম কেন, অনেক সময় হয় কি প্লেয়ার না, মানে ব্ল্যাক আউট হয়ে যায় প্লেয়াররা, অনেক সময় একটা প্ল্যান করে যায়, ওখানে যাওয়ার পর না ব্ল্যাক আউট হয়ে যায়, মানে কিছু চিন্তা করে না, হঠাৎ হয়ে যায়। এই ধরনের কিছু হয়তো আমার মধ্যে কাজ করেছিল। সেকেন্ড ইনিংস যখন হয়েছে, সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংস যখন হয়েছে, সেকেন্ড ইনিংসে কিন্তু আমি আর ফেস করিনি, মানে ওই জামাইকাতে ফার্স্ট ইনিংস আমার এটা হওয়ার পরে, আমি তখন জাভেদ ভাই আমার পার্টনার ছিল, জাভেদ এবং বিলিং করলো, জাভেদকে বললাম জাভেদ ভাই সেকেন্ড ইনিংসটা আপনি ফেস করেন, যেহেতু পরপর 2 টেস্টে একই মিস্টেক হয়েছে, আমি আসলে পরে আর ফেস করিনি। তো আপনি যেটা বললেন যে হ্যাঁ, অনেক সময় মানে নিজের অজান্তে কিছু হয় না, নিজের অজান্তে হয়ে যাওয়ার মতো কিছু ঘটনা, যেটা প্লেয়ারের লাইফে অনেক সময় হয়, প্রতিটা প্লেয়ার লাইফে আপনি দেখবেন, অনেক প্লেয়াররা অনেক সময় দেখবেন উইকেটে বল লিফট করে আউট হয়ে গেছে, এখনও কিন্তু হয়। তো এটা প্লেয়াররা অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে চিন্তা করার সময়, খেলার সময় অনেক সময় কিছু একটা মিস করে ফেলে, তো ওরকম কিছু ঘটনা ঘটে। তো আমার ক্ষেত্রে ফার্স্ট টেস্টে যেটা হয়েছিল সেন্ট লুইসে, সেটা এই ঘটনা ছিল। বাট সেকেন্ড টেস্টেরটা আমি শিওর হয়ে ছেড়েছিলাম যে বলটা অনেক উপর দিয়ে যাচ্ছে, আমি বলটা ছেড়ে দেবো। বাট এখন আসলে চিন্তা করলে আশ্চর্য লাগে যে আমি কি করেছিলাম। তারপরের একটা ঘটনা আছে, 2007-এ আমি ইংল্যান্ডে গিয়েছি, লর্ডসে আমার পেড্রো কলিন্সের সাথে দেখা হয়েছিল। এই জিনিসটা আসলে অনেকে জানে না। তো লর্ডসের বাইরে আউটফিল্ড যেটা, সেই ফিল্ডে একটা চ্যারিটি ম্যাচ হয়। আমি 2007-এ আমি একটা টুর্নামেন্ট মানে খেলতে গেছিলাম ওখানে, ডোমেস্টিক ক্রিকেট। আমি স্টক-অন-ট্রেন্টে খেলতাম। আমি লন্ডনে এসেছি একটা কাজে, লর্ডসে একটা প্রোগ্রামের কারণে এসেছিলাম একটা বাচ্চাদের সঙ্গে। যাই হোক, ওইটা আমাদের রতন ভাই আছেন ইংল্যান্ডে, উনি একটা অ্যারেঞ্জ করেছিলেন, আমি ওখানে প্রোগ্রামে এসেছিলাম। তো ওই প্রোগ্রামের পরের দিন একটা চ্যারিটি ইভেন্টের মতো হয়। তো সেখানে রতন ভাই আমাকে ইনভাইট করেছে, আমি গিয়েছি। ওইখানে যে অনেক এক্স প্লেয়াররা ছিল, তো ওইখানে লাঞ্চ আওয়ারে আমার পেড্রো কলিন্সের সঙ্গে দেখা। স্বাভাবিকভাবে পেড্রো কলিন্স তার আমাকে ফেস চিনে না। তো আমি পেড্রো কলিন্সের সঙ্গে সামনে যে কথা বললাম, কথা বলার পরে তো আমাকে জড়ায় ধরে, হ্যাঁ তুমি ওই আউটটা হয়েছিলে, মানে ও খুব মজা পেয়েছে আমাকে দেখে, এবং মানে খুব মানে বেশ কিছু আধা ঘন্টার মতো আমরা গল্প করলাম, এনজয় করলাম। সো জিনিসটা আসলে ওই মাঠের স্মৃতিটা পুরোটাই প্রতিদ্বন্দ্বিতা, বাট 2007-এ যখন গিয়েছি তখন তো আর ওইটার কোনো ভ্যালু নেই, তখন তো এটা পাস্ট। সো তারপরে সেই পেড্রো কলিন্সের সঙ্গে বেশ ভালো একটা আড্ডা এবং সময় কেটেছিলাম, এবং সেটা কিন্তু এখন খারাপ স্মৃতি হিসেবে থাকলো, স্মৃতি হিসেবে থেকে গেছে। মনে পড়লে খারাপ লাগে, ওই সময় বেশি খারাপ লাগতো, বাট এখন এটা অনেকটা মজার মতো লাগে আমার কাছে। তোমার এই যে শেষটা, একটু এন্ডিংটা বলো, যে তোমার শেষটা কিন্তু মানে সেরকম প্রত্যাশিত শেষটা ছিল না, যে তুমি
পরপর কয়টা ম্যাচে খুব মানে বলার মতো কোনো স্কোর করলে না, যে ডাবল ফিগারই আসতেছে না তোমার। ইংল্যান্ডের বিপক্ষে 59 করার পরে এই যে তোমার একটা ছন্দপতন ঘটলো, তারপরে তুমি টিম থেকে বাদ পড়লা, তো তোমার পক্ষে যে 2 লাইন লিখবো সেটাও সুযোগ ছিল না আমাদের তখন। এই জায়গাটা বলো তো তোমার, আমি যেটা যে ঘুরে ফিরে দেখলাম তোমার পারফরমেন্সটা যা ভালো, সবই কিন্তু দেশের বাইরে। এখানে তুমি কোন চাপের মধ্যে ছিলা, বা টিমের থেকে তোমাকে, টিমের ভিতর থেকে তোমাকে কোনো ধরনের মানসিক চাপ তৈরি করা হয়েছিল কিনা, বা অন্য কোনো চাপের মধ্যে তুমি ছিলা কিনা, যে এইটা অপ্রকাশিত জিনিসটা আজকে আমরা জানতে পারবো, এমন কোনো কিছু আছে কিনা? অনেক কিছু থাকে, আপনারা জানেন। আপনারাও অনেক সময় লিখতে পারেন না বা লেখেন না বা অ্যাভয়েড করে যান। আর আমি এজ এ পার্সন হিসেবে আমার ইন্ডিভিজুয়াল অনেক কিছু থাকে যেটা হয়তো বা চাপা ক্ষোভ থাকে বা একটা আফসোস থাকে, একটা কষ্ট থাকে। আমি যখন বাংলাদেশ টিম থেকে বাদ করলাম, তখন কিন্তু আপনি যেটা বললেন আমার ম্যাক্সিমাম পারফরমেন্স ছিল দেশের বাইরে টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে আমি যে পারফর্ম করেছি ম্যাক্সিমাম আমি দেশের বাইরে। এবং আমি কিন্তু পরের দিকে যেটা ওয়েস্ট ইন্ডিজের কথা বললেন, টেস্টের দিকে আসলে খুব একটা ভালো করছিলাম না। তো টেস্টে আসলে আমার পারফরমেন্স সময়ের পর একটা সময় আমি 7 টেস্টে 5টা 50 করেছি। তারপরে 10টা টেস্টে আমার কোনো 50 ছিল না। সো এটা খুবই স্বাভাবিক যে ভালো পারফর্ম হচ্ছে না। বাট ওয়ানডে ক্রিকেটটা যদি তখন দেখি, লাস্ট 10টা ওয়ানডে কিন্তু বাংলাদেশের টপ পারফর্মার আমি ছিলাম। মানে তখন যেহেতু প্রথম আলো ভালো একটা পত্রিকা, তখন সবসময় বড় নিউজ করে। প্রথম আলোতে কিন্তু বড় করে একটা ফিচারও এসেছিল যে যখন আমি বাদ করি তারপরে লাস্ট 10 ওয়ানডের পরিসংখ্যানে বাংলাদেশের টপ স্কোরার ছিলাম আমি। 301 রান না 303 রান করেছিলাম আমি লাস্ট 10 ওয়ানডেতে, এবং তার মধ্যে 3টা 50 ছিল। মানে ওয়ানডেতে যে আমি 3টা 50 করেছি, সেই 3টাই কিন্তু লাস্ট 10 ওয়ানডে, প্রথম 10 ওয়ানডেতে আমি পারফর্ম করিনি। এবং লাস্ট 10 ওয়ানডের মধ্যে আপনি যদি দেখেন 3 ওয়ানডের আগেও কিন্তু আমি 50 করেছিলাম সম্ভবত। সো মানে ওয়ানডে থেকে আমার বাদ পড়াটা একটু আনফরচুনেট ছিল। আর আমার কেরিয়ার একটা বড় ধাক্কা এসেছে, আমি বড় বড় ধাক্কাই বলবো। আমরা অস্ট্রেলিয়া থেকে আসার পরে আমরা পাকিস্তান গেলাম। পাকিস্তান থেকে আসার পরে ইংল্যান্ডের সঙ্গে হোম খেললাম। হোমে খেলার পরে পাকিস্তান গেলাম। পাকিস্তান থেকে আসার পর আমরা যখন জিম্বাবুয়েতে গেলাম, তখন কিন্তু সুমন ভাই মানে পাকিস্তান সুজন ভাই ক্যাপ্টেন ছিল। তারপরে জিম্বাবুয়ের সঙ্গে আমরা পরে সিরিজ খেলতে যাব জিম্বাবুয়েতে। তখন কিন্তু সুজন ভাইয়ের ক্যাপ্টেন্সি থেকে সরে আবুল বাশার সুমন উনি ক্যাপ্টেন হলেন। তখন কিন্তু ক্যাপ্টেন্সি নতুন ক্যাপ্টেন হবে, সেখানে 3 জনের নাম কিন্তু জোরালোভাবে আসছিল, আবুল বাশার সুমন, মুশফিকুর রহমান বাবু এবং হান্নান সরকার। তো সুমন ভাই যেহেতু মোস্ট সিনিয়র, সুমন ভাই ক্যাপ্টেন হবে, এটা খুবই স্বাভাবিক। ভাইস ক্যাপ্টেন কে হবে? হান্নান সরকার অথবা মুশফিক বাবু। তো যেহেতু আমি তখন মোটামুটি ভালো ক্রিকেট খেলছি, বিকজ অস্ট্রেলিয়া থেকে আসার পরে ইংল্যান্ডের সঙ্গে হোমে আমি একটা 50 করেছি, পাকিস্তানে যে আমি ওয়ানডেতে 2টা 50 করলাম। তো স্বাভাবিকভাবে আমার নামটা হওয়ার একটা সম্ভাবনা ছিল যে ভাইস ক্যাপ্টেন হবো। তো হঠাৎ করে একটা চমকের মতো রাজিন সালে পাকিস্তান সিরিজ প্রথম খেললো। রাজিন আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। রাজিন পাকিস্তান ডেবু হলো, ওই সিরিজ পরের সিরিজে রাজিন ভাইস ক্যাপ্টেন। তো ওইটা আমাকে না মেন্টালি একটা বড় ধাক্কা দিয়েছিল। এবং আমি পরে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি অফ দ্য রেকর্ডে সবার কাছে শুনেছিলাম যে এরকমও অনেকের চিন্তাভাবনা ছিল, যে আমি মেনশন করবো না, অনেকের চিন্তাভাবনা ছিল যে আমার উপর তাদের ভরসা কম। তো একটা ম্যানেজমেন্ট বা একটা যারা দায়িত্বে রয়েছেন তাদের যদি একটা প্লেয়ারের উপর ভরসা কম হয়, তখন কিন্তু সেই প্লেয়ারটা মেন্টালি একটু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তখন আমার একটা বড় আমি ধাক্কা খেয়েছিলাম যে ভাইস ক্যাপ্টেন, আমি ক্যাপ্টেন হব না এটা স্বাভাবিক ছিল, ভাইস ক্যাপ্টেন হবো এরকম একটা মোটামুটি কনফার্ম ছিলাম আমি। এবং এটা আপনাদের মধ্যে আপনারা কিন্তু লেখালেখি করেছেন, আমি আমি নিজে বলেছি তা না, আপনারাও প্রচুর লেখালেখি করেছেন তখন। এবং আমার পারফরমেন্সও সেরকম একটা ইঙ্গিত করছিল। তো আমি হঠাৎ করে সেখানে যখন এটা হলো না, ঠিক আছে, না হওয়ার কারণটা যখন জানতে পারলাম, তখন আমার মধ্যে একটা বড় নেগেটিভ ধারণা তৈরি হয় এবং নেগেটিভ একটা মানে চাপ চলে আসে। তো যখন এই জিনিসটা আসে, তখন কিন্তু আমি কোনোভাবেই সেই জিনিসটা হয়তো কোপ করতে পারছিলাম না, বা চ্যালেঞ্জটাকে আমি হয়তো মানে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারিনি। আমার মধ্যে নেগেটিভ জিনিসগুলো বেশি চাপা শুরু করেছিল, এবং তখনই আস্তে আস্তে আমার পারফরমেন্সটা খারাপ হওয়া শুরু হয়। আপনি যদি দেখেন জিম্বাবুয়ে সিরিজ থেকে, জিম্বাবুয়েতে ওখানে আমি একটা ওয়ানডেতে 50 করেছি, টেস্টে একটা মানে 40 করেছিলাম। বাট ওই সিরিজটা থেকে আমার পারফরমেন্স তারপরে আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়। তো ওই চাপটা আমাকে কিন্তু বেশ ভালোভাবে নেগেটিভ একটা মানসিকতা তৈরি করে দেবে, আমাকে একটা চাপের সৃষ্টি করে। এই জিনিসটা আমি আসলে ওইভাবে শেয়ার করি না, বাট আপনি যেহেতু মোস্ট সিনিয়র একজন পার্সন এবং আপনি আসলে নারী নক্ষত্র আমাদের ক্রিকেটের সবই জানেন, তো আপনি বলাতে আপনার সঙ্গে জিনিসটা শেয়ার করলাম। ধন্যবাদ। তোমার কথার জন্য আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, তোমাকে তো আমরা দেখছি যে ক্লাব ক্রিকেটে তুমি যেই টিমে খেলছো, মানে তুমি খুব আর্লি এজ থেকে তুমি কিন্তু আবার ক্রিকেটারের পাশাপাশি কোচিং হিসেবেও তুমি কোচ হিসেবে তুমি কিন্তু ইনভলভ হইতা। যেমনি হোক তোমাকে দিয়ে, সরি, তোমাকে দিয়ে ক্লাব আর কি চেষ্টা করতো কি মানে ইসের কোচিং এর জন্য, তখন তো ক্লাব গুলার ওইভাবে প্রফেশনাল কোচিং মডেলে আসে নাই। তুমি, আমি নিজেই দেখছি মোহামেডানে তুমি ব্যাটিংটা, যেহেতু মোহামেডানে তোমার একটা বেশ তোমার যেহেতু কম্বিনেশনের কারণে হোক আর যে কোনো যুক্তিতেই হোক, মোহামেডান তোমাকে একটু ব্যাটিং এ ডিপ্রাইভ করছে, সেখানে তোমাকে
ওপেনিং এ করো তুমি 7-8 নম্বরেও তোমাকে ব্যাটিং করতে হচ্ছে। ওই জায়গাটা বাধ্য হয়ে তুমি অনেকটা সময় কাটানোর জন্য ক্লাবের প্লেয়ারদের তুমি প্র্যাকটিসও করিয়েছো, তোমার সিনিয়র প্লেয়াররাও তোমার সাথে তোমার কোচিং এ প্র্যাকটিস করেছে। জানতাম যে তুমি কোচিং খুব এনজয় করো। তো কোচ ক্রিকেট বোর্ডে কোচ না হয়ে বা ডেভেলপমেন্টে বা যে কোনো ডিপার্টমেন্টে কোচ না হয়ে তুমি তোমার সিলেক্টর প্রফেশনটাকে বেছে নিলা কেন? তোমাকে তো কোচ হিসেবেই দেখা যেত। আহ, আসলে আমি 2011-তে আমার খেলা ছেড়েছি, মানে লাস্ট ডোমেস্টিক খেলেছি 2011-তে। তারপরে বিপিএল যখন ফার্স্ট বিপিএল শুরু হয় সেই বছর থেকে আমি কোচিংয়ে আসি। ফার্স্ট দুরন্ত রাজশাহী 2 বছর পর পর আমি দুরন্ত রাজশাহীতে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি। তারপরে রাজশাহীর সঙ্গে আমি 2 বছর, আরও 2 বছর রাজশাহী কিংসের সঙ্গে কাজ করেছি 2 বছর কোচ হিসেবে, অ্যাসিস্ট্যান্ট কোচ। প্রিমিয়ার লিগে আবাহনীর কোচ হিসেবে কাজ করেছি 2 বছর, শেখ জামালে ছিলাম 1 বছর। মানে কোচিং কেরিয়ারের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে ন্যাশনাল লিগে ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা হয়, ঢাকা মেট্রোর হেড কোচ হিসেবে আমি কাজ করেছি। তারপরে যে কোনো একটা ইস্যু হয়েছিল, যেটা আপনারা হয়তো জানেন, তো আমি এখন আর শেয়ার করতে চাচ্ছি না। যে কোনো একটা ইস্যুর কারণে পরে আমি কোচিংটার থেকে মানে কোচিংটা আর করানো হয়নি পরে। এরপরে যখন আমি কোচিংটা করানো হচ্ছিল না, তখন আমি ক্রিকেট বোর্ডও আমাকে অফার করলো, তাহলে তুমি সিলেক্টর হিসেবে জয়েন করো, এবং এজ গ্রুপ সিলেক্টর হিসেবে। এবং আমি আসলে এজ গ্রুপ সিলেক্টর হিসেবে কিন্তু কাজ করাটা একটা চ্যালেঞ্জ। আমি আমার লাইফে সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি হয়তো, এবং কোচিংয়ে আসার পরেও কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছি, এবং কোচিংয়েও সোফার ভালোই করছি। আমি সারোয়ার ইমরান স্যারের সঙ্গে হেড কোচ হিসেবে, উনি হেড কোচ ছিলেন, ওনার সঙ্গে কাজ করেছি। খালিদ মাহমুদ সুজন, ওনার সঙ্গে কাজ করেছি। দীপু রায় চৌধুরী, ওনার সঙ্গে শেখ জামালে কাজ করেছি। সো আমি অনেকগুলো মানে সিনিয়র কোচের সঙ্গে কাজ করেছি, এবং তাদের থেকে বেশ ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। সো ওনাদের ওই এক্সপিরিয়েন্সগুলো আমি আসলে খুব এনজয় করি। এবং ঢাকা মেট্রো হেড কোচ হিসেবে যখন আমি কাজ করেছি, আমার টিমের ক্যাপ্টেন ছিল মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভ, আরও সিনিয়র প্লেয়ার ছিলেন, ইলিয়াস সানি, মানে নাজমুল ইসলাম, অপু, মানে এরকম সিনিয়র প্লেয়াররা সবাই ছিলেন সেই টিমে। মেহরাব জুনিয়র ছিল। তো সিনিয়র প্লেয়ারদের হেড কোচ হিসেবে আমি কাজ করেছি, এবং আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ঢাকা মেট্রোতে সে বছর মেহরাব হোসেন অপি ছিলেন। অপি ভাইও অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন। সো কোচিংয়ে আমি খুব এনজয় করছিলাম। বাট যে কোনো একটা ইস্যু হয়েছিল, যে ইস্যুটা আসলে আমাকে কোচিং কেরিয়ারটা থাকার জন্য আসলে ইন্সপায়ার করেনি, এবং পরে কিন্তু আমি আর কোচিংয়ে থাকিনি। পরে আমি সিলেক্টর হিসেবে জয়েন করেছি। বাট কোচিংটাও আমি খুব এনজয় করতাম। আর আমি গত 4 বছর যাবত এজ গ্রুপ সিলেক্টর হিসেবে কাজ করছি। এখন এই জায়গাটাও আমি এনজয় করছি, এবং আমি যে কোচিং করাচ্ছি না এটা ঠিক, প্রফেশনালি কোচিং করাচ্ছি না, বাট এজ গ্রুপ সিলেক্টর হিসেবে কাজ করার সঙ্গে সঙ্গে আমি এজ গ্রুপ প্লেয়ারদের সঙ্গে যে কোচরা থাকেন, যেমন এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ আমরা খেললাম, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এই টিমের সঙ্গে কিন্তু খুব ক্লোজলি আমি কাজ করেছি সিলেক্টর হিসেবে। কারণ এই 19 টিমটা আমার তত্ত্বাবধানে ছিল। মানে সিলেক্টর হিসেবে 19 টিমের সঙ্গে নিউজিল্যান্ড ট্যুরে আমি গিয়েছি, ইংল্যান্ড ট্যুরে গিয়েছি, শ্রীলঙ্কা এশিয়া কাপে গেছি, হোমে যখন ইংল্যান্ডে খেলা হলো, ইংল্যান্ডের সঙ্গে বা শ্রীলঙ্কার সঙ্গে প্রতিটা জায়গায় আমি টিমের সঙ্গে স্কোয়াডের সঙ্গেই থাকতাম। সো সেখানে কোচের পাশাপাশি আমিও কিন্তু ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের সঙ্গে সেই কোচিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। মানে আমার প্লেয়ার লাইফটার থেকে আমি কোচিংয়ে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি কোচদের সঙ্গে কাজ করবো, সেই জিনিসটাও কিন্তু আমি অফ দ্য রেকর্ড বা ইনভিজিবলি আমি কিন্তু কোচ হিসেবে কোচের কাজটা করার চেষ্টা করেছি, যেটা অনেক সময় কোচরা যারা ডিরেক্টলি কোচ হিসেবে কাজ করেন তারা পছন্দ করে না। এই জন্য কোচরাও জানেন না আমি যে কাজগুলো করেছি। অনেক সময় প্লেয়ারদের সে ইন্ডিভিজুয়ালি করেছি, এবং প্লেয়াররা এখনও কিন্তু বিভিন্ন সময় প্লেয়ার আমাকে ফোন দেয়। আপনি যেমন আকবরের সঙ্গে আমার রেগুলার কথা হয়, হৃদয় বা তামিম, সাদাত হোসেন, 19-এর স্কোয়াডের কথা বলছি, এদের প্লেয়াররা মনে করেন ইমন, এরা সবাই কিন্তু যেমন ওয়ার্ল্ড কাপে ম্যাচের আগেও কিন্তু আমার সঙ্গে কথা হতো। ফাইনালের আগের দিনও আকবরের সঙ্গে কথা হয়েছে, হৃদয়ের সঙ্গে কথা হয়েছে, দীপু ফোন করে রেগুলার, তামিম ফোন করে। সো প্লেয়ারদের সঙ্গে কিন্তু আমার কথা হচ্ছে বা হয়। সো কোচ হিসেবে আমি কাজ না করলেও তাদের সঙ্গে মোটিভেশনাল যে ব্যাপারগুলো বা টেকনিক্যাল বিষয়ে বিভিন্ন সময় যখন দরকার, যে কাজগুলো করা দরকার বা গাইড করা দরকার, সেই জিনিসগুলো করি। প্রফেশনালি আমি এখন কোচ হিসেবে কাজ করছি না, বাট স্টিল আমি মানে এনজয় করি কোচিং করাতে। বাট যেহেতু এখন প্রফেশনাল সিলেক্টর, আমি সেটাকেও এনজয় করছি এবং খুব ক্লোজলি এনজয় করছি, বিকজ তার রেজাল্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরাতে তার তৃপ্তিটা অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, সম্ভবত প্রোগ্রামের শেষের দিকে, আমি জানি না কতগুলো প্রোগ্রামের লেন্থ আছে। তা আমার আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ধরো তুমি তো আন্ডার 19 এখন তোমরা এমন একটা জায়গায় নিয়ে গেছো, তোমার টিমটাই এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। এখন এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের একটা ক্যাপ্টেন, তোমরা ঠিক ধরো ক্যাপ্টেন ছিল কিন্তু তৌহিদ হৃদয়, সেখান থেকে তোমার ট্রান্সফার করে ক্যাপ্টেন্সিটা তোমার আকবর হাতে দিলা। এখন আকবরের ক্যাপ্টেন্সির কোন গুণটা তোমাদেরকে মুগ্ধ করেছে, যার কারণে তার উপরে এতটা রিলাই করলা? এক। আর দুই হচ্ছে, নাভিদ নেওয়াজের তো আমরা প্রোফাইল হিসেবে জানি যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা অত লম্বা না, খুব ছোট্ট ক্যারিয়ার, এবং বাংলাদেশের সাথে সম্ভবত খেলেছে, ডেবুটা হয়েছে, এবং ওইখানে তার ক্যারিয়ার শেষ, খুব বেশি লম্বা হয়নি ক্যারিয়ারটা। আর ও নাভিদ নেওয়াজ কোচ হিসাবে কেমন, কেমন কাছ থেকে প্লেয়ারদের কাছে তার মেসেজ গুলো কি বা কি গাইডলাইন সে দেয়,
যে গাইডলাইন গুলো অন্য কোচদের থেকে তোমার, আমাদের কিন্তু কাজ স্টুয়ার্ট লর মতো কোচও কাজ করে গেছেন, রিচার্ড ম্যাকিন্স কাজ করেছেন, তাই না? অনেক বড় বড় কোচ কাজ করেছেন। তাদের তাদের তুলনায় তার পার্থক্যটা কোথায়, মানে কোথায় ডিফারেন্সটা নাভিদ নেওয়াজে দেখতে পাচ্ছ, এক আকবর আর নাভিদ নেওয়াজ, এই দুটো একটু কাইন্ডলি একটু উত্তর দিবা। আকবরের যে ব্যাপারটা, আসলে আমরা তৌহিদ হৃদয়কে দিয়ে ক্যাপ্টেন্সি শুরু করেছিলাম এই 19 স্কোয়াডের, যেটা আমরা 2018 জুলাইতে এশিয়া কাপ খেলি বাংলাদেশে, চিটাগাং এবং ঢাকায় হয়েছিল। সেই এশিয়া কাপে হৃদয়কে দিয়ে আমরা ক্যাপ্টেন্সি শুরু করেছি আন্ডার 19, যেহেতু হৃদয়ের আগের ওয়ার্ল্ড কাপও খেলেছিল, সিনিয়র প্লেয়ার ছিল। আকবর হৃদয়রা সেম ব্যাচের প্লেয়ার। এর আগের ওয়ার্ল্ড কাপে আকবর প্রাথমিক স্কোয়াডে ছিল, পরে বাদ পড়েছিল। তো হৃদয়কে দিয়ে ক্যাপ্টেন্সি শুরু করেছি। হৃদয় ওই টুর্নামেন্টটা খুব একটা ভালো করেনি, বাট হৃদয় কিন্তু এর আগের ওয়ার্ল্ড কাপে আমরা জানি যে 100 করেছে বা ভালো পারফর্ম করেছে। তো যখন আমরা দেখলাম যে হৃদয় এশিয়া কাপটায় ক্যাপ্টেন্সি পাওয়ার পরে হয়তো ক্যাপ্টেন্সির ফোকাস করতে যেয়ে পারফরমেন্সে কিছুটা হয়তো বা ঘাটতি বা ফোকাসটা সরে যাচ্ছে, তখন আমরা চিন্তা করলাম আকবরের মানে হৃদয়ের ক্যাপ্টেন্সির চেয়ে হৃদয়ের ব্যাটিং পারফরমেন্সটা আমাদের টিমের জন্য বেশি জরুরি। মানে আমাদের টিমের সবচেয়ে সিনিয়র প্লেয়ার, সবচেয়ে বেস্ট পারফর্মার, তার ক্যাপ্টেন্সির চেয়েও তার ব্যাটিংটা বেশি জরুরি। আর আকবরের যেটা হয়েছে, এর আগে ওয়াইসিএল যে টুর্নামেন্ট হয়েছে সেই টিমে আমি নর্থজোনের অ্যাডভাইজার প্লাস ম্যানেজার ছিলাম, যেই টিমে হৃদয় আকবর দুজনে ছিল, আকবর ক্যাপ্টেন ছিল। তো আমি আকবরের ক্যাপ্টেন্সি সেখানে কাছ থেকে দেখেছি, এবং আকবরকে যখন টিমে ইনক্লুড করেছি এশিয়া কাপটা যখন দেখলাম, তখন আকবরকে দেখলাম যে সে খুব কাম এবং কুল, এবং সেও কিন্তু হৃদয়ের সমান সমবয়সী প্লেয়ার, এবং তারা সেম ব্যাচের প্লেয়ার, এবং আকবর খুব এনজয় করছে, ঠান্ডা থেকে নিজের সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করে, আকবরকে গাইড করার চেষ্টা করে উইকেটের পেছন থেকে। এবং যখন দেখলাম আকবর জিনিসটা পছন্দ করে, তখন তাহলে আকবরের কে একটা টুর্নামেন্ট ট্রাই করে দেখি, আর হৃদয়কে ব্যাটিংয়ের জন্য তার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে তারকে দেখি। তারপরে যেটা হয়েছে, যখন আমরা পরে সিরিজ খেললাম, সেখানে কিন্তু আকবরকে ক্যাপ্টেন হিসেবে দেওয়া হলো, এবং আকবরের ক্যাপ্টেন্সি আমরা দেখলাম যে সে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় নিজের পারফরমেন্সটা করছে, পাশাপাশি সে কিন্তু প্লেয়ারদেরও হ্যান্ডেল করছে এবং ক্যাপ্টেন্সিও ভালো করছে, আর হৃদয়ও কিন্তু পারফর্ম করা শুরু করেছে। সো দেখলাম যে যেহেতু দুইটাই ক্লিক করেছে, সেখানে আর এক্সপেরিমেন্টের কোনো দরকার নেই, আকবরই ক্যাপ্টেন্সি করুক, আমার হৃদয়ের পারফরমেন্স টিমের জন্য বেশি জরুরি। আকবর যেহেতু পারফর্ম করছে এবং নিজের কাজটাও করে যাচ্ছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, সো সেই কন্টিনিউ করুক। এভাবে কিন্তু হৃদয়ের ক্যাপ্টেন্সিটা থেকে সরে আমরা টিমের পারফরমেন্সের চিন্তা করেছি, আর আকবরের যেহেতু পারফর্ম করছে এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ঠান্ডা মাথায় এবং আমাদের সঙ্গে ম্যাচ করছে, সব কিছু মিলে আকবরকে ক্যাপ্টেন্সি দেওয়া। আর নাভিদ নেওয়াজের যে বিষয়টা, নাভিদ বেসিক্যালি সাবকন্টিনেন্টাল শ্রীলঙ্কান, সে জানে আমাদের মানে আমি এজ এ কোচ হিসেবে হোক বা যেভাবে হোক, শ্রীলঙ্কার আন্ডার 19-এর সঙ্গে হিসেবে কাজ করেছে, এইচ গ্রুপের সঙ্গে সে কাজ করে বা বয়সভিত্তিক প্লেয়ারদের সঙ্গে কাজ করার তার এক্সপিরিয়েন্স রয়েছে, এবং সে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শ্রীলঙ্কার টিমের সঙ্গে কাজ করেছে। সো তার এই আন্ডার 19 বা এইচ গ্রুপ বা ওয়ার্ল্ড কাপ, এই এক্সপিরিয়েন্সগুলো তার রয়েছে। তাকে অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হয়, সেই ওই এশিয়া কাপে, যে এশিয়া কাপে হৃদয় ক্যাপ্টেন ছিল, সেই এশিয়া কাপ থেকেই তারও অ্যাসাইনমেন্ট শুরু হয়। সে তো বেসিক্যালি তখন প্লেয়ার ওইভাবে চেনে না, বিকজ তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। তখন তাকে প্লেয়ার চেনানোর জন্য আমি এবং আমাদের বাকি সিলেক্টর যারা আছে আমরা গাইড করেছি। সেও কিন্তু প্লেয়ারদের সঙ্গে মিশতো এবং আলাদা ইন্ডিভিজুয়ালি সেশনগুলো করতো, ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের সঙ্গে মিটিং করে করে প্লেয়ারদের জানার জন্য চেষ্টা করেছে এবং প্লেয়ারদের সঙ্গে মিশেছে। এবং পরে যেটা হয়েছে, সে কিন্তু তার সেট আপ বলতে আমি বুঝেছি, তার অ্যাজ এ কোচ হিসেবে তার অ্যাসিস্ট্যান্ট কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ তো ডিরেক্ট ছিল না, জ্যাকি ভাই আমাদের বাবুবলে জ্যাকি, ফয়সাল হোসেন ডিকেন্স, ফিল্ডিং কোচ ট্রেনার রিচার্ড, সানি ফিজিও, কম্পিউটার সালাউদ্দিন, বা যারা ছিলেন ম্যানেজমেন্ট, তাদের সবার সঙ্গে খুব সুন্দরভাবে জেল তৈরি করেছেন। মানে ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট কি, মানে অ্যাজ এ হেড কোচ হিসেবে তার অবস্থানটা ক্রিয়েট করা, সে তার গাইডলাইনটা যেন সবাই ফলো করে, সেটা খুব ইম্পর্টেন্ট। সে ফিল্ডিং কোচকে যেটা বলবে, ফিল্ডিং কোচ সেটা মেনে নিতে হবে, তার গাইডলাইনটাকে ফলো করতে হবে, তার সেই ইনস্ট্রাকশনটা সেইভাবে ফলো করার মতো সে প্রতিটা মানুষের সঙ্গে রিলেশন তৈরি করেছে, এবং তার ভয়েসটা সেভাবে রেজ করেছে, স্ট্রং ভয়েস, হার্ড ভয়েস, সময়ের প্রয়োজনে। সো এই সবগুলো বিষয় মিলে সে সুন্দরভাবে টিমটাকে হ্যান্ডেল করেছে, একটা ছাতার নিচে রেখেছে। আর প্লেয়ারদের সঙ্গে তার যে সম্পর্কটা ছিল, সে নিজে ব্যাটসম্যান ছিল, তার ইন্টারন্যাশনাল কেরিয়ার ততটা সাকসেসফুল না, একটা টেস্ট খেলেছে, বাট তার কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে সে পারফর্ম করেছে, এবং ব্যাটসম্যান হিসেবে কিন্তু সে ভালো ব্যাটসম্যান ছিল। এই জন্যই কিন্তু টেস্ট শ্রীলঙ্কায় ওই সময়ের টিমে, শ্রীলঙ্কায় যেই সময় ডি সিলভা খেলে, মানে রানাতুঙ্গা খেলে বা আতাবাতু খেলে, ওই সময়ের টিমের প্লেয়ার সে। সো সে নিশ্চয়ই ভালো প্লেয়ার ছিল বলে ওই সময় শ্রীলঙ্কার টিমে খেলেছে। সে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ভালো ব্যাটসম্যান ছিল। তার যে ব্যাটিং এক্সপিরিয়েন্স, তার যে গাইড করার মানসিকতা বা যে ওয়েতে সে প্লেয়ারদের গাইড করেছে, ব্যাটসম্যানরা অবশ্যই উপকৃত হয়েছে। ব্যাটসম্যানদের পারফরমেন্স আদায় করে খেলা আনার ক্ষেত্রে সে যেভাবে প্লেয়ারদের সঙ্গে ডিল করা উচিত সেটা করেছে। এবং একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন, এই টিমটার মধ্যে
আমরা কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি পারফর্মার কিন্তু বলতে গেলে খুব নাম খুঁজে পাবো না যে একটা ছেলে 500 রান করেছে বা 2টা 100 করেছে, 3টা 100 করেছে। সেরকম কিন্তু ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স আপনি দেখবেন না। দেখবেন অ্যাজ এ টিম হিসেবে পারফর্ম করেছে। যখন যার দরকার ইন্ডিভিজুয়াল প্লেয়ার সে পারফর্ম করেছে। বাট টিম হিসেবে একেক দিন আকবর করেছে, একদিন তামিম করেছে, একদিন জয় করেছে, একদিন হৃদয় করেছে, একদিন দীপু করেছে। এইভাবে হয়েছে। সো পারফরম্যান্সটা কিন্তু অ্যাজ এ টিম হিসেবে করেছে। সো এই টিম হিসেবে যে তৈরি করার যে ব্যাপারটা, যেটা আমার মনে হয় নাভিদ নওয়াজ খুব ভালো কাজ করেছে। মানে ম্যানেজমেন্টকে টিম হিসেবে তৈরি করা, প্লেয়ারকে টিম হিসেবে তৈরি করা। সো নাভিদ নওয়াজ আমার মনে হয় এই জায়গাটা খুব ভালো কাজ করার কারণে টিম হিসেবে টিমটা রেজাল্ট করেছে। ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে যত না পারফর্ম করেছে তার চেয়ে বেশি টিম হিসেবে রেজাল্ট করেছে। সো নাভিদ অবশ্যই এই জায়গায় আমার মনে হয় বেশ ভালো কাজ করেছে। আচ্ছা, হান্নান, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো প্রতি বছরই মানে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হওয়ার পরে সেখান থেকে আমরা কিছু প্লেয়ারের দিকে আমাদের চোখ ফেরাই, তারা আমাদের টিমে ডেবু হয় এবং তারা সার্ভিস দিয়ে যায়। এরকম কিন্তু আমাদের আমাদের টিমে কিন্তু সবচেয়ে বেশি আন্ডার 19 টিমের প্লেয়ার আছে যারা ফিউচার স্টার হিসাবে টিমে টিমে দেখা হচ্ছে। তো তোমার এই টিমে তুমি কাদেরকে ফিউচার স্টার দেখবা, আহ, যারা ভবিষ্যতে খুব নিকট ভবিষ্যতে বাংলাদেশ টিমকে মানে সার্ভিস দেওয়ার মতো যাদের অ্যাবিলিটি আছে এবং যারা ওইভাবেই সিনিয়র সিলেক্টরদের নজরও ইতিমধ্যে চলে গেছে? একটু কাইন্ডলি একটু নামগুলো যদি মেনশন করো এবং কেন এই জায়গাগুলা, মানে কোথায় কার জায়গা আছে সেই জায়গাগুলো যদি একটু ব্যাখ্যা দাও তাহলে একটু খুশি হব। কথায় বলতে গেলে আসলে প্রতিটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু বেশ কিছু প্লেয়ার স্টার হয়। এবং আন্ডার 19 খেলা প্লেয়াররা কিন্তু মানে বাংলাদেশ টিমে যারা খেলছে এখন, আপনি 90% প্লেয়ার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসা প্লেয়ার। মানে এমন প্লেয়ার বাইরে থেকে খুব রেয়ার গণা যাবে কয়েকজন যারা আন্ডার 19 খেলেনি কিন্তু বাংলাদেশ টিমে খেলছে, খুব রেয়ার। দ্যাট মিনস আন্ডার 19 খেলা প্লেয়াররাই আগে হোক পরে হোক তারা কিন্তু বাংলাদেশ টিমে খেলে। সো এখানেও আন্ডার 19 যারা খেলেছে তাদের মধ্যে থেকেই বাংলাদেশ টিমে খেলবে, এটা খুবই স্বাভাবিক, আমরা ধরে নিতেই পারি। এবং প্রতিটা আন্ডার 19 টিম রেজাল্ট যাই করুক, মানে এভারেজে কিন্তু 3 থেকে 5 জন ম্যাক্সিমাম 6 জন প্লেয়ার বাংলাদেশ টিমে খেলে 15 জনের স্কোয়াড থেকে। এই ব্যাচেও কিন্তু তার চেয়ে ব্যতিক্রম হবে বলে আমার মনে হয় না। ওই ঘুরে ফিরে 6-7 জনই ন্যাশনাল টিমে খেলবে এর মধ্যে, বা 3-4 জনই খেলবে। সো রেজাল্ট কিন্তু টিম হিসেবে চ্যাম্পিয়ন। বাট বাংলাদেশ টিমে খেলার মতো প্লেয়ারের সংখ্যা কিন্তু ঘুরে ফিরে 6-7 জনের নামই চলে ফেলে আসবে। এখন আমি এজ এ সিলেক্টর হিসেবে 19 লেভেল পর্যন্ত তাদের সঙ্গে যেভাবে দেখেছি সেখানে বেশ কিছু নাম উঠে আসবে। বাট এর বাইরেও কিন্তু চলে আসতে পারে সময়ের সঙ্গে সঙ্গে। আগামী 2 বছরে যারা হয়তো এই 19-এ পারফর্ম করেনি, বাট তারা কিন্তু 2 বছরে ডেভেলপ করে যারা এই 19-এ পারফর্ম করেছে তাদের উপরে চলে এসে বাংলাদেশ চলে আসতে পারে। বাট এখন আপনি যেহেতু নাম মেনশন করতে বললেন, সেখান থেকে আমি যেহেতু এদের সঙ্গে গত 1.5 বছর খুব ক্লোজলি কাজ করেছি, কিছু প্লেয়ারের নাম যদি আমি বলি, যেমন হৃদয়। আমার কাছে হৃদয়কে লাগে মুশফিকুর রহিম যেই পজিশনটায় খেলে, 4 নম্বর 5 নম্বর পজিশনটা। হৃদয় একজন প্লেয়ার যার ওই অ্যাবিলিটি আছে 4 নম্বর 5 নম্বর পজিশনে ওই পজিশনটা রিচ করার মতো। টু আর্লি টু সে, আমি আবারও বলছি, আগামী 2-3 বছর সে নিজেকে কোন অবস্থানে নিয়ে যাবে সেটার উপর ডিপেন্ড করবে। বাট সে যেই ধরনের ইনিংস খেলেছে আন্ডার 19-এ, আপনি জানেন যে আন্ডার 19 ইতিহাসে 5টা 100 করার রেকর্ড কিন্তু হৃদয়ের রয়েছে, যেটা ইন্টারন্যাশনাল আন্ডার 19-এ পাকিস্তানের একজন প্লেয়ার আছে হৃদয়ের রয়েছে, আরেকজন প্লেয়ার সমত রয়েছে আন্ডার 19 কেরিয়ারে, হৃদয় কিন্তু সেটা রয়েছে। শ্রীলঙ্কা যখন বাংলাদেশে এসে পরপর 2টা 100 করেছে, তার আরেকটা ম্যাচে 90 করেছে। তার এভারেজ ওই মানে ওই ম্যাচ ওই ইয়েতে 3টা ম্যাচে 3টাতে হয়েছে, 3টা ম্যাচে 2টা 100 করেছে, একটা 90 করেছে। সো হৃদয়ের পারফরমেন্স আমি কাছ থেকে দেখেছি বলে তার উপরে বিশ্বাস আমার তৈরি হয়েছে। তারপরে যদি আমি বলি তামিম, তানজিদ হাসান তামিম, ওপেনার, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। তামিম খুব ভালো একজন প্লেয়ার, স্পেশালি শর্টার ভার্সনের জন্য মোর এফেক্টিভ আমার কাছে লাগে। তার অলরেডি কিন্তু প্রিমিয়ার লিগে এসে পারফর্ম করছে, গত 2 বছর পারফর্ম করেছে, গত বছর প্রিমিয়ার লিগে পারফর্ম করেছে, এবার আন্ডার 19-এও পারফর্ম করেছে। তামিমের মধ্যে সে অ্যাবিলিটি আছে আমার কাছে মনে হয়। তার যে ব্যাটিং টেকনিক, আমার মনে হয় যে সে সেই জায়গায় রিচ করার মতো অ্যাবিলিটি আছে। এবং ঘুরে ফিরে কিন্তু আবার একটা কথা আবার একটু রিমাইন্ড করি যে আগামী 2 বছর তাদের ইমপ্রুভমেন্টের গ্রাফের উপর ডিপেন্ড করবে তারা কোন অবস্থানে যেতে পারে। তারপরে যদি আমি বলি আকবর, আকবরের একটু আনঅর্থোডক্স প্লেয়ার, মানে ট্রেডিশনাল যে ব্যাটিং টেকনিক, বা আপনি যদি দেখেন যে বেসিক যে কিপিংয়ের গ্লাভস গ্রিপিং বা সব কিছু, আপনি ট্রেডিশনাল ওই বেসিক হয়তো তার মধ্যে দেখবেন না। এরকম ডিফারেন্ট অনেক প্লেয়ার রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল, যেমন ধোনির কথা আমরা বলতে পারি। ডিফারেন্ট ব্যাটিং স্টাইল, ডিফারেন্টভাবে কিপিং করে। আকবর একটু ডিফারেন্ট, বাট তার মাথা এবং তার যে মেন্টালিটি, তার যে গেম সেন্স, মানে তার এই জিনিসগুলোর কারণে আমার মনে হয় যে মাথার কারণে সে হয়তো অনেক প্লেয়ারের চেয়ে উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমি বলি শাহাদাত হোসেন দীপু, এই প্লেয়ারটাকে আমার কাছে মনে হয় কিছুটা হয় না যে আমাদের হৃদয়, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ খুব হাইলাইটেড প্লেয়ার না। মুশফিক, তামিম, সাকিব এদের নাম আমরা যেভাবে বলি, রিয়াদের নাম কিন্তু আমরা একটু কম বলি।
মানে এদের নামগুলোর সঙ্গে যখন বলি, রিয়াদ কিন্তু যতটা পারফর্মার সেরকম ঢাকঢোল আমরা তার নামে শুনি না। শাহাদাত হোসেন দীপু ওই ধরনের একজন প্লেয়ার আমার কাছে অনেক সময় মনে হয়। সো শাহাদাত হোসেন দীপুর মধ্যে আমার মনে হয় যে সেই ফিউচার আমরা দেখতে পারি। মাহমুদুল হাসান জয় লঙ্গার ভার্সন ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের জন্য মনে হয় একজন ভালো প্লেয়ার হিসেবে তাকে আমরা দেখতে পারি। আমার মনে হয় এই কয়েকজনের নাম চলে আসে উপরের দিকে। অনেকে বলবে পারভেজ হোসেন ইমন। হ্যাঁ, ইমন ভালো প্লেয়ার, শর্টার ভার্সনের জন্য ভালো প্লেয়ার। ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্লেয়ারের নামে আমি বলতে পারি। রাকিবুল হাসান লেফট আর্ম স্পিনার, বাংলাদেশ টিমে লেফট আর্ম স্পিনার একটা ঘাটতি, এবং আমি এই 19 আমরা যখন করছি লেফট আর্ম স্পিনারের প্রতি আমরা বেশি ফোকাস ছিল। এবং আপনি লক্ষ্য করে দেখবেন রাকিবুলকে কিন্তু আমরা গত 1.5 বছরে ম্যাক্সিমাম ম্যাচ খেলিয়েছি, এবং রাকিবুল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের পারফরমেন্স ইমপ্রুভ করেছে। সো রাকিবুলের মধ্যে আমার মনে হয় যে তার হাইট, তার যে স্পিন অ্যাবিলিটি সব কিছু মিলে আছে, বাট আরও ইমপ্রুভ করার তার প্রয়োজন রয়েছে। সেগুলো ইমপ্রুভ করে রাকিবুল মনে হয় সে একটা ভালো প্রসপেক্ট হতে পারে। পেস বোলিংয়ের ক্ষেত্রে শরীফুল, তার হাইট, তার পেস, তার স্ট্রেংথ সব কিছু মিলে তার মধ্যে অ্যাবিলিটি রয়েছে। ইন্ডিভিজুয়ালি আমি আবার বলছি, প্রতিটা প্লেয়ার হয়তো আগামী 2 বছরে নিজেকে কোথায় নিয়ে যাবে তার উপর ডিপেন্ড করবে, বাট যেই নামগুলো বললাম এই নামগুলোর প্রতি আলাদাভাবে একটু এখন ফোকাস করার মতো চিন্তা করা যায় আর কি। এখন যে আন্ডার 19 টিমটা, মানে তোমাদের হাতের নতুন আন্ডার 19 টিমটা পেয়েছো, যেহেতু এই টিমের অনেকের বয়স চলে গেছে, এখন এরা যে টিমটা তোমার ওয়ার্ল্ড কাপ খেলছে এই টিমটা নেক্সট আসলে খেলতে পারবে না। এখন তোমার সামনে ওয়ার্ল্ড কাপ টার্গেট করে তোমরা যে টিমটা তৈরি করছো, তারা তো একটা বড় বাধা পেয়ে গেল। এত মানে অনেক লম্বা সময় তারা মাঠের বাইরে, তারা কম্পিটিশনের বাইরে, তাদের এখন এই টিমটা তৈরি করার ক্ষেত্রে আসলে কি কি সমস্ত প্রতিবন্ধকতা আসবে? এই প্রতিবন্ধকতা গুলো কাটানোর জন্য তোমরা কি সব কাজ ইতিমধ্যে হাতে নিয়েছো, একটু যদি বলো। আসলে আমরা যেটা হয়েছে একটা 19 টিম করার ক্ষেত্রে সাধারণত 1.5 বছর সময় পাই। মানে 2 বছর সবাই বলে 2 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়, 2 বছর পুরো সময় পাই না, বিকজ একটা ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে আবার একটা গ্যাপ পড়ে 19 প্রসেসের মধ্যে বা আমাদের যে ডোমেস্টিক প্রসেসের মধ্যে ফেলে আমরা পুরো টিমটা যখন একটা শেপে নিয়ে আসি, সেটা করতে করতে আমরা যে সময়টা পাই তারপর 1.5 বছর সময় পাই, যেটা লাস্ট 19 ওয়ার্ল্ড কাপ 19 টিমটাকেও পেয়েছিলাম। এই বছর যেটা হয়েছে আমরা সময়টা কমে গিয়েছে অলরেডি। এই বছরে কিন্তু আমরা কিছু সময় কাটিয়ে দিয়েছি, মানে জুন জুলাই আমরা একটা ভালো টিম পেয়ে যাই, যেটা 30 জন বা মোটামুটি একটা শর্ট লিস্টেড টিম পেয়ে যাই। এই বছর আমরা জুলাই অলরেডি চলছে, এখন পর্যন্ত কোনো লিস্ট পাইনি। আমরা একটা লিস্ট তৈরি করছি, যেটা হয়তো আমরা 40-45 জনকে স্কোয়াড করে আবার এটাকে বিভিন্ন প্রসেসের মধ্যে ফেলে আমরা একটা টিম দাঁড় করাবো। বাট যে টুর্নামেন্ট বা যে সিরিজগুলো বা যেই খেলার মাধ্যমে আমরা টিমটাকে একটা শেপে নিয়ে আসি, সেটা সাধারণত ডিসেম্বরের আগে হয়ে যায়। এই বছর এই 6টা মাস আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ এই টিমটাকে আমরা আবার টুর্নামেন্ট বা প্রসেসের মাধ্যমে ফেলে একটা শর্ট লিস্টের টিম আনতে আমার মনে হয় যে এই 6টা মাস আমরা পিছিয়ে যাচ্ছি। দ্যাট মিনস আমরা 1.5 বছরের জায়গায় 1 বছর সময় পাচ্ছি। তার সঙ্গে একটা বড় বাধা যে লাস্ট আমরা যে ওয়ার্ল্ড কাপ টিমটাকে প্রিপারেশনের সুযোগ পেয়েছিলাম, আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি, মানে হোম অ্যান্ড অ্যাওয়ে বিভিন্ন সিরিজ অ্যারেঞ্জমেন্ট। এই প্রিপারেশনের জায়গায় মনে হয় যে একটা বড় ঘাটতি তৈরি হবে, যে জায়গাটা একটা বড় বাধার সম্মুখীন হব। এই জায়গাটা কাটিয়ে উঠতে সময় লাগবে। নেক্সট ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজে আন্ডার 19, এবং তার আগে যে আমরা যে বেশ কিছু ট্যুরের যে একটা প্রিপারেশন ছিল বা বোর্ড থেকে যে অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল, সেখানে একটা বড় ধাক্কা আমাদেরকে সামলাতে হচ্ছে। সো 19-এ বাধা আসবে, বাট এই 1 বছর আমাদেরকে সেটা গুছিয়ে আনার জন্য আমরা অলরেডি কিন্তু আমরা প্ল্যান করেছি। গত পরশুদিন আমাদের একটা প্ল্যান হয়েছে, আমরা হয়তো ঈদের পরে 19 একটা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। তো সেটা অলরেডি আমরা প্রসেস শুরু করেছি। গতকালকে আমরা সিলেক্টররা 4 জন মিটিং করেছি। সো এই প্রসেসের মধ্যে আমরা অলরেডি কাজ শুরু করেছি। ঈদের আগে আমরা প্রসেস করে আগস্টে হয়তো আমরা একটা 19 ক্যাম্প দিয়ে আবার সেই প্রসেসের মধ্যে ঢুকে যাব। বাট হ্যাঁ, আপনি 6 মাস পিছিয়ে যাচ্ছে এবং বেশ কিছু ম্যাচ হয়তো আমরা মিস করব। বাট এর মধ্যে আমরা চেষ্টা করছি কিভাবে সেটাকে সমস্যার সমাধান করে আমরা আবার টিমটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারি। ধন্যবাদ ভাইয়া, আমরা আসলে একদম শেষ সময়ে চলে এসেছি। শামীম ভাইকে ধন্যবাদ এই জন্য যে আমাদের অনেক সিমিলার কোয়েশ্চেন আপনি এর মধ্যে করে ফেলেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আর হানান ভাইকে ধন্যবাদ, আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আমি এবার একটু হানান ভাইকে একটু রেস্টে রাখি, আমি শামীম ভাইয়ের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ, করুন। ভাই, আপনি 2018 সালের ফুটবল বিশ্বকাপ কভার করেছিলেন, তো ওই রাশিয়ার সেই গল্পটা একটু জানতে চাই। না, আমরা আসলে খুব কৌতূহলী ছিলাম যে রাশিয়াটা, রাশিয়া সম্পর্কে তো আসলে খুব ভালো প্রচারণা নাই মিডিয়াতে। রাশিয়াকে কমিউনিস্ট কান্ট্রি ছিল এক সময়। তারা কিভাবে, যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া
আহ, খুব সাধারণ লোকদের সাথে কথা বলতে পারে না, এই মানে এই ধারণা ছিল। তা আমরা মোবাইল অ্যাপসে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ মানে কনভার্ট করে নিয়ে নিয়েছিলাম আগে থেকে, যে যদি কোনো বিপদে পড়ি ইংলিশ টু রাশিয়ান বা বেঙ্গলি টু রাশিয়া এগুলা রাশিয়ান দেখাবো। কিন্তু আসলে কিন্তু খেয়াল করবেন যে যখনই রাশিয়াতে যখন রাশিয়াতে আমরা পা রাখলাম, তারপরে পুরোপুরি প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেল। ইমিগ্রেশন থেকে শুরু করে সব জায়গায় আমরা একটা অভাবনীয় একটা মানে স্বাগত আমাদেরকে জানানো হলো, যেখানে 45,000 ভলান্টিয়ার তারা তৈরি করেছে ইংরেজি ক্যাপাবিলিটি দিয়ে, ইংরেজি শিখায় 45,000 ভলান্টিয়ার তারা তৈরি করেছে। সারা ওয়ার্ল্ডের থেকে ভলান্টিয়ার তারা 15,000 নিয়েছে। পুরো একটা আলাদা ব্যাপার। রেড স্কোয়ারে পা রাখার থেকে শুরু করে পুরো যতদিন ছিলাম মনে হচ্ছে রাশিয়ার লোক হলো 13 কোটি লোক, 13 কোটি মানুষ, যাকে দেখা হয়েছে মনে হচ্ছে সেই বুঝি ভলান্টিয়ার। মানে সবার আচরণটা এমন যে ভলান্টিয়ারের ভূমিকায় পুতিন এমন নির্দেশ দিয়েছিল যে তাদের দেশটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করার জন্য। অনেকে বলছে যে রাশিয়া ওয়ার্ল্ড কাপটা ফিফার কাছ থেকে অনেকটা করাপশন করে কিনে নিয়েছে, বা এখানে করাপশনের সাথে জড়িত রাশিয়াকে কেন ওয়ার্ল্ড কাপ দিলে, আমেরিকাই অভিযোগটা তুলেছে। কিন্তু আমেরিকা এবং তার মিত্র দেশগুলো, কিন্তু পরে দেখা গেল কি যে তাদের সম্পর্কে ধারণা যারা করেছে সম্পূর্ণ ভুল ধারণা হয়ে গেছে। রাশিয়া তাদের ওয়ার্ল্ড কাপ, এটা বলা হচ্ছে যে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সাকসেসফুল ওয়ার্ল্ড কাপ হলো এটা, ভাইয়া এবং একটু সবচেয়ে বেশি একটু হ্যালো, একটু হ্যাঁ হ্যাঁ সংক্ষেপে বললে ভালো হয়, যেহেতু আমাদের সময় স্বল্পতার একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, এটা মানে এটা হচ্ছে কি রাশিয়ার ইতিহাসের সবচেয়ে সফল ওয়ার্ল্ড কাপ হিসেবে এটা, ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সবচেয়ে সফল ওয়ার্ল্ড কাপ হিসেবে এটা পরিচিতি পেয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে যে ভিসা পেয়েছে দর্শক, তার জন্য তারা যে সাপোর্ট দিয়েছে, একটা তার জন্য একটা আইডি কার্ড করে দিয়েছে, এবং সেও কিন্তু ট্রান্সপোর্ট পেয়েছে, তার টিকিট আছে। আমার সেন্ট পিটার্সবার্গ ম্যাচের টিকিট আছে, আমার সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত ট্রাভেল করার, বিনা পয়সায় ট্রাভেল করার সুযোগ তারা দিয়েছে। বিং এ মিডিয়া পার্সন, আমি সকল ভেন্যুতে 13টা ম্যাচ কভার করেছি, সকল ভেন্যুতে আমরা ট্রান্সপোর্ট কার্ড ইউজ করতে পারছি, মানে বিনা পয়সায় ট্রান্সপোর্ট করতে পেরেছি। এমন সুবিধাগুলো তো রাশিয়া দিয়েছে আনবিলিভেবল। এবং তাদের ফ্যাসিলিটিস গুলো খুবই উঁচু মানের ফ্যাসিলিটিস। যেখানে মিডিয়া সেন্টার আমরা কাজ করতাম সেখানে আমরা প্রচুর ফ্যাসিলিটিস পেয়েছি, যদিও আমাদের মিডিয়াটা খাবার কিনে খেতে হতো, কিন্তু আনবিলিভেবল সাপোর্ট। যেটা বিশ্বকাপের তো একটা আলাদা একটা জেল থাকে, আলাদা একটা হাইপ থাকে, সেটা ওইখানে গিয়ে বোঝা গেছে যে আসলে বিশ্বকাপ ফুটবলটা কত উন্মাদনা ছড়ায়, যেটা তুলনা আসলে অন্য কোনো খেলার সাথে হতে পারে না। বিশ্বকাপের পরে যদি তুলনা করা হয় সেটা আসবে অলিম্পিক, আর কারো তুলনা হবে না, যে এতটা হাইপ তৈরি করে সেখানে। সেই হাইপের সাথে আমাদের আরেকটা ব্যাপার ছিল, সেটা হলো কি আমরা খুব ভাগ্যবান ছিলাম। আমরা 10-12 জন সাংবাদিক আমাদের বিশ্বকাপের ফাইনাল শেষে আমাদেরকে ফাইনাল মাঠে, কেবল পুরস্কার বিতরণী হয়েছে সেই মাঠে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল। আমরা পুরো মাঠে, যেখান থেকে স্পট কিক না হয়, আহ, যেখান থেকে স্ট্রাইকাররা, যেখানে আপনি পেনাল্টি শুট আউট করে, যেখানে গোল পোস্ট, ইভেন আপনার যেখানে ডাগ আউট, সকল জায়গায় আমাদের যেতে দেওয়া হয়েছে। ইভেন পোডিয়াম, যেখানে হচ্ছে কিছুক্ষণ আগে পুরস্কার বিতরণ করা হয়েছে, ট্রফি দেওয়া হয়েছে, সেখানে আমরা গেছি, সেখানে ছবি তুলেছি। ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের শেষের পরপরই আমাদেরকে বিশেষ ব্যবস্থা আমাদেরকে মাঠে নিয়ে গেছে একদল ভলান্টিয়ার। আমরা সেই মাঠে 10-12 জন সাংবাদিক বিশ্বের আমরা এই সুযোগটা পেয়েছি। এটা আনবিলিভেবল, চিন্তা করা যায় না। এখানে পাবলো সরিনরা মাঠে আছে, তারপরে আপনার চিলাভার্ট আছেন, সবাই আছেন, সবার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আহ, সবার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তাদের ইন্টারমিডিয়েট আপনার গ্যারি লিনেকার, যেটা হচ্ছে 86 ওয়ার্ল্ড কাপে যে গোল্ডেন বল পেয়েছে, গোল্ডেন বুট পেয়েছিলেন, সর্বাধিক গোলদাতা, ওনার সাথেও কথা হয়েছে। উনি আমার পাশে বসে রিপোর্ট করতেছেন, আনবিলিভেবল। উনি আর আমি পাশাপাশি ছিটে, চিন্তা করা যায়। উনিও কিন্তু সাংবাদিক, কিন্তু উনি বিবিসির বিশেষ কলাম উনি লেখেন। উনি সবচেয়ে বেশি পেইড সাংবাদিক ওয়ার্ল্ডের, ফুটবল রিপোর্ট লিখে। উনি আমার পাশে বসে কাভার করতেছেন ম্যাচ। চিন্তা করা যায়। সেই ফাইনাল ম্যাচ, আপনার এই সেমিফাইনাল ম্যাচ ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটা উনি কাভার করতেন আমার পাশে সিটে বসে। এরকম আর কি, মানে ওয়ার্ল্ড কাপের আমেজটাই টোটালি আলাদা। ধন্যবাদ ভাই। এবার একটু জানতে চাইবো যে ক্রিকেট প্রসঙ্গে, ইতিমধ্যেই তো ক্রিকেট মাঠে ফিরেছে, কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা এখনো গৃহবন্দী। তো আমাদের দেশের ক্রিকেটারদের কি এখন মাঠে ফেরার সময় হয়নি বলে মানে কি মনে করছেন এই ব্যাপারে? দেখেন, আজকে আরেকটা নিউজ পেলাম যে নিউজিল্যান্ডও ক্রিকেট ফিরতেছে, শ্রীলঙ্কা অলরেডি ফেরাচ্ছে ক্রিকেট, আপনার ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে ফিরেছে। পাকিস্তান কিন্তু আমাদের বাংলাদেশের থেকে করোনা ভয়াবহতা বেশি।
তারা কিন্তু দেশের মাটিতে প্র্যাকটিসের কোনো সুযোগ পায়নি, তারাও কিন্তু খেলতে চলে গেছে আপনার 2বার টেস্ট করে, টেস্টে যারা নেগেটিভ হয়েছে তাদেরকে নিয়ে চলে গেছে তারা আপনার ইংল্যান্ডে খেলতে, টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে। আয়ারল্যান্ড টিম ঘোষণা করেছে ইংল্যান্ডে আসতেছে। খেলা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ক্রিকেট খেলা মাঠে অলরেডি আপনার স্বাস্থ্যবিধি মেনে দর্শকহীন স্টেডিয়ামে খেলা শুরু হয়ে গেছে। আইপিএল এরও স্লট তারা পাচ্ছে, তারা দেশে করবে না বাইরে করবে এটা নিয়ে তারা দোটানা আছে, সম্ভবত দেশে করতে পারবে না। এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ ভবিষ্যৎ তো ইতিমধ্যে জেনে গেছেন, এশিয়া কাপ হচ্ছে না, টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎও কিন্তু অন্ধকার, অনিশ্চিত। তারপরেও কিন্তু ক্রিকেট মাঠে ফিরছে। এখন যেটা হচ্ছে সেটা হলো কি যে আমাদের কিন্তু এই জুলাই মাসে খেলার কথা ছিল শ্রীলঙ্কা ট্যুরে, 3 ম্যাচের টেস্ট সিরিজ ছিল, সেখানে শ্রীলঙ্কা কিন্তু আমাদেরকে চার্টার ফ্লাইটে করে তাদের নেওয়ার কথা ছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সে অফারটা দিচ্ছিল ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, তারা চার্টার ফ্লাইটে করে নিবে বাংলাদেশ টিমকে। এবং আমার কেন যেন মনে হয় যে কোনো না কোনো ভাবে ক্রিকেটারদের অমতেই হোক বা ক্রিকেট বোর্ডেরই একটা উদ্যোগেরই অভাব হোক, এই জায়গাটা আমার একটু একটু সংশয় লাগছে। এখানে বাংলাদেশ ক্রিকেট টিমে যাওয়া উচিত ছিল। বাংলাদেশ ক্রিকেট টিম যদি এই শ্রীলঙ্কা যেত তাহলে দুটো কাজ হতো, একটা হলো সিরিজ তো হতো, টেস্ট খেলা 3টে টেস্ট খেলা হতো, প্লাস আপনি ওইখানে যে বাংলাদেশ ক্রিকেট টিম যে প্রস্তুত হতে পারতো, নিজেদের প্রস্তুতিটা নিতে পারতো, পরবর্তী 3 ম্যাচ যদি তারা মাঠে নাও থাকতো এই প্রস্তুতি দিয়ে কিন্তু তারা কিন্তু পরবর্তী সিরিজ গুলো খেলতে পারতো। এই জায়গাটা একটু ব্লক হয়ে গেছে, যেহেতু আমাদের টিম গেলে কোয়ারেন্টাইন থাকতো 14 দিন, ওকে, আমাদের টেস্ট মেডিকেল টেস্ট হতো, মেডিকেল টেস্টও ওকে, তারপরে কিন্তু আমরা কিন্তু একটা চমৎকার একটা পরিবেশ পেতাম প্র্যাকটিস করার কয়দিন, তারপরে খেলার কয়দিন। আপনি 15 দিন সরাসরি মাঠে থাকতেন আর প্র্যাকটিস করতেন ধরেন আরো 1 সপ্তাহ, অর্থাৎ 22টা দিন আপনি হারালেন। এই 22টা দিনের প্র্যাকটিসে আপনি কোথায় চলে যেতেন? আপনাকে চিন্তা করা যায় 22টা দিন খেলার মধ্যে থাকা, প্র্যাকটিসের মধ্যে থাকা, এই শর্তগুলো ক্রিকেট বোর্ড দিয়ে যদি বাংলাদেশ টিমকে পাঠাতো তাহলে কিন্তু আমার মনে হয় কেন যেন আমাদের জন্য ভালো হতো। কারণ এখন ক্রিকেট বোর্ড বলছে যে কক্সবাজার এবং বিকেএসপিতে কোয়ারেন্টাইন আইসোলেশন সেন্টার করে প্রিমিয়ার ডিভিশনে ক্রিকেটারদেরকে ফেরাবে। ভালো একটা উদ্যোগ, যেহেতু এখানে হোটেল আছে, একটা হোটেলেই সব 2-3টে হোটেলে রেখে, এবং বিকেএসপি যেহেতু আবাসন ফ্যাসিলিটি আছে ওখানে রেখে, অনেকগুলো মাঠও আছে ফ্যাসিলিটি থেকে কোয়ারেন্টাইন এই আইসোলেশন দেখে তারপরে ক্রিকেটারদের জন্য প্র্যাকটিস করে পরবর্তী ন্যাশনাল টিমের জন্য বা পরবর্তী বিপিএল বা আপনার প্রিমিয়ার ডিভিশন যা হয় তার জন্য প্রস্তুতি দিতে পারে। এই ব্যবস্থা ক্রিকেট বোর্ড করতেছে, ভালো। বিলম্বে হইলেও এটা শুভ উদ্যোগ। আশা করছি যে এখন যেহেতু সামনে ঈদ চলে আসছে, আমার মনে হয় না যে ঈদ উল আজহার আগে এগুলোর সম্ভাবনা আছে। ঈদ হওয়ার পরে সম্ভবত ক্রিকেটারদেরকে এই আইসোলেশনের জন্য, ক্যাম্পের জন্য ক্রিকেট বোর্ড ডাকতে পারে এবং ক্রিকেটাররা আবার নতুন করে প্রস্তুতি নিতে পারবে এই আশা করছি। তবে এই বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটের আমাদের আর কোনো আশা আমি দেখছি না। এখন নেক্সট ইয়ারের জন্য আমাদের সে আশা থাকতে হবে। তার আগে আমাদের ডোমেস্টিক ক্রিকেট গুলো আছে, যেমন আপনার বিপিএল এর পরে আছে আপনার এনসিএল, তারপরে হচ্ছে বিসিএল, তারপরে আপনার বিপিএল, এইগুলোর জন্য ক্রিকেটাররা প্রস্তুত হয়, নিজেদের মধ্যে প্রস্তুত করে, নিজেদের পারফর্ম করে তারা একটা জায়গা যায়, নিজেদের আপ টু দ্য মার্কে নিতে পারে, সেই দিকে তাকিয়ে থাকবো। ধন্যবাদ ভাই। এবার আপনার পেশাগত জায়গা নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্পোর্টস নিয়ে কাজ করা কতটা কঠিন, বা কি মনে হয়? ব্যক্তিগত করা সবসময় চ্যালেঞ্জিং ছিল। আপনি জেনে থাকবেন যে আমি একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারে, আমি আমার এই 26 বছর ক্যারিয়ারে আমাদের পেশাগত ডিগনিটি আমি বজায় রেখে চলেছি। আমি আমার নিউজের কখনো কোনো রিজয়েন্ডার আসেনি। আমি যেটাকে বলা হয় প্রতিবাদ, আমি খুব বড় বড় পত্রিকায় চাকরি করেছি, সেখানেও কিন্তু কোনো প্রতিবাদ আমি পাইনি। আমি আমি বাংলা বাণীতে, আজকের কাগজ, প্রথম আলো, ইনক্লাবের জন্য লম্বা সময় ছিলাম, প্রায় 17.5 বছর। এবং আমি আমার পেশাগত জীবনে কিন্তু আপনার আমাদেরকে বলা হয় বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, টিআরইউ অ্যাওয়ার্ড, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অ্যাওয়ার্ড, এখানে কিন্তু আমি সর্বোচ্চ 6বার সেরা রিপোর্টিং এর পুরস্কার পেয়েছি, যার মধ্যে টানা 4বার পেয়েছি, 4বার কেউ ঢুকতে পারে নাই। আমার মনে হয় না যে আমাদের পেশায় আমার পরে যে আছেন, যিনি আছেন স্পোর্টসের, দ্বিতীয়বারের বেশি তিনি পুরস্কার পাননি সেরা রিপোর্টিং এর। 6বার পুরস্কার, 6বার পুরস্কার আমি পেয়েছি রিপোর্টার্স ইউনিটিতে। আমি সবসময় আমি চেষ্টা করছি যে ক্রিকেট বোর্ড শুধু নয়, জাতীয় ক্রীড়া পরিষদ বা যে কোনো খেলারই আমি ভেতরের তথ্য বের করতে চেষ্টা করেছি, অনুসন্ধানের রিপোর্ট যেটাকে বলা হয়। এই অনুসন্ধানের রিপোর্টের পেছনেই আমি ছুটেছি সারা জীবন। আমি আপনার 1994 সাল থেকে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকেই কিন্তু আমি
আপনার স্বাধীনতা উত্তর বাংলাদেশের ফুটবল কলামে আমি ক্রীড়া জগতে লেখালেখি শুরু করি। এটা শুরু লেখা মানে তথ্যগুলো উদ্ঘাটন করি। তারপর ক্রীড়া জগতে লেখাটা শুরু হয় আমার 96 থেকে, যখন মাহমুদ হোসেন খাল দুলাল ভাই ক্রীড়া জগতে এডিটর হলেন তখন থেকে। এটা আমি 149 সংখ্যা লিখেছিলাম, এখন 2006 সালে পরে লিখি না। কিন্তু আমি এটা লিখতে যে আমাকে এমন বিভিন্ন লাইব্রেরিতে আমাকে এত কাজ করতে হয়েছে যে আমি বাংলাদেশের অল স্পোর্টস এর আর্কাইভটা আমার সংরক্ষণে চলে আসছে। আমি শুধু এটা আফটার লিবারেশন না, আমি 1830 সালের পত্রিকা পর্যন্ত আমার কাছে কালেকশনে আছে। আমি চেষ্টা করেছি এখন এটাতে গবেষণাধর্মী বই একটার পর একটা করার জন্য। ইতিমধ্যে আমি করছি একটা ক্লাব ক্রিকেটের 5 দশক, অনেক গবেষণাধর্মী কাজ। ইতিমধ্যে আমি 1.5 লক্ষ শব্দেরও বেশি লিখে ফেলেছি। দেখা যাক এটা কিভাবে বের করি। আমি আছি আরো কয়েকটা বই গবেষণাধর্মী বই, কারণ গবেষণার জন্য আমাদের খুবই অভাব। আমাদের সাংবাদিকতাই হোক বাইরে হোক, গবেষকদের কোনো মূল্য নাই। গবেষণার পিছনে কেউ সময় ব্যয় করতে চায় না। আমার বাসাটায় আমি লাইব্রেরি বানিয়ে ফেলছি। আমি সকালে, সন্ধ্যায়, রাতে যখন সময় পাই আমার পেশাগত কাজের বাইরে যে সময়টা এইখানেই ব্যয় করি। আমি বাইরে আড্ডা টাড্ডা দিতে চাই না, আমি চাই এখানে। এবং ঢাকার বাইরে যেখানে যাই না কেন, বিদেশে কোন লাইব্রেরি হোক বা চট্টগ্রামে হোক, বগুড়ায় হোক, সিলেটে হোক, খুলনায় হোক, কুমিল্লা হোক, আমি সেখানে লাইব্রেরিতে পর্যন্ত আমি চলে যাই এই তথ্যগুলো সংরক্ষণ করার জন্য, সংগ্রহ করার জন্য। ধন্যবাদ। ভাই, আপনি একদম মাঠে থেকে বাংলাদেশের অনেক জয়ের সাক্ষী হয়ে থেকেছেন। তো এর মধ্যে কোন জয়টি আপনার কাছে অনেক আনন্দ দিয়েছে, অনেক ভালো লেগেছে, সেই স্মৃতি থেকে যদি কিছু বলেন? সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে হচ্ছে আপনার 2007 বিশ্বকাপে ত্রিনিদাদে আমরা যে ম্যাচটা জিতলাম ইন্ডিয়ার এগেনস্টে। এই ম্যাচটা এটা আনবিলিভেবল ছিল এই কারণে, তখন ইন্ডিয়া টিম থেকে আপনি খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়া টিমে রিপ্রেজেন্ট করতে কারা, রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন, সচিন, সৌরভ, বীরেন্দ্র সেহবাগ, হরভজন সিং, জহির খান, মোহাম্মদ কাইফ, মানে এই যে টিমটা আনবিলিভেবল একটা টিম, ওই টিমটাকে বাংলাদেশ হারাবে, ও অনিল কুম্বলে, ওই টিমটাকে বাংলাদেশ হারাবে কল্পনা করতে পারিনি। যখন আমরা এবং ম্যাচের আগের দিন আরেকটা দুর্ঘটনা ঘটলো, মানে খুলনা থেকে রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মানজারুল ইসলাম রানা মারা গেলেন, নিহত হলেন। এই খবরটা ম্যাচের আগের দিন আমরা যখন প্র্যাকটিসে যাব, ওইখানে আমি, ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, তারপর আমার বন্ধু মহিউদ্দিন পলাশ আজকের কাগজে ছিল, মহিউদ্দিন পলাশ, আর হচ্ছে এখন ইটিভিতে আছেন, তখন ছিল এসটিভিতে, ইসে ছিলেন জুনায়েদ। আমরা একই ফ্লাইটে ছিলাম, আমরা ঢাকা থেকে গেলাম। আমাদের কাতার এয়ারওয়েজের ফ্লাইটে গেছে, কাতারে 11 ঘন্টা আপনার ট্রানজিট ছিল। সব মিলে 46 ঘন্টা লেগেছিল আমাদের ত্রিনিদাদের পৌঁছতে। এই 46 ঘন্টা লাগার পরে আমরা সরাসরি, যেহেতু এখানে সময়ের ব্যবধান হচ্ছে বাংলাদেশের সাথে 10 ঘন্টার ব্যবধান, আমার ওইখানে যেয়ে কিন্তু রিপোর্ট করতে হবে, রাত্রেবেলা ঘুমোতে পারবো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। কারণ ওই সরাসরি আমরা কিন্তু নেমেই আমরা ওই ত্রিনিদাদে নামার পরে সরাসরি বাংলাদেশ টিম হোটেলে চলে গেছি। তখনও কিন্তু আমাদের অ্যাকোমোডেশনটা আমরা রেডি করিনি, আমরা কোন হোটেলে থাকবো কিচ্ছু করিনি, সরাসরি চলে গেছি। রাত্রেবেলা ওইখানে তখন ডিনারে যাবে হাইবুল বাসার সুমনরা, ওইখানে একই সাথে দেখা হলো, রাহুল দ্রাবিড়রাও কথা বলতেছে, গল্প করতেছে। যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া খুব অনেক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তখনও ছিল, কথা বলছে। তখন কিন্তু ওই তাদের ইন্টারভিউটা করে, হাইবুল বাসার সুমনের ইন্টারভিউটা করে ওইটা কপি করে নিয়ে যে রুমে যে রাত্রেবেলা রাত 2:30-3টা পর্যন্ত, ওদের সময় 2:30-3টা পর্যন্ত, মানে আমাদের তখন তো বাজে সকাল হয়ে গেছে, আমরা ওই রাত 2:30-3টা পর্যন্ত আমরা কিন্তু রিপোর্ট লিখছি। এক একজন রিপোর্ট লিখে রিপোর্ট সেন্ড করে একটু ঘুমাতে পারি নাই। সকাল 6টা না 6:30টার সময় একটা খবর পেলাম যে মানজুল ইসলাম রানা রোড অ্যাক্সিডেন্ট করেছে। এখন প্রশ্ন হলো যে আমরা কোথায় যাব? সরাসরি আমরা আবার টিম হোটেলে দৌড় দিলাম। টিম হোটেলে যখন যাচ্ছি তখন টিমগুলো আবার বেরিয়ে ত্রিনিদাদ ওভাল স্টেডিয়ামে চলে গেছে, ওরা প্র্যাকটিস করতে চলে গেলাম। যেদিকে মাশরাফি ডুকরে কাঁদতেছে, প্র্যাকটিসে আসতেছে না, মাশরাফির একটু জ্বর ভাব, টিমের অবস্থা থেকে পুরোপুরি ছন্নছাড়া টিম। মাশরাফির সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে মানজুরুল ইসলাম রানা। মানজুরুল ইসলামের রানা ওইখানে যে ওয়ার্ল্ড কাপের যে বইটা দেওয়া হলো 30 জনের বুকলে, প্রত্যেকটা 30 জনের আছে আপনার প্রোফাইল দেওয়া আছে এখানে, কিন্তু ওয়ার্ল্ড কাপের বইতে কিন্তু মানজুরুল ইসলাম রানা আছে, কারণ উনি কিন্তু 30 জনের ছিল। ফাইনাল 11-এ, ফাইনাল যে 15 হয়, ফাইনাল 15-এ যেতে পারেনি, কারণ আমাদের অনেকগুলো লেফট আর্ম স্পিনার, লেফট আর্ম অলরাউন্ডার ছিল বলে আমাদের ওখানে মানজুরুল ইসলাম রানার জায়গাটা হয় নাই। কেন যেন মনে হলো মানজুরুল ইসলাম রানা যদি বাংলাদেশ টিমের সঙ্গে যেত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না, সে বেঁচে থাকতো। যাক, তারপরে ওর অবস্থার মধ্যেই আমরা কিন্তু মাশরাফির ইন্টারভিউ নিলাম, এবং মাশরাফি তখন কিন্তু বলল যে আসলে বন্ধুর জন্য খেলবে।
বন্ধুর জন্য খেলবে, তখন বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যানেজার ছিলেন হচ্ছে ইশতিয়াক আহমেদ। ক্রিকেট বোর্ডে তখন উনি ক্রিকেট অফ ডিপার্টমেন্টের উনি ছিলেন ভাইস চেয়ারম্যান। উনি টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করলাম যে যেহেতু মানজুল ইসলাম রানা মারা গেছে, টেস্ট ক্রিকেটার, ওয়ার্ল্ডের সবচেয়ে ট্র্যাজেডিক্যাল টেস্ট ক্রিকেটার, যে মাত্র 21 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাহলে আমরা যেন ওনার জন্য কিছু করা যায় কিনা। যদি একটা ব্ল্যাক রিবন পরে বাংলাদেশ ক্রিকেট টিম যদি বাংলাদেশ ক্রিকেট টিম ব্ল্যাক রিবন পরে যদি একটু ম্যাচের আগে 1 মিনিট নীরবতা পালন করে তাহলে ভালো হবে। এটা আবার ম্যাচের আগের দিন, এটা অনেক বড় ফর্মালিটিস আছে, আইসিসি কে জানাতে হবে, আইসিসি আবার এটার জন্য অনুমতি দিবে, এটার জন্য টিভি ব্রডকাস্ট থেকে বলতে হবে, সবকিছু মিলে একটা আলাদা একটা প্রোগ্রাম ছিল। কিন্তু উনি কিন্তু সকল কিছু বলে উনি কিন্তু কনভিন্স করে ফেলছেন আইসিসি কে, এবং এই ম্যাচের আগে কিন্তু 1 মিনিট নীরবতা পালন হয়েছে, ব্ল্যাক রিবন পরা হয়েছিল। যাক, ওই ম্যাচ জেতার পরে আপনি বিশ্বাস করতে পারবেন না, ইন্ডিয়ান সাংবাদিকরা যারা আমরা নিউজ কভার করতে একই প্রেস বক্সে ছিলাম, তারা আমাদেরকে এইভাবে কংগ্রেচুলেট করছে, আমাদেরকে জড়িয়ে ধরছে যে তোমরা সত্যি দেখাতে পারলে যে একটা বিগ উইন। এবং ওই জয়ের পরে আমরা যখন আপনার ক্রিকেটারদের ইন্টারভিউ ম্যাচের পরে যে পোস্ট ম্যাচ করতে যাই, আমরা যখন বাংলাদেশ টিমের ড্রেসিং কি বলে প্যাভিলিয়ন এন্ডে গেলাম, তখন ইন্ডিয়ান সাংবাদিকরা বলতেছে কি যে ওরা কিভাবে নামে, ইন্ডিয়ান ক্রিকেটাররা কিভাবে মাঠে নামে, পোডিয়ামে প্রাইজ ডিস্ট্রিবিউশনের আগে যে একটা আনুষ্ঠানিকতা হয় না, দুই সাইডে প্লেয়াররা লম্বা করে দাঁড়িয়ে থাকে, ওরা কিভাবে নামে এটা দেখে রিপোর্ট করতে হবে। মানে ওরা এতটা অ্যাংরি, এতটা ওরা ক্ষুব্ধ যে ওদের নিয়ে এইগুলো লিখবে। তো সেখানে প্রশ্ন উঠলো কি, আপনি প্রেস কনফারেন্সে প্রথম প্রশ্নটাই হচ্ছে, এখন হচ্ছে এবিপি তে আছে কুন্তল চন্দ্র, প্রথম প্রশ্নটা করলো যে এরপর যখন দেশে ফিরে যাবে তখন তখন কি বিমানবন্দরে কি ইট বর্ষণ হবে না এই টিমের উপরে? প্রথম প্রশ্নটাই হলো এই টিমটা কি ইট খাবে না? মানে ইন্ডিয়ান সাংবাদিকরা প্রশ্ন করছে রাহুল দ্রাবিড়কে। আচ্ছা, তখন ওদের তো তখন তো মানে গ্রেগ চ্যাপেল ওয়ার্ল্ড প্রোফাইলে, মানে হাই প্রোফাইল কোচ, আগে অস্ট্রেলিয়া টিমের একটা বিশাল পারফরমার, গ্রেগ চ্যাপেলকে এমন এমন প্রশ্ন করা হয়েছে, এখন এই পোস্টের প্রেক্ষিতে হয়ে গেছে ওরা এমন নেগেটিভ রিপোর্ট করেছে যে ওই বাংলাদেশের কাছে হারের পরে ধোনির বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে, ধোনির বাড়িটা কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে রাঁচিতে। ওই ম্যাচটা হচ্ছে সবচেয়ে বেশি, আমি মানে আমার দেখা অনেক জয় পেয়েছি আমি 2005 সালে যখন বাংলাদেশ ক্রিকেট 2006 সালে বাংলাদেশ ক্রিকেট টিম যখন বগুড়ায় শ্রীলঙ্কাকে হারায়, তখন তো আমার বয়স তার সাথে 15 বছর কম, আমি কিন্তু প্লেয়ারদের সাথে মাঠে ঢুকে গেছি। মাঠে ঢুকে যে আপনার যে স্ট্যাম্প তুলে নেয় না গাবির ওমর বিলিমার, সেই স্ট্যাম্প তুলে নিচে আমার ছবিও চলে আসছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে, আমি পিচের উপর ছিলাম, তখন কিন্তু দর্শক হয়ে গেছিলাম। কিন্তু এই এই মজাটা কখনো পাইনি, এই আনন্দটা কখনো পাইনি, এত বড় উইন। আর হয়েছে কি যে সরি, ওই ম্যাচে ইন্ডিয়া হারার পরে পুরো লাইন আপটা চেঞ্জ হয়ে গেল। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেওয়াতে আপনার ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে এমন একটা কাজ হয়ে গেল যে ওয়েস্ট ইন্ডিজে যেই হোটেল রুমের ভাড়া ছিল $350, ওই হোটেল রুমের ভাড়া নেমে চলে আসলো $100, $120। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব এক্সপেন্সিভ হচ্ছে টুরিস্টদের জন্য প্রচন্ড এক্সপেন্সিভ জায়গা। কারণ ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ওরা কিছু কার্নিভাল অনুষ্ঠান করছিল, এমনি কার্নিভালে প্রচুর দর্শক হয়, বাইরের থেকে সারা ওয়ার্ল্ডের থেকে লোক যায়। আর যেহেতু পাশেই হচ্ছে আপনার আমেরিকায় তখন অনেক ঠান্ডা, ওদের অনেক গরম, ওদের ওয়ার্ম ওয়েদার, তারপরে হচ্ছে আপনার ইংল্যান্ড খুব দূরে নাই, ওরা চলে যায় এখানে করতে। আর ইন্ডিয়ান ওরা পুরো প্যাকেজ করেছিল, যে প্যাকেজ ওরা সব ছেড়ে দিয়ে ওরা ইন্ডিয়াতে ব্যাক করে চলে আসছে। সুতরাং হোটেলগুলো সব ফাঁকা হয়ে গেছে, আমাদের জন্য সুবিধা হয়েছে যে রুমের ভাড়া $350 পার নাইট, সেই রুমের ভাড়া $120, $130 পেয়ে গেছি। আমার পলাশের সাথে একটা শপিং সেন্টার বারবাডোতে দেখা হলো আপনার অক্ষয় আর হচ্ছে টুইঙ্কেলের বাচ্চা নিয়ে যাচ্ছে। তো আমি ইন্টারভিউ করছিলাম অক্ষয়ের বললাম যে তুমি এখানে, বলে আমি তো প্যাকেজ করছিলাম, আজকে আমাদের খেলার কথা ছিল হচ্ছে ইংল্যান্ডের সাথে, সেই খেলাটা তোমরা খেললা, আমরা তো আউট। আমি তো এইভাবে প্যাকেজ করছি যে আমরা এই লাইন আপটা এইভাবে করছি যে এরপরে কোয়ার্টার ফাইনাল আমাদের সাথে খেলবো, সেকেন্ড রাউন্ড আমরা এইভাবে আর কি, আমরা ওইভাবে টিকিট গুলো নিচ্ছি। এখন তো সেই ম্যাচ গুলো তোমাদের সব হয়ে গেছে। আমার খুব ভালো লাগছিল ইন্টারভিউটা করে, আমি ইন্টারভিউটা ছাপিয়েও ছিলাম। এই জন্যই আর কি ওয়ার্ল্ড কাপটা। আবার গায়ানাতে বলা হলো কি যে আমাদেরকে দিবে না, ইন্টারনেট ফ্যাসিলিটিস দেওয়া হবে না, তখন তো মাত্র 6-7 জন সাংবাদিক আমরা ওয়ার্ল্ড কাপ কভার করতে গেছি, ইন্টারনেট ফ্যাসিলিটিস দিবে না। অনেকে বলছে যে তাহলে গায়ানা আমরা যাবো কেন, তারপর রিস্ক নিলাম যে যা হোক
না যেতে পারি ফ্যাক্স করব, ফ্যাক্স না করতে পারি রিপোর্ট পেন্ডিং থাকবে, কিন্তু বাংলাদেশের খেলা সাউথ আফ্রিকার সাথে দেখতে হবে। আর সাউথ আফ্রিকা তখন অল র্যাঙ্কিং নাম্বার 1 টিম। আপনি খেয়াল করে দেখেন যে ওই মাঠে যখন টস হয়, টস হওয়ার পরে ওয়াসিম আকরাম কমিটি করতে বলছে, কি কমিটি করার সময় বলছে যে মনে হচ্ছে যে ঢাকার মাঠে খেলছে বাংলাদেশ ক্রিকেট টিম। কারণ গায়ানা হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে পুরা গায়ানা কিন্তু নট কনসিডারিং হচ্ছে আপনার কোনো আপনার আইল্যান্ড, এমন একটা জায়গা যেন চিতল মাছ পাওয়া যায়, যেখানে হচ্ছে পলি মাছ পাওয়া যায়, কাসকি মাছ পাওয়া যায়, পুঁই শাক পাওয়া যায়, পালং শাক পাওয়া যায়, পুরো বাঙালি ওয়েদার। ওরা এই আমাদের মতো সামুদ্রিক মাছ না, বিল খালের মাছ, নদীর মাছ এগুলো খায়। অন্যান্য আইল্যান্ডে তো সাধারণত খায় হচ্ছে আপনার সি ফিশ, কিন্তু এখানে সি ফুড নেই, এখানে সব হচ্ছে ওই মাছ। আর আশরাফুল পুরো বারবাডোজে এবং গায়ানায় আশরাফুল ছিল আমি হোস্ট ছিলাম আশরাফুলের। আশরাফুল প্রতিদিন যে করতে গিয়ে আগের থেকে বলতো যে শাহিন ভাই আজকে ঢেঁড়স ভাজতে হবে, আজকে পুঁই শাক ভাজতে হবে, হ্যাঁ আজকে পুঁই শাক ভাজতে হবে, আজকে এই মাছ খাবো। আর বারবাডোজে আমার একটা বন্ধু ছিল, ও হচ্ছে তখন এমিরেটস এর পাইলট, ওর নাম হলো তারেক, ও বনানী বাড়ি। ও এমিরেটস এর আগে ছিল ইম্পেরিয়ালের আমেরিকার একটা এয়ারলাইন্স, তার হচ্ছে পাইলট, ও কিন্তু কো পাইলট না, সরাসরি পাইলট। ও এমিরেটস এর 777 চালায়, এখন তখন 777 চালাইতো। ও একটা বাসা ভাড়া করছিল, পুরো বাড়িটা ওর ছিল। আমরা ওই বাড়িতে থাকতাম না, খুব কাছাকাছি। ও ওই বাড়িতে আমারে বলছিল কি যে আমার আর পলাশকে বলছিল কি যে আমরা যেন ও পুরো টিমকে খাওয়াতে চায়, আমরা যেন ব্যবস্থা করে দিই। আমি বলে কি খরচটা কি তুমি দিবা? ও রাজি হয়ে গেল, সব খরচ আমার। আচ্ছা ঠিক আছে, না হলে আমরা দিতাম। আমি আর পলাশের ভিতরে, হ্যাঁ শামীম ভাই, হ্যালো হ্যাঁ শামীম ভাই, একটু শর্ট আচ্ছা, করতে হবে, আমরা শেষের দিকে অনুষ্ঠানে শেষ শেষের দিকে পর্যায়ে চলে চলে আসছে, এসেছি। খুব মজার কথা যখন জিজ্ঞেস করছে। তারপরে আমরা পুরো টিমকে পুরো টিমকে আমি নিজে রান্না করে খাওয়াইছি। আমাদের এখানে 6টা বার্নার ছিল, সবাই হেল্প করছে আমাকে, পলাশ হেল্প করছে, তারেক হেল্প করছে, কিন্তু আমি যেহেতু একটু রান্না করতে পারি। কি কি বলছে ওরা, পালং শাক ভাজি, পুঁই শাক ভাজি, ঢেঁড়স ভাজি, 3টা ভাজি। আচ্ছা মাছ, মাছ না ওরা কি বলে, মুরগির মাংস। এই সব কিছু মিলে আমি রান্না বান্না করে পুরো টিম হটপট, এবং আমাদের সাপোর্টিং স্টাফ ছাড়া পুরো যে বাংলাদেশ টিমে যারা ছিল সবাই ওদিন গেছে এবং পরিস্থিতি নিয়ে তারা খেয়েছে। পুরো ওইভাবে তাদেরকে অ্যারেঞ্জ করা হয়েছিল, আমি পুরোটাই করে দিচ্ছিলাম রান্না বান্না, সবাইকে খাওয়া হয়েছে, খুব মজা লাগছে। গায়ানার ওই একটা জয়টা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওই জয়টা এত বেশি, ওই জয়ের দিনে আইসিসির সকল রুল ভায়োলেট হয়েছিল। আইসিসির মিডিয়া ম্যানেজার তখন সামিউল হাসান। নিয়ম কি যে আপনার প্রেস কনফারেন্স করতে হবে, প্রেস কনফারেন্স রুমে এসে, ওটা বাদ হয়ে গেছে। ওই মাঠের মধ্যে প্রেস কনফারেন্স, আইসিসির মিডিয়া ম্যানেজার নিজে মাঠের মধ্যে প্রেস কনফারেন্স করতে আশরাফুলের। আমরা ওইখানে মাঠের মধ্যে ঢুকে গেছি, একেবারে আপনি যেখানে পিচ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রেস কনফারেন্স করতেছি টিমরা। ওখানে যারা মিডিয়া বক্সে বসে তাদের প্রেস কনফারেন্স হয় না, আমরা ওখানে প্রেস কনফারেন্স চলে গেছি লিখতে। এটা আনবিলিভেবল থিং, এটা চিন্তা করা যায় না ওই ওয়ার্ল্ড কাপটা। ধন্যবাদ হানান ভাই। আমরা কিন্তু জানলাম যে শামীম ভাই ভালো রান্না বান্নাও পারে, ভালো রাঁধুনিও। আচ্ছা, আমি একটু আবার হানান ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। একটু শেষ প্রশ্ন, আমাদের যেহেতু আজকে সময় স্বল্পতার একটা বিষয় থাকে, একদম শেষ প্রশ্নেই চলে যাচ্ছি। একটু জানতে চাইছি যে আমরা বড় বড় দলগুলোর ক্ষেত্রে দেখি ক্রিকেটের 3টা ফরম্যাটের জন্য নির্দিষ্ট কিছু প্লেয়ার রেডি থাকে, কিন্তু বাংলাদেশে সেভাবে সেটা লক্ষ্য করা যায় না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন বা আপনার মতামত? আমি সরি, কোশ্চেনটা মিস করে গেছি। ওকে, আমি আবার বলছি আমি যে বুঝতে পারিনি কথা। আমরা দেখেছি যে বড় বড় দলগুলোর ক্ষেত্রে ক্রিকেটের 3টা ফরম্যাটের জন্য আলাদা আলাদা নির্দিষ্ট কিছু প্লেয়ার রেডি থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সেভাবে আমরা সেটা লক্ষ্য করছি না বা দেখি না যেটা। তো এই ব্যাপারে আপনার মতামত কি থাকবে? না, আমার মতামত যেটা আমি অলরেডি প্রথম দিকে বলেছিলাম যে আসলে আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এবং সেই জায়গাটা কিন্তু ক্রিকেট বোর্ড কাজ করছে। এবং রিসেন্টলি যেটা হয়েছে, কিছু কিছু স্পেশালাইজ প্লেয়ার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, যেমন মমিনুল আমাদের টেস্ট ক্যাপ্টেন, সে কিন্তু টেস্ট ক্রিকেটে স্পেশালাইজ ব্যাটসম্যান হিসেবে আমরা এখন তাকে দেখছি। সাদমান ইসলাম ইঞ্জুরির কারণে রিসেন্টলি খেলতে পারেনি, বাট ডেবুর পরে কিন্তু তাকে নিয়ে আমরা ওপেনার হিসেবে দেখছি। তার পাশাপাশি সাইফ হাসান লাস্ট আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, এই আন্ডার 19-এর আগের আন্ডার 19 ক্যাপ্টেন ছিলেন, সাইফ হাসান তাকে দেখছি। তারপর নাইম শেখকে আমরা দেখছি শর্টার ভার্সনের জন্য, আফিফকে আমরা দেখছি শর্টার ভার্সনের জন্য। এরকমভাবে কিছু কিছু প্লেয়ারকে এখন কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে, যেমন এবাদতকে আমরা টেস্ট ক্রিকেটে দেখছি, কামরুল ইসলাম রাব্বিকে আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি। এরকম কিছু কিছু প্লেয়ারকে কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে দেখছি, আবার শর্টার ভার্সনে দেখছি না। সো এরকমভাবে এখন এটা করা খুব জরুরি, এবং যেটার উপর ক্রিকেট বোর্ড কাজ করছে এবং ফলো আপ করছে। এবং সেই জন্য কিন্তু যেটা বলছিলাম যে আর্থিক যে ব্যাপারটা, স্যালারি এবং
মানে বেতন মানে যেটা হয় যে কার কত হবে, কোন ক্যাটাগরি প্লেয়ারদের কী হতে পারে সেখানে ফোকাস করেছে, সেটার উপর ওয়ার্কআউট করে কিন্তু এক এক ফরম্যাটেড প্লেয়ারদের উপর স্যালারি স্ট্রাকচারও চেঞ্জ করেছে। সো সব কিছু মিলে আমার মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট ক্রিকেটে, শুধু না যে কোনো ফরম্যাটেড ক্রিকেটে ভালো করার ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই জরুরি, এবং বাংলাদেশ ক্রিকেটও সেটা ফলো করছে, যদিও খুব অল্প সময় যাবৎ ফলো করা শুরু করেছে। এবং বাট একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি আমরা রেগুলার টেস্ট ম্যাচেস পাই তাহলে এটা আসলে মেনটেন করা সম্ভব। বিকজ মাঝখানে যেটা হয়েছিল, আমাদের টেস্ট ক্রিকেট আমরা খুব কম খেলতাম, যার কারণে হয়তো সেই জায়গার একটা বড় বাধার সম্মুখীন হতে হয়েছিল। বাট যেহেতু আইসিসি এখন আলাদা টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্যাটাগরির একটা ডিফারেন্ট ওয়ে শুরু করেছে, সেখানে যদি এরকমভাবে আমাদের ম্যাচেস সংখ্যাটা বেশি থাকে বা আমরা যদি এভাবে কন্টিনিউ খেলতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই মানে ডিফারেন্ট ফরম্যাটের প্লেয়ার ক্যাটাগরিটা কন্টিনিউ করা খুবই সম্ভব, এবং এটা করতেই হবে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ভালো খেলার জন্য। ধন্যবাদ ভাইয়া। আমাদের আড্ডা আসলে এমন ভাবে জমে উঠেছে যে সময় বিষয়টাকে আমরা আর মাথায় রাখতে পারছি না, কিন্তু আমাকে এখনই বিদায় নিতে হচ্ছে। তো শেষ সময়ে আপনারা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সময়টা আসলে আমাদের কারোর জন্যই এখন ভালো নয়। ছাড়াও করোনা একটা বিশ্ব মহামারীতে রূপ নিয়েছে। এখন স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকাই সবচেয়ে উত্তম। যতটা পারি স্বাস্থ্য সচেতন থেকে, কারণ আগে বাঁচতে হচ্ছে আপনার ভবিষ্যৎ। সুতরাং আগে বাঁচতে হবে, বাঁচতে শিখুন, বাঁচতে জানুন। আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনি সবসময় স্যানিটাইজ করুন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এবং আপনি পুষ্টিকর খাবার খান। এটাই হচ্ছে বার্তা। কারণ এখন খুব বেশি ঘোরাফেরা করার দরকার নেই। ঘোরাফেরা করলে, কারণ কে সংক্রমিত এটা তো আমরা জানি না, জানবো না। সুতরাং আমি সংক্রমিত হতে পারি, আগে আমাকে নিজেকে সেফ রাখতে হবে। এখন এটাই হচ্ছে সবার উদ্দেশ্যে বার্তা। আবারও বাংলাদেশ ক্রিকেট ফিরবে খুব দ্রুত, আমরা দেখতে পারবো। হয়তো মাঠের বাইরে থাকতে হবে আমাদেরকে, মাঠে যেতে পারবো না, তারপর আমরা টেলিভিশনে দেখবো বা যেটা দেখি, স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের ক্রিকেট ফিরুক, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। এবার একটু আমি হান্নান আসলে ভাইয়ের কাছে। আমি লাস্ট আমিও বিদায় নিচ্ছি। হ্যাঁ, না শামীম ভাই অলরেডি কিন্তু কভার করেছে। আসলে এই পরিস্থিতিতে যেটা হয়েছে, স্বাভাবিক আমরা লাইফ লিড করাটা খুব কঠিন। তো সেটা মেনেই কিন্তু আমরা চলার চেষ্টা করছি। গত ৪ মাস যাবৎ আমি জানি প্রতিটা সেক্টরের, প্রতিটা ডিপার্টমেন্টের মানুষ কিন্তু কষ্ট করছে যার, যার অবস্থান থেকে। আমরা স্পোর্টসের যারা বা ক্রিকেটের যারা, তারা আমাদের জায়গা থেকে কিন্তু স্ট্রাগল করছি। আ আমি জানি যে যারা ব্যবসায়ী আছে তাদের জায়গা থেকে, যারা চাকরিজীবী, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে মানে বিভিন্ন ভাবে লাইফ লিড করছে, প্রতিটা মানুষই কিন্তু চেষ্টা করছে যার, যার অবস্থান থেকে সেফ থেকে কাজ করার জন্য। আসলে যে মানে বাইরে না যেয়ে তো আর থাকা সম্ভব না। তারপর যতটা সম্ভব সেটা মেইনটেইন করা দরকার। আর আমার মনে হয় যে আমাদের দোয়া করা ছাড়া এখানে আর কিছু করার নেই। আমরা দোয়া করতে পারি সবাই সবার জন্য, যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং নিজেদেরকে সেফ রাখি। আর ক্রিকেটের জন্য যেটা, যে খুব শীঘ্রই ইনশাআল্লাহ ক্রিকেট মাঠে ফিরে আসবে। সবই স্বাভাবিক হবে। তবে একটা জিনিস, এটা থেকে মানে সবকিছুর খারাপের মধ্যে একটা ভালো মানুষ খোঁজে না? এই ক্রাইসিসটা বা কোভিড-19 থেকে ভালো একটা জিনিস হয়তোবা আমরা পেতে পারি, সেটা হলো আমাদের লাইফস্টাইল। সেই জায়গাটায় মনে হয় আমরা একটা চেঞ্জ আনতে পারি, এবং সেটা আমরা হয়তো সারা জীবন সেটাকে মেইনটেইন করা সম্ভব। সো সেই জায়গাটা হয়তোবা আমরা মানে খারাপের মধ্যেও ভালো কিছু খোঁজার চেষ্টা করলে সেই জিনিসটাই খুঁজে পাওয়া যাবে, যে আমাদের লাইফস্টাইলটা। যেমন কথার কথা, মানে আমি ৫ ওয়াক্ত নামাজ হয়তো আগে পড়তাম না, এখন নামাজ পড়ার চেষ্টা করি। সো এই যে একটা লাইফস্টাইলে বড় রকমের চেঞ্জ, তো আমি শিওর প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম ছোট, ছোট করে অনেকগুলো চেঞ্জ এসেছে। সো এই চেঞ্জটা যদি আমরা সারা জীবন ধরে রাখতে পারি, আমার মনে হয় এটা আমাদের জন্য, সবার জন্যই ভালো। সো আমরা সবাই দোয়া করি সবাই সবার জন্য, এবং সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের দুই বিশেষ অতিথিকে। সুপ্রিয় দর্শক, সময় স্বল্পতার জন্য আমাদের এখানে আজকে বিদায় নিতে হচ্ছে। আমাদের আড্ডা এখানেই শেষ। দেখা হবে পরবর্তী লাইভে অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। ধন্যবাদ।